করি, তোমরা দেখো যে এখানে প্রশ্ন মোটামুটি এসেছে কিন্তু রিসেন্ট বছরগুলোতে থেকে শুরু করে প্রায় প্রশ্ন হয়। দেখো খেয়াল করে দেখো রিসেন্ট বছরগুলোতে, হ্যাঁ আমি যদি ইউনিভার্সিটিতে বলি তাহলে এখানে অলমোস্ট সব প্রতি বছর কিন্তু প্রশ্ন এসেছে। সুতরাং শোষণটা কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে, কেমন? আচ্ছা, শুরুতে যদি যাই সেটা হচ্ছে রেসপিরেশন। এই বিষয়টা কি? সিম্পল, আমরা জানি যে এই যে অক্সিজেন ইউজ করে সেল কি করে, এনার্জি জেনারেট করে, তাই না? তাহলে অক্সিজেনকে ইউজ করে সেল কি করবে, এনার্জি জেনারেট করবে। দিস ইজ রেসপিরেশন। এত সহজভাবে আমাদের মনে রাখলেই হলো, এখানে এত গদবাধা অনেক মুখস্থ কথা এগুলো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমরা যে রেসপিরেশন করি, অক্সিজেনটা নিচ্ছি, এটা কি করে? এটা হচ্ছে মেটাবলিজম করে, ঠিক আছে? এটা কি করে? কিছু কেমিক্যাল রিঅ্যাকশন যেটা সেলের মধ্যে হয় আমরা বলি মেটাবলিজম, ঠিক আছে? এটা একটা মেটাবলিজম করে। আচ্ছা, তো মেটাবলিজম হয় যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা দেখো খেয়াল করে যে কিছু সাবস্টেন্স আমরা খাই, আমরা যে খাবারটা খাই, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তাই না? এগুলো আমরা যে খাচ্ছি, এগুলোই হচ্ছে অক্সিজেনের মাধ্যমে কি হয়, ওই যে মেটাবলিজম হয়, মেটাবলিজম হয়ে এটিপি তৈরি করে বা এনার্জি তৈরি করে, ঠিক আছে? তো মেইন সোর্স যেখান থেকে আসলে এটিপিটা আসে সেটার নাম হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে আমাদের সবগুলো থেকেই আসবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সবগুলো থেকে কিন্তু ইভেন জৈব অ্যাসিড মানে অর্গানিক অ্যাসিড, সেগুলো থেকে যদি অক্সিজেন এখানে মেটাবলিজম করে এদেরকে, এই সাবস্টেন্সগুলোর, তাহলে আমরা এটিপি বা এনার্জি পাবো। তো মেইনলি যেটা থেকে পাই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। দেখো এই কথাটা লেখা আছে যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটটা হচ্ছে কার্বোহাইড্রেট, এটা হচ্ছে প্রাইম সোর্স অফ এনার্জি। এই কথাটা মনে রাখতে হবে যে আমরা যদি খাবার খাই, খাবারেও দেখবা যে আমরা যে ভাত খাচ্ছি, তাই না? তরকারি খাচ্ছি, খেয়াল করে দেখো একদম বাস্তব জীবনের উদাহরণ, আমরা কিন্তু পরিমাণে সবচেয়ে বেশি কি খাই? ভাতটা খাই, রুটিটা খাই। এগুলো কি আসলে? এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, তাই না? তো যেহেতু ওখান থেকে আমাদের মেইন সোর্স অফ এনার্জি। আচ্ছা, এরপরে এখানে কিছু অক্সিডেশন রিঅ্যাকশন হয়, এটা বলা কিছুই নাই, আমরা এই রিঅ্যাকশনটা দেখবো। সবাই একটু খেয়াল করো, দেখো এই যে গ্লুকোজ 6 মলিকুল হচ্ছে অক্সিজেন, 6 মলিকুল হচ্ছে ওয়াটার। এর সাথে দেখো 36, খেয়াল করবা এটা কিন্তু আগের বইতে ছিল 38, কিন্তু বর্তমান হাসান স্যারের বইতে আছে 36। এজন্য 36 ইজ মোর অ্যাকুরেট। কেন 36 এর এক্সপ্লেনেশন কিন্তু আমরা কাছে দিব, কেমন? এখন শুধু মনে রাখবা 36, ওকে? আচ্ছা, তারপরে এখানে 36 ইনঅর্গানিক ফসফেট, এরা ডিফারেন্ট এনজাইম কোএনজাইমের মাধ্যমে কি তৈরি হচ্ছে, দেখো 6 কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, 12 ওয়াটার। আর এই যে দেখো এডিপি মানে ডাইফসফেট, এর সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হচ্ছে তখন তৈরি হচ্ছে এটিপি। দেখো এই কথাটাই কিন্তু আমি বললাম যে আগে ধারণা করা হতো যে 38 এটিপি তৈরি হয়, কিন্তু বর্তমানে মোর অ্যাডভান্সড লার্নিং হচ্ছে 36 এটিপি। এই জন্য অপশনে যদি 36 38 দুটোই থাকে, তুমি অবশ্যই 36 অ্যান্সার করবা, নো কনফিউশন। যদি 36 অপশনে না থাকে, আমি দেখবো, আমি এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসে দেখবা যে একটা জায়গায় কিন্তু 36 নাই, 38 আছে, তখন কি আমি ব্ল্যাঙ্ক রাখবো না? তখন আমি 38 অ্যান্সার করবো, ওকে? আজমল স্যারের বই অনুযায়ী কিন্তু আবার 38 হয়। তো একটু ট্রিকি ওয়েতে আমাদেরকে অ্যান্সার করতে হবে, কেমন? আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করবা, এই রিঅ্যাকশনটা হচ্ছে জাস্ট অপোজিট অফ ফটোসিনথেসিস। দেখো ফটোসিনথেসিসে কি ছিল? 6 কার্বন ডাইঅক্সাইড, 12 ওয়াটার। সেখান থেকে ছিল দেখো গ্লুকোজ 6 অক্সিজেন 6 ওয়াটার। তোমরা যদি কালকে রিঅ্যাকশনটা খেয়াল করো একদম সেম। তাহলে ফটোসিনথেসিসের যে রিঅ্যাকশন হচ্ছে এখানে জাস্ট অপোজিট রিঅ্যাকশন হচ্ছে, এইটা আলাদা করে মুখস্থ করার দরকার নাই। এখানে এক্সট্রা যেটা সেটা হচ্ছে এই যে প্রোডাকশন অফ এটিপি, এই অংশটা হচ্ছে এখানে এক্সট্রা। এই এটিপি তৈরি হয়, এজন্যই তো এটা রেসপিরেশন, তাই না? আমরা জানি যে রেসপিরেশন প্রসেসে কি হয়, প্রচুর এনার্জি বা এটিপি তৈরি হচ্ছে, ওকে? আসো, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ফুড থেকে আমরা এনার্জিটা পাই, এই এনার্জি মেইনলি এই যে এটিপি, মেইনলি হচ্ছে এটিপি। তো ফুডে যেটা স্টোর থাকে স্টোরেজ এনার্জি, আবার আমাদের যেটা যে আমরা যে কাজকর্ম করি এখানে মুভমেন্ট বা বিভিন্ন রিঅ্যাকশন যে এনার্জিটা খরচ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি ডাইনামিক এনার্জি, কাইনেটিক এনার্জি, ঠিক আছে? মানে শক্তির মাধ্যমেই তো আমরা কি করি, মুভমেন্ট করতে পারি, যে কোনো প্রাণী কিন্তু মুভমেন্ট করতে পারে, তাই না? এটা আলাদা মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, রেসপিরেশন কিন্তু সবসময় হয়, তোমরা জানো যে ফটোসিনথেসিস অনলি ইন প্রেজেন্স অফ লাইট হয়, তাই না? দিনের বেলা ডে টাইমে হয়, কিন্তু রেসপিরেশন কিন্তু সবসময় হয়। তুমি নিজেই নিজের উদাহরণটা চিন্তা করো, এত সবকিছু মুখস্থ করতে হয় না, হ্যাঁ? আচ্ছা, তুমি যখন রাতের বেলা পড়াশোনা করতেছো, ঘুমাচ্ছ, তখন তুমি শ্বাস নাও না? নাও না? সবাই নাই, তাই না? আমরা সবাই নিই। শ্বাস বন্ধ রাখলে তো আমরা বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না। তাহলে দিনের বেলা শ্বাস নিচ্ছি, রাতের বেলা শ্বাস নিচ্ছি, এটাই তো রেসপিরেশন। তাহলে অবশ্যই এটা 24 ঘন্টা 24/7 কি রেসপিরেশন চলতেই থাকবে, নাহলে কিন্তু প্রাণী বাঁচতে পারবে না, একটা জীব বাঁচতে পারবে না, কেমন? আচ্ছা, গেল গেল। আচ্ছা, ওকে, এখানে যে অর্গানেলিটা কাজ করে সেটা হচ্ছে আমরা দেখবো প্রথমে শুরুটা হয় সাইটোপ্লাজমে, যেটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস, এরপরে বাকি অংশটা হয় মাইটোকন্ড্রিয়ায়। তো দেখো এই কথাটাই লেখা আছে এখানে, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে চিফ অর্গানেলি, ঠিক আছে? এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে চিফ অর্গানেলি, এখানে সবচেয়ে বেশি হয়, কেমন? আচ্ছা, এরপরে আসো যে কিছু সাবস্ট্রেট যেগুলোকে অক্সিজেনের প্রেজেন্সে ব্রেকডাউন হয়, সেগুলো কি আমি অলরেডি বলছি, কিন্তু দেখো খেয়াল করে, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড যেটাই বলো, আর ডিফারেন্ট অর্গানিক অ্যাসিড। এই চারটা জিনিস অক্সিজেন কি করে, অক্সিজেন এদেরকে অক্সিজেন এসে এদেরকে মেটাবলাইজ করে, হ্যাঁ, ঠিক আছে? কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং যার ফলে এটিপি তৈরি হয়, ঠিক আছে? তাহলে এই চারটা সাবস্টেন্স থেকে আমরা এনার্জিটা পাবো। তো মেইন সোর্স অফ এনার্জি হচ্ছে কার্বোহাইড্রেট, মেইন সোর্স অফ এনার্জি হচ্ছে কার্বোহাইড্রেট এদের মধ্যে। আচ্ছা, কিন্তু আসলে কার্বোহাইড্রেটের এনার্জিটা আসলে কোথা থেকে আসলো? আমরা ফটোসিনথেসিসে দেখেছি যে কার্বোহাইড্রেটের এনার্জিটা আসছে আসলে সোলার এনার্জি, ঠিক আছে? সূর্যের আলো থেকে সেই এনার্জিটা আসছে। তাহলে সানলাইট, সোলার এনার্জি ইজ কনভার্টেড টু, বলো কি হচ্ছে, একটা কেমিক্যাল এনার্জি, তাই না? সেই কেমিক্যাল এনার্জি ব্রেকডাউন হয়ে আমরা এটিপি বা এই আমাদের বডির যে বিভিন্ন প্রসেসের এনার্জি সেটা আমরা পাবো। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক একটা আইডিয়া। তো এই চারটা কথাই মনে রাখতে হবে যে এরা প্রত্যেকটা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে মেটাবলিজম হয় এবং এনার্জি জেনারেশন হয়, মেইনলি হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে যেটা এটিপি কিভাবে তৈরি হয় এত গল্পের দরকার নাই, এটিপি কেন লাগে এটা ইম্পর্টেন্ট। দেখো কিছু জিনিস সিনথেসিসে কাজে লাগে, এটা কি মনে রাখতে হবে, কি কি সিনথেসিসে এটা হেল্প করে। আচ্ছা, আবার দেখো সেলে কিছু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, আমরা গতকাল বলেছি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি লাগে, এটিপি লাগে। দেখো এই কথাটা এখানেও আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এটিপি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের দেখো যে পেশি যে মুভমেন্ট করতেছে, আমাদের হৃৎপেশিটা কার্ডিয়াক মাসল সেটা মুভমেন্ট করে, তাহলে এই যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন এগুলো হয়, এগুলোর জন্য দরকার হচ্ছে এই যে টু রেগুলেট ইন্টারসেলুলার সাবস্টেন্স। দেখো এই যে ক্রোমোজোম অথবা এই যে প্রোটিন ফাইবার ইন মাসল সেল, তাহলে এই যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে, এই যে এখানে এনার্জি লাগবে না? অবশ্যই এনার্জি লাগবে, তাই না? তোমরা একদম বেসিক আইডিয়া যে আমাদের হাত পা নাড়াচাড়া করতেছি, তাহলে এনার্জি লাগবে না? এনার্জি লাগবে। তাহলে মেইনলি এই কাজগুলোতে হচ্ছে সেলের এনার্জিটা খরচ হয়ে যায়। আচ্ছা, রেসপিরেশন এটা দুরকম হয়, খুবই সহজ, তোমরা এটা জানো। ইন প্রেজেন্স অফ অক্সিজেন অ্যারোবিক, ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন এটাকে আমরা বলি অ্যানঅ্যারোবিক, তাই না? এটা তোমরা সবাই জানো। আচ্ছা, অ্যারোবিকে যেটা হয় যে কোথায় হয়, দেখো খেয়াল করে, এখানে হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্রোটিস্টা, তাই না? প্রোটিস্টা মানে কি? প্রোটিস্টা ইউজুয়ালি হচ্ছে অ্যালগি, অ্যালগি, হ্যাঁ? আচ্ছা, অ্যালগি, প্ল্যান্ট এবং অ্যানিমাল, এগুলোতে কি হয়? এগুলোতে হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন হয়। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে অ্যারোবিক রেসপিরেশন এটা হতে পারে, আবার অ্যানঅ্যারোবিক রেসপিরেশন সেটা হতে পারে। তোমাদের মনে আছে কিনা আমরা যখন মাইক্রো অর্গানিজম বললাম তখন ছিল না অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক ব্যাকটেরিয়া। তার মানে ব্যাকটেরিয়া কিন্তু ডিফারেন্ট টাইপ হয়, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে অ্যারোবিক, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে অ্যানঅ্যারোবিক, ওকে? আচ্ছা, অ্যারোবিক বলো না আবার, হ্যাঁ, আরব দেশীয় না। আচ্ছা, এবার সব প্রথম স্টেপটা কি? অ্যারোবিক রেসপিরেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, এখানে আমাদের পরীক্ষায় আসলে যে বিষয়গুলো লাগবে কাজে সেটুকু আমরা শুধু মনে রাখবো, কেমন? আচ্ছা, দেখি। হ্যাঁ,
আচ্ছা, প্রোক্যারিওটিকে অ্যানারোবিক হয়, ওকে, ভালো কথা, হ্যাঁ ভালো বলছো। আসলে ব্যাকটেরিয়া কেমন, ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওটিক, তাই না? সেখানে অ্যানারোবিক হয়, ঠিকই আছে প্রতাপ, তোমার কথা ঠিকই আছে। কিন্তু প্রোক্যারিওটিতে তোমার কি হতে পারে, অ্যারোবিক হতে পারে, কিছু ব্যাকটেরিয়া আছে যেখানে অ্যারোবিক রেসপিরেশন হয়, হ্যাঁ হতে পারে, হতে পারে, হ্যাঁ এটা দুটোই মাথায় রাখতে হবে। আচ্ছা, ইউজুয়ালি অ্যানারোবিক হয়, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে প্রতাপ, ওকে। আচ্ছা, এবার দেখো কি কি করবো, গ্লাইকোলাইসিস সময় এত ডিটেইল প্রসেস আমাদের লাগবে না, আমরা জানবো যে এদের বিভিন্ন নাম আছে, সেগুলো পরীক্ষা আসে, এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক প্রসেস। আচ্ছা, এটা সাইটোপ্লাজমিক প্রসেস, আচ্ছা আমরা এটাকে আমরা বলবো সাইটোপ্লাজমিক রেসপিরেশন, এই কথাটা একটু খাতায় লিখে রাখবা। তাহলে গ্লাইকোলাইসিসের একটা স্পেশাল নাম হচ্ছে সাইটোপ্লাজমিক রেসপিরেশন। কেন বলতো, খুবই সহজ, যেটা সাইটোপ্লাজমে হয় এজন্য এটার নাম সাইটোপ্লাজমিক রেসপিরেশন, ভেরি সিম্পল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এটা গ্লাইকোলাইসিস কেন, লাইসিস মানে ভেঙে যাওয়া, আর গ্লাইকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে। তাহলে আমরা দেখবো যে গ্লুকোজ ভেঙে যায়, গ্লুকোজ ভেঙে তৈরি করে 2 অণু পাইরুভিক অ্যাসিড এন্ড আদার সাবস্টেন্স। তাহলে গ্লুকোজ ভেঙে যাচ্ছে, লাইসিস হয়ে যাচ্ছে, এজন্য এটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, সিম্পল। আচ্ছা, গ্লাইকোলাইসিস এটা কিন্তু অ্যারোবিক এবং অ্যানারোবিক দুই ধরনের রেসপিরেশনেরই ফার্স্ট স্টেপ, তাই না? এটা আমরা সবাই জানি। এজন্য এজন্য দেখো এই যে কথাটা এখানে লেখা আছে, এজন্য এটাকে আমরা বলতে পারি, এজন্য এটাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কথা, কমন, এটা খাতায় লিখে রাখতে পারো, কমন পাথওয়ে অফ রেসপিরেশন। এটাকে আমরা কমন পাথওয়ে অফ রেসপিরেশন বলবো, কেন? কারণ হচ্ছে অ্যারোবিকেও আছে অ্যানারোবিকেও আছে, তাই না? তাহলে তো কমন পাথওয়ে বলাই যায়, বলার তো কোনো দোষ নাই। আচ্ছা, এরপরে আসো, এটাকে বলা হচ্ছে 4 নম্বর কথা, স্পেশাল নেম, এটাকে বলা হচ্ছে ইএমপি পাথওয়ে। কেন? যে বিজ্ঞানী নাম এমডেন মেয়ারহফ পার্নাস, তারা এটা আবিষ্কার করেছিলেন, এজন্য এটার নাম ইএমপি পাথওয়ে। তাহলে দেখো গ্লাইকোলাইসিসের এখান থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাইকোলাইসিসের যে 4টা নাম আছে তাদের নামগুলো কেন এমন। গ্লুকোজ ভেঙে যায়, ব্রেকডাউন অফ গ্লুকোজ, এজন্য এটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। 2 নম্বর হচ্ছে বলতো এটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়, এজন্য সাইটোপ্লাজমিক রেসপিরেশন। 3 নম্বর হচ্ছে এটা অ্যানারোবিক এবং অ্যারোবিক দুটোতেই আছে, এজন্য এটাকে আমরা বলবো কমন পাথওয়ে অফ রেসপিরেশন। 4 নম্বর হচ্ছে এমডেন মেয়ারহফ পার্নাস, তারা এটা আবিষ্কার করেছিলেন, ডিসকভার করেছেন, এজন্য তাদের নাম অনুসারে এটাকে আমরা বলতে পারি ইএমপি পাথওয়ে। এই 4টা নাম কেন, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস এবং নো এটাতে জানাবা, ইয়েস এবং নো, ইয়েস অর নো এটাতে জানাও, ওকে। হ্যাঁ, হ্যাঁ একটু রেসপন্স করো, ভেরি গুড, 100% স্টুডেন্ট বলছো যে তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড, ওকে। এখন আসো আমরা এখান থেকে আসলে কতটুকু জানবো। আচ্ছা, এখানে যে এনজাইম গুলো আছে এটা তো দিন শেষে তোমাকে মনে রাখতে হবে, কিন্তু কিছু ক্লু আছে, মানে যেটা মাধ্যমে তুমি বুঝতে পারবা যে এই এনজাইমের নামটা এমন কেন হলো। আচ্ছা, তুমি যদি এনজাইমের নাম মনে নাও রাখো, অ্যাডমিশনে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, কিছু ট্রিকি পয়েন্ট আছে, সেগুলো আমি তোমাদেরকে ধরাই দিব। যেমন এখানে স্টেপ কয়টা, তাহলে আমরা যদি একটু শর্টকাট লিখে ফেলি, প্রথম কথা হচ্ছে স্টেপ, স্টেপস হচ্ছে 9টা। এর মধ্যে ইউনি ডিরেকশনাল কয়টা, ইউনি ডিরেকশনাল স্টেপস এরকম আছে হচ্ছে 3টা। তারা কারা, তারা হচ্ছে 1, 3, 9, এভাবে মনে রাখবা। তাহলে যখন আমরা শর্টকাট করে নিব তখন যেভাবে প্রশ্ন আসুক আমাদের জন্য পড়াটা কিন্তু সহজ হবে। হ্যাঁ মাহি, শোনো, এটা আসলে মেমোরাইজ করতে হবে না, কারণ কি স্যারেরা এত কষ্ট করে এখান থেকে প্রশ্ন করবে না। তুমি 1-2 বার একটু দেখে নিবা, বুঝে নিবা, তাহলে হবে কি, যদি অনেক সময় একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন হিসেবে চলে আসে তখন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। ইউজুয়ালি এটা মেমোরাইজ করতে হবে না, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা মেমোরাইজ করতে হবে না, 2-1টা জায়গা জানতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করো, তাহলে 9টা স্টেপে আছে, এর মধ্যে ইউনিডিরেকশনাল স্টেপ হচ্ছে 3টা। খেয়াল করে দেখো, এই যে দেখো, এই যে 1 নম্বর স্টেপ এটা কিন্তু ইউনিডিরেকশনাল, 2 নম্বর হচ্ছে বাইডিরেকশনাল, তাই না? এটা বাইডিরেকশনাল। আচ্ছা, 3 নম্বর দেখো, 3 নম্বরটা হচ্ছে ইউনিডিরেকশনাল। তুমি মিলে গেল আমার কথা। আচ্ছা, আবার লাস্টে যদি যাই, দেখো লাস্টে যেটা 9 নম্বর, 9 নম্বরটা হচ্ছে ইউনিডিরেকশনাল, বাকি সবগুলো হচ্ছে বাইডিরেকশনাল, ঠিক আছে? তাহলে হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে এখানে যে এনজাইমগুলো আছে এই স্টেপগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে না, কেমন? স্টেপ মুখস্থ রাখতে হবে না, আমি এনজাইমগুলোর নাম কেন এমন এটা আমি বুঝাই দিব তোমাদের, জাস্ট এতটুকুই, কারণ যদি প্রশ্ন চলে আসে তুমি যাতে অ্যান্সার করতে পারো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কাইনেজ, কাইনেজ শব্দটা হচ্ছে কাইনেটিক্স এর সাথে রিলেটেড, কাইনেটিক্স, কাইনেটিক্স মিন্স কি, এনার্জি। আর আমরা জানি এনার্জি মিন্স এটিপি, এনার্জি মানে হলো এটিপি, তাই না? আমাদের বায়োলজিতে এনার্জি কয়েন কি, এটিপি, ঠিক না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, যেখানে এটিপি আছে, যে জায়গাতে এটিপি ব্রেকডাউন, দেখো এটিপি ভেঙে যাচ্ছে, দেখো এটিপি ভেঙে যাচ্ছে না? তাহলে এটিপি যেহেতু ভেঙে যাচ্ছে, তাহলে এটিপি যেখানে থাকবে, যে রিঅ্যাকশনে এটিপি থাকবে, মনে রাখবা সেই এনজাইমের নাম এর শেষে কাইনেজ থাকবে, কেমন? আচ্ছা, তাহলে দেখো হেক্সোকাইনেস, কেন নামটা হেক্সো, এই যে দেখো এটা গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোস, গ্লুকোজ কি বলো, গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোস, 6 কার্বন বিশিষ্ট, তাই না? তাহলে এজন্য এই এনজাইমের নাম হেক্সোকাইনেস, এই এতটুকু বুঝলেই হবে। আচ্ছা, এবার আসো এইটা দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তারা হচ্ছে আইসোমার, তারা কি বলো, তারা আইসোমার, একটা অ্যালডিহাইড আর একটা কিটোন, এটা আমরা সবাই জানি, কেমিস্ট্রিতে তোমরা পড়েছো। তাহলে খেয়াল করো, আইসোমারে কনভার্ট করে এই এনজাইমের নাম হচ্ছে আইসোমারেজ। তাহলে প্রশ্নে আসলে কিন্তু তুমি পারবা। আচ্ছা, খেয়াল করো এটাকে কেন ফসফোগ্লুকো, এই অংশটা কেন বলছে ফসফোগ্লুকো, খেয়াল করো এটা আইসোমারে পরিণত করে কাকে, গ্লুকোজ ফসফেটকে, এই ফসফেট থেকে নামে আসছে ফসফো, আর এই গ্লুকোজ থেকে নামের এই অংশটা আসছে গ্লুকো, আর আইসোমারে কনভার্ট করে, এজন্য এটার নাম হচ্ছে আইসোমারেজ, ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার ফ্রুক্টোজ 6 ফসফেট এটা হয়ে যাচ্ছে 16 বিস, দেখো বায়োলজিতে মনে রাখবা, বায়োলজিতে মনে রাখবা বিস এর মানে হচ্ছে ডাই, ডাই মানে হচ্ছে বাই, এগুলো সবকিছুর একটাই অর্থ, একটাই অর্থ, দুই। বিস ডাই বাই এগুলো সবকিছুর অর্থ একটাই, কি সেটা অর্থ হচ্ছে, হ্যাঁ এগুলোর অর্থ হচ্ছে বাই, ঠিক আছে, বাই মানে দুই, দুই। আচ্ছা, খেয়াল করো একটা ফসফেট এখানে হয়ে গেছে 2টা ফসফেট। আচ্ছা, এখন আসো ওই যে এটিপি আছে তো, এই জন্য এটার নাম কাইনেজ, মিললো। আচ্ছা, বলো তো এটার নাম ফসফো ফ্রুক্টো কেন, দেখো এই যে ফ্রুক্টোজ এখান থেকে নামের ফ্রুক্টো আসছে, আর এই ফসফেট থেকে নামের শুরুতে ফসফো আসছে, তাহলে এই 3টা এনজাইমের নাম কেন এমন, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে ইয়েস নোতে জানাও, ইয়েস অর নো, ইয়েস অর নো। হ্যাঁ, ওকে, 92% বলছো, তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড, আমরা আগাই। আচ্ছা, এখানে দেখো ওই যে সিম্পল ফর্মুলা লাগবে না, তুমি এই পাশে দেখো, দেখো এই যে ফ্রুক্টোজ 16 বিসফসফেট, এখানে যে এনজাইম কাজ করে তার নাম অ্যালডোলেজ, সেটা কি করে, সেটা ফ্রুক্টোজ এখানে 6 কার্বন থাকে, আমরা জানি 6 কার্বন, এটাকে ভেঙে ওয়ান ওয়ান মলিকুল ওয়ান মলিকুল 3 ফসফোগ্লিসারালডিহাইড এটা তৈরি করে, এটাতে দেখো কার্বন আছে 3টা, 3 কার্বন, আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এটা তৈরি করে 1 মলিকুল, এটাতেও দেখো 3টা কার্বন আছে। তাহলে খেয়াল করো এটা একটু বুঝে নিতে হবে, কেমন? দেখো ফ্রুক্টোজ 16 বিসফসফেট, এই ফ্রুক্টোজে 6 কার্বন থাকে, এটা ভেঙে 2টা কম্পাউন্ড, 2টা কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করে, একটা হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড যেখানে 3টা কার্বন থাকে, আর একটা কম্পাউন্ড হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এখানেও 3টা কার্বন থাকে। তাহলে দেখো 3 কার্বন এবং 3 কার্বন মিলে হয়ে গেল আমাদের ফ্রুক্টোজের 6 কার্বন। এটা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ এটা বুঝলে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে
দেখো 3 ফসফোগ্লিসারেলডিহাইড এরপরে যেটা তৈরি করতেছে সেটা হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। খেয়াল করে দেখো এই ধাপে NAD সে কি হয়ে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে, এটাকে আমি সিম্পলি যদি বলি এটাকে আমরা বলবো NADH2। তোমরা জানো কোনো কিছুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়, প্রোটন যুক্ত হয়, তাই না? তাহলে এই যে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, হাইড্রোজেন যুক্ত হওয়া মানে হচ্ছে রিডাকশন, তাই না? হাইড্রোজেন যুক্ত হওয়া এটাকে আমরা কি বলি? রিডাকশন। তাহলে NAD যদি NADH2 তৈরি করে তাহলে এটা ডেফিনেটলি এটা রিডাকশন, এটা রিডাকশন, ঠিক না? যেহেতু রিডাকশন হয়, যেহেতু রিডাকশন হয়, এই এনজাইমকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেস। এই এনজাইমটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেস। আচ্ছা খেয়াল করো, NAD তে যুক্ত হচ্ছে হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেন নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে মানে বের হয়ে আসছে। এই হাইড্রোজেনটা বের হয়ে আসছে হচ্ছে এই যৌগ থেকে, 3 ফসফোগ্লিসারেলডিহাইড। এখান থেকে 3 ফসফোগ্লিসারেলডিহাইড থেকে হাইড্রোজেন বের হয়ে আসছে, বের হয়ে এসে NAD এর সাথে যুক্ত হয়, তৈরি করে NADH2। তাহলে দেখো হাইড্রোজেন 3 ফসফোগ্লিসারেলডিহাইড থেকে বের হয়ে আসছে, এজন্য এই এনজাইমটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেস। ডি মানে নাই করে দেওয়া, বের করে দেওয়া, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে, দেখো ডি কিন্তু ডাই না, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ডিহাইড্রোজিনেস। আচ্ছা এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, যে NADH2 হলো এই হাইড্রোজেন কোন কম্পাউন্ড থেকে আসে, এটা একটু তোমরা আমাকে কমেন্টে জানাও, এটা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ কমেন্টে জানাও, NADH2 হলো তাহলে এই হাইড্রোজেন কোন কম্পাউন্ড থেকে আসছে। হ্যাঁ দেখি একজন অন্তত ঠিক মতো বলতে পারি কিনা। ঠিক আছে, হ্যাঁ প্রতাপ বলছে 3 ফসফোগ্লিসারেলডিহাইড, ভেরি গুড। মাহি বলছে ক্লিয়ার, ওকে ভেরি গুড, এটাই তো চাই। তাহলে দেখো হাইড্রোজেন একটা কম্পাউন্ড থেকে রিলিজ হয়, এই হাইড্রোজেন কোন কম্পাউন্ড থেকে বের করে দেওয়া, এটাকে আমরা বলি ডিহাইড্রোজিনেশন। বল কি বলি? ডিহাইড্রোজিনেশন। এজন্য যে এনজাইম সেটার নাম ডিহাইড্রোজিনেস। এবার দেখো এই নামটা কেন আসছে ফসফোগ্লিসারেলডিহাইড, খেয়াল করে দেখো তো, এটা অ্যাকচুয়ালি এই যে এইটা, তাই না? সাবস্ট্রেটের নাম অনুযায়ী এই নামটা শুরুতে আসছে, ঠিক আছে? তোমরা জানো নেমিং অফ এনজাইম কিভাবে করা হয়, তাই না? রিঅ্যাকশন অনুযায়ী সাবস্ট্রেট এটা অনুযায়ী করা যায়, সেই হিসাবে এভাবে আসছে। তো আসলে শোনো এত বড় গল্প দরকার নেই, তুমি মনে রাখবে এখানে কাজ করবে ডিহাইড্রোজিনেস এনজাইম, কারণ হাইড্রোজেনকে বের করে দিচ্ছে, ঠিক আছে? গেল। আচ্ছা এবার শোনো 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড এখান থেকে তৈরি করতেছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। খেয়াল করো এখানে কি হয়, আচ্ছা এটা এটিপি হবে, হ্যাঁ কেমন, এটা এটিপি হবে। আচ্ছা দেখো 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে এখানে দুটো ফসফেট ছিল, একটা ফসফেটকে বের করে দিচ্ছে, একটা ফসফেটকে বের করে দিচ্ছে। আচ্ছা তো এই এনজাইমের নাম হচ্ছে, এটা একটু আলাদা মনে রাখবা, এই এনজাইমের নাম হচ্ছে মিউটেজ। এই এনজাইমের নাম হচ্ছে মিউটেজ, এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা কেন মনে রাখতে হবে, এইটাই পরীক্ষায় আসছে যে এই ধাপে কোন এনজাইম ব্যবহৃত হয়। দেখো এই ধাপে যে এনজাইম ব্যবহৃত হয় তার নাম হচ্ছে মিউটেজ। আচ্ছা মিউটেজ আমি এভাবে মনে রাখছিলাম, সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশনে কি হয়, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় না? দেখো এখানে 1,3 বিসফসফেট ছিল, সেটা হয়ে গেছে 3 ফসফেট, তার মানে কি এখানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, এভাবে আমি মনে রাখছিলাম। স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়া, ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়া কি বলে, মিউটেশন। এখানে এভাবে মনে রাখছি, যেহেতু স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে এজন্য এটা মিউটেশন, তাহলে এখানে এনজাইমের নাম হবে মিউটেজ, এভাবে মনে রাখছিলাম, হ্যাঁ। আচ্ছা গেল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে, দেখো এখানেও কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এজন্য এটারও নামের শেষে আছে মিউটেজ, এসি, তাই না? মিউটেজ। আচ্ছা গেল, এরপরে আসো যেটা, সেটা হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হয়ে গেছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আচ্ছা এখানে খেয়াল করে দেখো এই নামের শব্দটাতে আছে এনল, এখানে শব্দটাতে আছে হচ্ছে এনল, এই জন্য দেখবা এনল তৈরি করতেছে, এজন্য এই এনজাইমের নাম হচ্ছে এনোলেজ, এজন্য এই এনজাইমের নাম হচ্ছে এনোলেজ। ওকে সিম্পল। এবার আসো ওই যে এটিপি তৈরি হলে সেটাকে আমরা বলি কাইনেজ। দেখো আগেও পাইছি আমরা, এই যে এখানে এটিপি তৈরি হচ্ছে বা এটিপি মানে ভেঙে যাচ্ছে, এই ধরনের এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। তাহলে দেখো এটিপি তৈরি হচ্ছে, তাহলে এখানে ওই নামের শেষে আছে কাইনেজ। আর যেহেতু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে এজন্য এটার নাম পাইরুভিক অ্যাসিড কাইনেজ। অথবা বলতে পারো এই যে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড থেকে নামটা আসছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। বুঝছো? তাহলে এভাবে করে তুমি এনজাইমের নামটা কেন এরকম হলো এটা একটু আইডিয়া নিয়ে নিবা। আইডিয়া নিয়ে নিলে যেটা হবে সেটা হচ্ছে প্রশ্ন যদি চলেই আসে তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। আর এমনিতে এই পুরো রিঅ্যাকশন মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? এভাবে কিন্তু প্রশ্ন আসে না। ওকে আমরা চলে যাই এরপরে NADH প্লাস H প্লাস, এটা কেন লেখা হয়, কেন NADH2 না? শোনো এটার ব্যাখ্যা জানার কোনো দরকার নাই, এটা পরীক্ষার জন্য কোনো প্রয়োজন নাই। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে স্ট্রাকচারটা দেখাচ্ছে আর কি, যে জিনিসটা কিভাবে থাকে, এভাবে থাকে, জিনিসটা এভাবে থাকে, এই যে স্ট্রাকচার। তাহলে এখানে দেখো খেয়াল করে, এই যে পুরো অংশটা, এই যে এই পুরো অংশটা এটাকে আমি বলতেছি NAD, এই যে দেখো এখানে একটা H আছে, তাই না? তাহলে এটা হচ্ছে H, এই যে দেখো প্লাস আলাদাভাবে যেটা আছে এই যে এটাকে আমরা বলবো H প্লাস, একটা প্রোটন। স্ট্রাকচারটা এভাবে থাকে, এজন্য এটাকে বলা হচ্ছে NADH প্লাস H প্লাস। দরকার নাই, আমরা সহজে বলার জন্য NADH2 বলবো, ঠিক আছে? এটা পরীক্ষা আসবে না, হ্যাঁ, জাস্ট স্ট্রাকচারটা দেখো। আচ্ছা গ্লাইকোলাইসিস, এখানে যে এনজাইমটা ব্যবহৃত হয় দেখো খেয়াল করে, এই যে ফসফোফ্রুক্টোকাইনেজ আমরা দেখছিলাম, কোথায় দেখছিলাম একটু দেখে আসি। দেখো এই যে ফসফোফ্রুক্টোকাইনেজ, দিস এনজাইম, এই এনজাইমকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। দেখো এটাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। আচ্ছা এটা আমরা আরেকটা লেকচারে খুব ভালো করে পড়বো, যখন আমরা তোমাদের সেল কেমিস্ট্রি পড়াবো তখন আমরা কিন্তু এটা বুঝবো যে হোয়াট ইজ অ্যালোস্টেরিক এনজাইম। তো এখানে জাস্ট একটু লিখে রাখো যে এনজাইম দ্যাট ক্যান চেঞ্জ ইটস শেপ, যে এনজাইম নিজের আকার, হ্যাঁ, স্ট্রাকচার চেঞ্জ করতে পারে, এই এনজাইমকে আমরা বলি অ্যালোস্টেরিক এনজাইম। এতটুকু মনে রাখো, আরেকটু ডিটেইল আমরা ওই চ্যাপ্টারে গিয়ে শিখবো, ঠিক আছে? আচ্ছা শুধু নামটা মনে রাখতে হবে। ইম্পর্টেন্স গুলো ইম্পর্টেন্স না, পড়তে পারো, আমি বলবো যে নাইস টু নো, এটা ডাবল স্টার একটা ইনফো বা মুখস্থ পড়া, যে কেন এটা হয়, এটার মেইন এইম কি? মেইন এইম হচ্ছে পাইরুভিক অ্যাসিড ফর্মেশন। মেইন এইম কি বলো? পাইরুভিক অ্যাসিড ফর্মেশন। আচ্ছা গেল। আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো এই একটা জিনিস বোঝা আছে, সেটা কি, এই যে 3 ফসফোগ্লিসারিলডিহাইড এখান থেকে তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড, কয়টা তৈরি হচ্ছে দেখো খেয়াল করে, 1 মলিকুল। এবার দেখো, এবার দেখো আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, এটা কি করে, এটা হচ্ছে আমি যদি সংক্ষেপে লিখি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা তৈরি করবে কয়টা, 1 মলিকুল, 1 মলিকুল, ঠিক আছে? তাহলে দেখো এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এখান থেকে দুইটা কম্পাউন্ড আসলো, একটা হচ্ছে সরাসরি 1 মলিকুল 3 ফসফোগ্লিসারিলডিহাইড, এটা একটা আসছে, এটা হচ্ছে এক। আর আরেকটা তৈরি হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, এটা হচ্ছে 2 নম্বর। এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট সে নিজে আবার কনভার্টেড টু এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে খেয়াল করে দেখো আলটিমেটলি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এখান থেকে ডাইরেক্টলি একটা 3 ফসফোগ্লিসারিলডিহাইড পাওয়া যায়, আরেকটা হচ্ছে ইনডাইরেক্টলি ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট থেকে একটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আসলে পাওয়া যায় দুইটা। এজন্য
এই 3-ফসফোগ্লিসারল্ডিহাইড থেকে একটা পাইরুভিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। এবার দেখো ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, এটা থেকে যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটাও তো সেম রিঅ্যাকশনগুলোর মাধ্যমে আরেকটা পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এজন্য পাইরুভিক অ্যাসিড তৈরি হবে দুইটা। এবার তোমরা আমাকে ইয়েস নোতে জানাও যে পাইরুভিক অ্যাসিড যে দুইটা তৈরি হচ্ছে, এটা তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এটা আমাকে জানাও। একটা একটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড সরাসরি তৈরি হচ্ছে, আরেকটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড এই পাথওয়েতে এপাশে ডান দিকে একটা তৈরি হচ্ছে, বাম দিকে একটা তৈরি হচ্ছে, এজন্য দুইটা তৈরি হচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। 94% স্টুডেন্ট বলছো যে তোমরা বুঝতে পারছো। মানে এগুলো কনসেপশন থাকলে হয় কি, তোমাকে ধাক্কা দিলে তুমি কিন্তু উল্টাপাল্টা অ্যান্সার করবে না, তুমি একদম কারেক্ট অ্যান্সার করতে পারবে, যত স্ট্রেস থাকুক। ঠিক আছে, বিভিন্ন ভাবে ঘুরে পেঁচে প্রশ্ন আসতে পারে। ভেরি গুড, তোমরা বুঝতে পেরেছো। আর এখানে যে কথা বলা আছে গ্লুকোনিও, দেখো দেখো শব্দটাতে আছে গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস তোমরা জানো, জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, তাহলে গ্লুকোজ তৈরি করার পদ্ধতি, এটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। ওকে, আচ্ছা এখানে কোথায় হয়? এটা মেইনলি এনিমেলে হয়, প্ল্যান্টে অল্প অল্প হয়। হ্যাঁ, যেমন একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে এই যে স্টোরড অয়েল ইন রেডি সিড, যেটাকে বলা হচ্ছে লিনসিড, সানফ্লাওয়ার সিড। এই দুটো উদাহরণ একটু আমরা মনে রাখবো। ঠিক আছে, যে ইউজুয়ালি গ্লুকোনিওজেনেসিস এটা এনিমেলে হয়, কিন্তু এই দুটো জায়গায় এটা হতে পারে, আর কিছু প্ল্যান্টে হয়তো হয়, কিন্তু এই দুটো যেহেতু এক্সাম্পল বইতে দেওয়া আছে আমরা এভাবে মনে রাখবো। ওকে, আচ্ছা গেল। গ্লাইকোলাইসিস এবং ফটোলাইসিসের পার্থক্য এটা আমি পড়াবো না, কারণ হচ্ছে তোমাদেরকে দুইটা প্রসেস আমি বলে দিয়েছি, দুইটা প্রসেস তুমি মাথায় নিয়ে তুমি এটাকে রিডিং করবা, এটা মুখস্থ করার কোনো বিষয় না, জাস্ট একবার রিডিং করলে মনে থাকবে, এটা রিভাইজ করার দরকার নাই। ঠিক আছে, আসো তোমাদের জন্য একটা কুইজ দেখি, এটা একটু পার্টিসিপেট করো সবাই। হ্যাঁ, বলো দেখি এটা। এটা সহজ সহজ, এটা একদম সহজ। হ্যাঁ, এটা বলে দিচ্ছি, এটা কিন্তু ভুল করা ঠিক হবে না। হ্যাঁ, সবাই পার্টিসিপেট করো, সবাই পার্টিসিপেট করো। ওকে, হ্যাঁ, আরো পার্টিসিপেশন চাই আমরা। আমার মনে হয় আমরা কুইজটা ইন করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি বলেছিলাম 139, এরা হচ্ছে কি, এরা হচ্ছে ইউনিডিরেকশনাল, তাহলে রিভার্সিবল বা বাইডিরেকশনাল এটার অ্যান্সার হবে সেকেন্ড, বাকিরা ইউনিডিরেকশনাল। আচ্ছা এবার আসো, এখানে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ফেজটা আর কি। হ্যাঁ, সেকেন্ড ফেজটা যেটা আমরা বলতেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সেকেন্ড ফেজটা, এই ফেজটাকে আমরা বলতেছি, লিখো এই ফেজটার নাম হচ্ছে, এখানে আমি একটু লিখে ফেলি। আচ্ছা এখানে লিখে ফেলি, এটাকে বলা হচ্ছে অ্যাসিটাইল কোএ ফর্মেশন। অ্যাসিটাইল কোএ ফর্মেশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপ। তাহলে অ্যারোবিক রেসপিরেশন আমি একটু দেখি কারা ভালো করলো লিডার বোর্ডে। প্রতাপ, নুসরাত জাহান, সুলতান, জারিফ, বক্তিয়ার, তোমরা ভালো করেছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি একটু পাবলিশ করে দিচ্ছি, তোমাদের নিজের অবস্থানটা তোমরা সবাই একটু দেখে নাও। হ্যাঁ ওকে, আচ্ছা দেখো খেয়াল করে যে রেসপিরেশনের সেকেন্ড সাইকেলটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোএ ফর্মেশন। আচ্ছা অ্যাসিটাইল কোএ ফর্মেশন এটাতে কি হচ্ছে, দেখো পাইরুভিক অ্যাসিড এটা কি করতেছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকে যাচ্ছে। পাইরুভিক অ্যাসিড এটা কোথায় ছিল, এটা ছিল হচ্ছে সাইটোপ্লাজমে। চিত্র বুঝবা তাহলে একদম সহজ, এটা ছিল সাইটোপ্লাজমে। এটা কোথায় ঢুকে যাচ্ছে, এটা ঢুকে যাচ্ছে দেখো লেখা আছে এই যে ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, তার মানে হচ্ছে এটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকে যাচ্ছে, ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া, তাহলে এটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকে যাচ্ছে। ওকে, আচ্ছা গেল। এখন কথা হচ্ছে কি হয়, খেয়াল করে দেখো পাইরুভিক অ্যাসিডের যেটা হয় সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড এর ভিতরে ঢুকে যেটা তৈরি করে সেটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোএ। কি তৈরি করে বলো, তৈরি করে অ্যাসিটাইল কোএ, এজন্য এই স্টেপের নাম অ্যাসিটাইল কোএ ফর্মেশন। বুঝছো, এই স্টেপের নাম হচ্ছে অ্যাসিটাইল কোএ ফর্মেশন। ওকে, এবার সেখানে কি হয় দেখো, খেয়াল করে এনএডি সে তৈরি করে এই যে NADH2। এনএডি তৈরি করে কি বলো, NADH2, মানে এটা রিডিউসড হয়, তার মানে এনএডি কি হয়, এনএডি রিডিউসড হয়। ঠিক আছে, আমরা ধাপে ধাপে বুঝবো তাহলে সহজ হবে। আচ্ছা 2 নম্বর হচ্ছে এনএডি যদি রিডিউসড হয় তাহলে ডেফিনেটলি কে অক্সিডাইজড হয়, পাইরুভিক অ্যাসিড অক্সিডাইজড হয়। পাইরুভিক অ্যাসিড অক্সিডাইজড হয়ে তৈরি করে অ্যাসিটাইল কোএ, তাহলে এটাকে আমরা বলতে পারি অক্সিডেশন। আচ্ছা এখন তোমাদেরকে আমি একটু বলি, সেটা হচ্ছে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো। হ্যাঁ, আচ্ছা ফারাহ, ফারাহ ইবনে ফুয়াদ, আচ্ছা তুমি বলেছো যে অ্যাসিটাইল ফর্মেশনকে কি লিঙ্ক রিঅ্যাকশন বলা যায়? অবশ্যই বলা যায়। হ্যাঁ, সেটা আমি আসবো কেন লিঙ্ক রিঅ্যাকশন বলা হয়, কারণ এটা হচ্ছে তোমার হচ্ছে কি বলতো, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড এবং তোমার হচ্ছে টেস্ট সাইকেল, এই দুটোর মাঝখানে রিঅ্যাকশন, এজন্য এটাকে লিঙ্ক রিঅ্যাকশন বলে। ঠিক আছে, এই দুটোর মধ্যে এটা ব্রিজ করে। ওকে ওকে, আচ্ছা এখন তোমরা একটু কমেন্টে বলো তো এনএডি রিডিউসড হচ্ছে, তাহলে কে অক্সিডাইজড হচ্ছে, পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড অক্সিডাইজড হয়ে কি তৈরি করে, এটা তোমরা একটু লিখো। পাইরুভিক অ্যাসিড অক্সিডাইজড হয়ে কি তৈরি করে? হুম, এই ফুয়াদ খেয়াল করে অ্যান্সার দাও, খুবই সহজ এটা। আচ্ছা ঠিক আছে ওকে, শোনো পাইরুভিক অ্যাসিড অক্সিডাইজড হয়ে তৈরি করে হচ্ছে অ্যাসিটাইল কোএ, শেষ, সিম্পল। তাহলে এই যে লিখে দিচ্ছি এটা হচ্ছে অক্সিডেশন। আচ্ছা এবার আসো, পাইরুভিক অ্যাসিড থেকে যেটা বের হয়ে যায় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বলো কি বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এজন্য এটাকে আমরা বলতেছি ডি কার্বক্সিলেশন, এজন্য এটাকে আমরা বলতেছি ডি কার্বক্সিলেশন। ঠিক আছে, তাহলে দেখো এখানে আসলে অ্যাকচুয়ালি দুইটা ঘটনা ঘটে, খেয়াল করবা। একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড বিকামস অক্সিডাইজড, মানে অক্সিডেশন হয়। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিলিজড, এটাকে আমরা বলতেছি পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে, এটাকে আমরা বলতেছি ডি কার্বক্সিলেশন। এখন এই দুটাকে তুমি একসাথে পড়ো, অক্সিডেশন প্লাস ডি কার্বক্সিলেশন, এটাকে আমরা একসাথে বলতে পারি, এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি। আচ্ছা এখানে আমি একটু লিখে দিই নিচে, অক্সিডেটিভ ডি কার্বক্সিলেশন, তাহলে আমরা একসাথে বলতে পারি অক্সিডেটিভ ডি কার্বক্সিলেশন। ঠিক আছে, আচ্ছা আর আরেকটা কথা যে একটু আগে একজন জিজ্ঞেস করলো যে এইটা হচ্ছে দেখো খেয়াল করে অ্যাসিটাইল কোএ ফর্মেশন, এটা হচ্ছে লিংক বিটুইন কি বলো গ্লাইকোলাইসিস এন্ড ক্রেবস সাইকেল, এজন্য এটাকে বলা হচ্ছে লিংক রিঅ্যাকশন। তাহলে এটার আরেক নাম হচ্ছে, আমি নিচে লিখে দিই, এটাকে বলা হচ্ছে লিংক রিঅ্যাকশন। ঠিক আছে, এটার আরেক নাম হচ্ছে লিংক রিঅ্যাকশন, এই দুটোর মধ্যে লিংক করে। আচ্ছা তোমরা এই দুইটা নাম বুঝতে পেরেছো কিনা, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এবং লিংক রিঅ্যাকশন, এটা আমাকে একটু ইয়েস মতে জানাও, ইয়েস অর নো। তবে একটু ওই করো। ওকে 100% স্টুডেন্ট বলেছে, তোমরা বুঝতে পেরেছো, শেষ। এখান থেকে আর কিছু বলার নাই। কি কি তৈরি হয় তোমরা দেখতে পাচ্ছ, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, NADH2 তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোএ তৈরি হচ্ছে। আচ্ছা আমাদের পাইরুভিক অ্যাসিড কয়টা, দুইটা না, দুই মলিকুল। তাহলে দেখো সেভাবে এখানেও এটা দুইটা হয়ে যাবে, এটা দুইটা হয়ে যাবে, অ্যাসিটাইল কোএ দুইটা হয়ে যাবে। ঠিক আছে, শেষ।
তাহলে কি তৈরি হয় এটা তো এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি। কয় মলিকুল করে তৈরি হবে? সবই 2 মলিকুল করে তৈরি হবে, তাই না? আচ্ছা গেল। এবার সাইট্রিক অ্যাসিড সাইকেল অথবা ক্রেস্ট সাইকেল কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়, হ্যাঁ। আচ্ছা এখানে কি হয়? অ্যাসিটাইল কোয়েটা তৈরি করে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এর সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। প্রোডিউস কার্বন ডাইঅক্সাইড এনার্জি। আচ্ছা এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তারা মিলে যেটা তৈরি করে সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন কম্পাউন্ড, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন কম্পাউন্ড। তো যেহেতু সাইট্রিক অ্যাসিড ফার্স্ট স্টেবল কম্পাউন্ড, এজন্য এই সাইকেলের নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। বিজ্ঞানী ক্রেবস এটা আবিষ্কার করেন, এজন্য এটার নাম হচ্ছে ক্রেবস সাইকেল। শেষ। এখানে আর কিছু বলার নাই। আচ্ছা এখানে যেটা আছে দেখো, যে লেখা আছে 6 কার্বন কন্টেইনিং ফর্মস 6 কার্বন কন্টেইনিং সাইট্রিক অ্যাসিড, যেটা আমি লিখে দিলাম। আচ্ছা এখন দেখো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমি যদি একটু একটা মাইটোকন্ড্রিয়া এঁকে ফেলি, এটা একটা মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার দেখো, এই যে মাইটোকন্ড্রিয়ার এই অংশগুলো হচ্ছে ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ওকে, এই ম্যাট্রিক্সে থাকে হচ্ছে, আমি সংক্ষেপে যদি লিখি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আগে থেকেই থাকে। তাহলে ইনসাইড মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আগে থেকেই থাকে, শুরু থেকেই থাকে। এটা কিন্তু সাইটোপ্লাজম থেকে ভেতরে আসে এরকম না, আগে থেকেই থাকে। এজন্য এদেরকে বলা হচ্ছে রেসিডেন্ট অর লোকাল মলিকুল। এটা কিন্তু স্যারেরা খুব পছন্দ করে, এটাকে আমি ডাবল স্টার দিয়ে রাখবো, ঠিক আছে? এটা চলে আসতে পারে যে হুইচ ওয়ান ইজ দ্য রেসিডেন্ট অর লোকাল মলিকুল ইন কেস অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল অর ক্রেস্ট সাইকেল। অথবা সাইকেলও বললো না, বলে দিল যে হুইচ ওয়ান ইজ দ্য রেসিডেন্ট অর লোকাল মলিকুল। এটার উত্তর হবে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এটার উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা তোমরা এই লোকাল বা রেসিডেন্ট মলিকুল কেন বলা হয় এটা বুঝতে পেরেছো কিনা? আমাকে একটু ইয়েস নোতে জানাও, ইয়েস অর নো। আচ্ছা হ্যাঁ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মানে ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের শুরু থেকেই থাকে, সাইটোপ্লাজম থেকে আসে না। এটা অলরেডি ওখানেই থাকে, ওর বাসস্থানে তাই, ঠিক আছে? এজন্য এটাকে বলা হচ্ছে রেসিডেন্ট মলিকুল। 96% স্ট্রং বলেছে, তোমরা বুঝতে পেরেছো। ওকে ভাই গুড। আচ্ছা এখানে যে বলা আছে এই যে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডটা দেখতে কেমন? সাইট্রিক অ্যাসিডটা দেখতে হচ্ছে এরকম COOH COOH COOH। তোমরা জানো যে এখানে কার্বন থাকে, এখানে কার্বন থাকে, এখানে কার্বন থাকে। তাহলে এই যে সাইট্রিক অ্যাসিড, খেয়াল করে দেখো, এই সাইট্রিক অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, এই যে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার তুমি যদি দেখো, তাহলে সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এজন্য এই সাইকেলের এক নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অথবা সংক্ষেপে বলা হয় TCA সাইকেল। এই মোটামুটি। আচ্ছা আরেকটা মনে রাখতে হবে যে TCA সাইকেল, এখানে কি হয়? এনার্জি রিলিজও হয়, আবার এনার্জি কনজাম্পশন হয়, ঠিক আছে? এখানকার কেমিক্যাল যে বিভিন্ন রিঅ্যাকশন হয় সেখানে এনার্জি লাগে, আবার বিভিন্ন রিঅ্যাকশনে এনার্জি তৈরি হয়। তাহলে এনার্জি রিলিজ হয়, এনার্জি কনজাম্পশন হয়, এজন্য এটাকে বলা হচ্ছে অ্যামফিবোলিক পাথওয়ে। এবার এবার তোমাদেরকে আমি একটা অপশন দিই, তোমরা একটু কমেন্টে লিখো যে ক্রেবস সাইকেলের কি কি নাম আছে, হঠাৎ স্পেশাল নেম অফ ক্রেবস সাইকেল একসাথে লিখে ফেলো। কয়টা নাম দেখি লিখতে পারো তোমরা? কমেন্টে লিখে ফেলো। হ্যাঁ তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিব, এর মধ্যে কে সবচেয়ে দ্রুত বেশি লিখতে পারে, ঠিক আছে? হঠাৎ স্পেশাল নেম অফ ক্রেবস সাইকেল। ওকে, এই সেই সাইকেল না? এই সাইকেল কোনোই দরকার নাই, ঠিক আছে? এটা পরে মাথা খারাপ করার কোনোই দরকার নাই, কোনো দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ প্রতাপ লিখছে অ্যামফিবোলিক, তাই না? TCA সাইট্রিক অ্যাসিড সাইকেল, হ্যাঁ ভেরি গুড। প্রতাপ কিন্তু বেশ ভালো বলতে পারছে। হ্যাঁ রাইট, ঠিক আছে, সবাই খুব ভালো বলেছো। তাহলে এটাকে আমরা বলতে পারি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, বলতে পারি সাইট্রিক অ্যাসিড সাইকেল, বলতে পারি কি বলো, ওই যে অ্যামফিবোলিক পাথওয়ে, ঠিক আছে? বা সাইকেল যেটাই বলো, এগুলো কিন্তু বলা যায়। এবং ক্রেবস সাইকেল তো অবশ্যই। আচ্ছা শোনো, এই যে বিশাল বর্ণনা, এগুলো পড়ার কোনো দরকার নেই, মাথা খারাপ হয়ে যাবে। তোমরা শুধু যতটুকু আমি দেখাইছি সেটা দেখো। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর সাথে অ্যাসিটাইল কোয়ে, এই দুটা, এখানে 4টা কার্বন থাকে, এখানে 2টা কার্বন থাকে, এরা মিলিত হয়ে সাইট্রেট সিনথেস, এই এনজাইমটা লাগবে, হ্যাঁ। এর মাধ্যমে যেটা তৈরি করে সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা 6 কার্বন। গেল। আচ্ছা এখানে বাকিগুলো মনে রাখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এতটুকু আমরা মনে রাখলে আমার কাছে মনে হয় যথেষ্ট। শুধু এই যে এই এনজাইমের নামটা মনে রাখবা, যে এনজাইমের কারণে এটা হতে পারে সেটার নাম হচ্ছে সাইট্রেট সিনথেস, ঠিক আছে? সাইট্রেট সিনথেস, এতটুকু, বাকিটা মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা কি কি তৈরি হয় এটা তো অবশ্যই মনে রাখতে হবে, দেখো খেয়াল করে। সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 4 মলিকুল, হ্যাঁ। NADH2 এটা তৈরি হয় 6 মলিকুল, আমরা এটা চার্টে গিয়ে দেখবো। FADH2 তৈরি হয় 2 মলিকুল, আর ATP তৈরি হয় 2 মলিকুল। এটা আমরা একটা চার্টে যাবো, ওই চার্ট থেকে পড়লে একসাথে পড়া হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আলাদা করে মুখস্থ করার দরকার নাই। ডিফারেন্স ক্রেবস সাইকেল প্ল্যান্ট এন্ড অ্যানিমাল, আমার মনে হয় এটা দরকার নাই, হ্যাঁ। এটা ইম্পর্টেন্ট না, মোটেই ইম্পর্টেন্ট না। আচ্ছা সিগনিফিকেন্স কি? এখানে মেইনলি এনার্জি প্রোডাকশন হয়, সুতরাং ডিফারেন্ট প্রসেসে এটা রোল আছে। যেমন খেয়াল করে দেখো, এখানে যেটা বলছে যে এনার্জি জেনারেট করে, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড প্রোডাকশনে এটা হেল্প করে, তারপরে ক্লোরোফিল মলিকুল ফর্মেশনে এখানে হেল্প করছে, আর মেইন সেন্টার অফ এনার্জি প্রোডাকশন, এটা থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা গেল। এটা মেটাবলিজমে হেল্প করছে, অর্গানিক অ্যাসিড মেটাবলিজম, এবং এই যে বিভিন্ন ধরনের সাবস্টেন্স তৈরি, থাইমিন, সাইটোসিন, পরফাইরিন, হেম, এগুলো প্রোডাকশনে এটা হেল্প করে। এই মোটামুটি, হ্যাঁ। তাহলে এগুলো যেগুলো আমি একটু মার্ক করে দিলাম, এতটুকু একটু একবার রিডিং করবা, তাহলে মোটামুটি হয়ে যাবে, হ্যাঁ। আসো, গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেলের পার্থক্য, এটা কিন্তু মুখস্থ করার দরকার নাই, একই কথা রিডিং। তুমি গ্লাইকোলাইসিস প্রসেসটা জানো, ক্রেবস সাইকেলের প্রসেসটা জানো, তাহলে এটা মুখস্থ করা লাগবে না, একবার রিডিং দিয়ে বুঝে নিবা, হ্যাঁ এগুলো হচ্ছে কিনা। তাহলে দ্বিতীয়বার রিভিশনও দেওয়া লাগবে না। মেইনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কতটুকু এনার্জি তৈরি হয়, হ্যাঁ। কোথায় হয়তো তোমরা জানো, খুবই সহজ। এই স্পেশাল নেম কি, এগুলো সবই আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা আসো, আমাদের লাস্ট টপিক যেটা রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম, যেটার আরেক নাম হচ্ছে অক্সিডেটিভ। অক্সিডেটিভ, এই এখানে কিন্তু একটু কারেকশন করে নিবা, অক্সিডেটিভ ফটো বলা যাবে না, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, নট ফটো, এটা একটু কারেকশন করো। এখানে ফটো হবে না, হ্যাঁ। এটা হবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সবাই কারেক্ট করছো কিনা এটা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ ফসফোরাইলেশন তো বলা যাবে না, এখানে কি ফটো আছে? ফটো তো নাই। আচ্ছা এটা একটু টাইপিং মিস্টেক, তাহলে তোমরা ঠিক করো। হ্যাঁ তোমরা কারেকশন করছো কিনা খুব ইম্পর্টেন্ট, এটা এটা কিন্তু ভুল হয়ে যাবে ফটো করলে, হ্যাঁ ঠিক আছে ওকে। এটা হবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে, নট ফসফোরাইলেশন। ওকে থ্যাংক ইউ ফর, ঠিক আছে প্রতাপ, তোমরা সবাই কারেক্ট করে নিয়েছো, ঠিক আছে? এটা ক্লাস করতে হয় না। আচ্ছা এবার আসো, মাইটোকন্ড্রিয়া হয় তোমরা সবাই জানো। আচ্ছা এখানে দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিফারেন্ট সাবস্টেন্স তৈরি হচ্ছে, হ্যাঁ। এটা আলাদা ভিডিও আমি দেখাবো, একটু পরে দেখাবো। আচ্ছা এখানে যেটা থাকে দেখো, একটা থাকে ইউনিট পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন থাকে একটা, আর কিছু থাকে প্রোটিন কমপ্লেক্স, যেটাকে বলি মাল্টি প্রোটিন, মানে কয়েকটা প্রোটিন একসাথে, ঠিক আছে? এটাকে বলে মাল্টি প্রোটিন। তাহলে দেখো কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, 3 এন্ড কমপ্লেক্স 4, এরা হচ্ছে মাল্টি প্রোটিন, এই কথাটা এখানে লেখা আছে, হ্যাঁ। আচ্ছা আর শুধুমাত্র ইউনিট পেরিফেরাল প্রোটিন মানে সিঙ্গেল প্রোটিন হচ্ছে একটা। এই নামটা একদম মুখস্থ থাকতে হবে, একদম মুখস্থ থাকতে হবে, কোন কমপ্লেক্সের কি নাম এবং কোনটা মাল্টি প্রোটিন,
কোনটা ইউনিট পেরিফেরাল প্রোটিন। 100% এই অংশটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এটা তো একটা ইনফো, একটু মুখস্থ টাইপ পড়া, এটা মনে রাখতে হবে তোমাদের, কিছু করার নাই, কিছু করার নাই, ঠিক আছে। আসো আমরা দেখবো, ছবিটা দেখবো, অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখো খেয়াল করে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, যেটার মাঝামাঝি পর্যায়ে থাকে হচ্ছে ইউবিকুইনন নামক একটা অংশ, ঠিক আছে। এটা এখানে বলতে বাকিটা দরকার নেই, আমরা ছবিতে চলে যাবো। আচ্ছা, তোমরা ছবিতে একটু খেয়াল করে দেখো, এই দেখো এখানে কমপ্লেক্স আছে, এটা হচ্ছে কমপ্লেক্স 1, এটা হচ্ছে কমপ্লেক্স 2, এটা হচ্ছে কমপ্লেক্স 3, এটা হচ্ছে কমপ্লেক্স 4, আর মাঝখানে দেখো একটা আছে সাইটোক্রোম, তাই না, সাইটোক্রোম সি। আচ্ছা, ওকে। সবাই একটু দেখবা, এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের বইতে যে ছবিটা আছে, হ্যাঁ, সেই ছবিটার একটু ইলাস্ট্রেটেড ফর্ম, ঠিক আছে। এগুলো কঠিন জিনিস, মুখস্থ করার দরকার নাই, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে 4টা প্রোটিন কমপ্লেক্স আছে, এটা তোমরা এই ছবি থেকে বুঝতে পারছো কিনা, এটা ইম্পর্টেন্ট, আর কিছু না। আচ্ছা, এখানে দেখো কি হচ্ছে, এখানে NADH, দেখো NADH এটা তৈরি করতেছে NAD, আর হাইড্রোজেন কিন্তু বের হয়ে যাচ্ছে। FADH2 এ কি করতেছে, এটা তৈরি করতেছে FAD, এবং ওই যে হাইড্রোজেন রিলিজ হয়ে যাচ্ছে, হাইড্রোজেন অথবা প্রোটন যেটা বলো সেটা রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে NADH2 বলতে পারো, এটা আমাদের বইতে ছিল, আলমোসের বইতে NADH2 এভাবে দেখানো আছে, অসুবিধা নেই। NADH2 NAD হচ্ছে, FADH2 কি হচ্ছে FAD। আচ্ছা, এবার 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 একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এই যে তোমাদের বইতে এখানে আছে দেখো, আচ্ছা এমন ভাবে দিছে, আসলে এই পুরোটা একটা জিনিস, এই পুরোটা হচ্ছে একটা জিনিস, ঠিক আছে। NADH2 সেটা তৈরি করতেছে NAD, দেখো খেয়াল করে, এটা তৈরি করতেছে NAD। FADH2, FADH2 এটা তৈরি করতেছে FAD। তাহলে খেয়াল করো, আমাদের কিন্তু জিনিসটা বুঝতে হবে যে এটা একটু কমপ্লেক্স জিনিস, হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় বুঝবা, ঠিক আছে। আমি একটু সময় নিয়ে বলতেছি তোমাদের, সেটা হচ্ছে NADH2 তৈরি করতেছে NAD, প্লাস মাইনাস এত জটিলতা আমার যাওয়ার দরকার নেই। FADH2 তৈরি করতেছে FAD, এইটুকু বুঝলেই হবে, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, এখানে যে প্রোটনগুলো রিলিজ হচ্ছে, এই যে প্রোটন রিলিজ হচ্ছে, এরা কি করতেছে দেখো খেয়াল করে, এরা চলে যাচ্ছে এখানে, এই যে এই জায়গাটা চলে যাচ্ছে। এই জায়গাটা কোন জায়গা, এই জায়গাটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল আউটার মেমব্রেন, আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়াল তোমরা জানো এটা কিন্তু দুইটা মেমব্রেন আছে মাইটোকন্ড্রিয়া, তাই না, এটা হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল, আমরা সেল চ্যাপ্টারে পড়েছি। তাহলে যেহেতু মেমব্রেন বাউন্ড, এখানে দুইটা লেয়ার থাকে মেমব্রেনে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। তাহলে মাইটোকন্ড্রিয়াল যে মেমব্রেন, এটা বুঝতে হবে, না কিন্তু এটা খুব কমপ্লেক্স একটা জিনিস, হ্যাঁ। মাইটোকন্ড্রিয়াল যে মেমব্রেন, তার একটা আউটার মেমব্রেন থাকবে, একটা ইনার মেমব্রেন থাকবে, এই দুই মেমব্রেনের মাঝখানে চলে যাচ্ছে। আমি যদি একটু তোমাদের দেখাই একটা ছবি এঁকে, তাহলে আরো ভালো বুঝতে পারবা। অ্যাকচুয়ালি এটা মনে করো মাইটোকন্ড্রিয়াল আউটার মেমব্রেন, আর আমি একটু মেমব্রেনটা মোটা করে দেখাচ্ছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। হ্যাঁ, একটু মোটা করে দেখাচ্ছি, মানে ভিজুয়াল মেমোরিটা তোমাকে সবসময় হেল্প করবে। হ্যাঁ, এবার এবার খেয়াল করো, আমাদের ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমটা অ্যাকচুয়ালি কোথায় আছে এটা বুঝতে হবে, হ্যাঁ। ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমগুলো আছে আসলে এখানে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, এই যে এটা আমার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ঠিক আছে। খেয়াল করে দেখো, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে আসলে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। এবার খেয়াল করো, এই যে এই সেই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, তাহলে এটাই হচ্ছে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই এই ছবিকে এই ছবির সাথে তুমি রিলেট করো। এবার দেখো তো প্রোটন কোথা থেকে কোথায় যাচ্ছে। আমি যদি বলি, আমি যদি এই ছবিতে দেখাই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ম্যাট্রিক্স থেকে এই যে এই জায়গাটায় প্রোটন চলে যাচ্ছে, দেখো এই যে ম্যাট্রিক্স, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে প্রোটন চলে যাচ্ছে দুই মেমব্রেনের মাঝখানে, ঠিক আছে। তাহলে প্রোটন প্রোটন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ম্যাট্রিক্স থেকে দুই মেমব্রেনের মাঝখানে যাচ্ছে। এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা, উপরের ছবি এবং নিচের ছবি তোমরা রিলেট করতে পারছো কিনা, আমাকে ইয়েস নোতে বলো। না, এটা বোঝাটা খুবই জরুরি, ঠিক আছে, নাহলে পুরো বিষয়টা তোমাদের কাছে খুবই কমপ্লেক্স মনে হবে, হ্যাঁ। ছবি তোমাকে মুখস্থ রাখতে হবে না, কিন্তু ছবির কনসেপশনটা তোমাকে নিতে হবে, ঠিক আছে। ওকে, আমাকে 92% স্টুডেন্ট বলেছে যে তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। ওকে, তাহলে দেখো খেয়াল করে যে প্রোটন এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে কোথায় চলে যাচ্ছে, দুই মেমব্রেনের মাঝখানে চলে যাচ্ছে। দেখো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন, এটা হচ্ছে আউটার মেমব্রেন। তাহলে আউটার মেমব্রেন ইনার মেমব্রেনের মাঝখানে চলে যাচ্ছে প্রোটন। এখন খেয়াল করে দেখো, এখানে চলে যাচ্ছে, এবার দেখো এই যে এই ট্রান্সপোর্টারগুলোর মাধ্যমে ইলেকট্রন, দেখো এই যে এখান থেকে ভেতরে চলে যাচ্ছে, তাই না, এই যে ইলেকট্রন প্রোটন ভেতরে চলে যাচ্ছে। আবার দেখো ইলেকট্রন এদিকে ট্রান্সপোর্টেড হচ্ছে, এদিক থেকে প্রোটন ভেতরে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াল যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে দুই মেমব্রেনের মাঝখানে প্রচুর প্রোটন চলে যাচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে, প্রচুর প্রোটন চলে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো তো, দুই মেমব্রেনের মাঝখানে প্রোটনের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে না, দুই মেমব্রেনের মাঝখানে প্রোটনের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এখন কি হয় সেটা হচ্ছে, এই প্রোটন যখন এখানে অনেক বেড়ে যায়, তখন একটা আচ্ছা তখন তখন এই যে এটিপি সিনথেজ, এই এটিপি সিনথেজ, যেটা অ্যাকচুয়ালি একটা তুমি এনজাইমও বলতে পারো অথবা মেমব্রেন প্রোটিনও বলতে পারো। তাহলে এটিপি সিনথেজ এটা একটা মেমব্রেন প্রোটিন বা এনজাইম যেটা বলো, এটা অ্যাক্টিভেট হয়, ঠিক আছে। এটা কি হয়, অ্যাক্টিভেট হয়। এখানে অ্যাক্টিভেট হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে, এ কি করে, এই প্রোটনগুলোকে আবার ভেতরে ঢুকায়। তাহলে এটিপি সিনথেজ দেখো কি করে, এই যে অনেক প্রোটন এই দুই মেমব্রেনের মাঝখানে চলে আসছে, এটাকে কি করে, সে আবার ভেতরে ঢুকায়। এই যে ভেতরে ঢুকতেছে এটিপি সিনথেসের মাধ্যমে, এটাকেই বলা হয় কেমি অসমোসিস, বুঝছো, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে, এই যে ঢুকতেছে আবার, এটাকে বলতেছি আমরা কেমি অসমোসিস। তোমরা জানো অসমোসিসে কি হয়, অসমোসিসে পানি ঢুকে, অসমোসিসে কি হয়, পানি ঢুকে। আর এটাকে কেমি অসমোসিস কেন বলতেছি, কারণ এখানে তো পানি ঢুকতেছে না, এখানে ঢুকতেছে কেমিক্যাল আয়ন, তাই না, প্রোটন ঢুকতেছে, এজন্য এটার নাম কেমি অসমোসিস। এই কেমি অসমোসিস মডেল দিয়েছিলেন বিজ্ঞানীর নাম হচ্ছে মিশেল, আমরা কালকে দেখেছিলাম, আজকে এখানে বর্ণনাতে আছে, ঠিক আছে। তাহলে এই কেমি অসমোসিস বিষয়টা বুঝতে হবে। তাহলে দেখো প্রথমে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বিভিন্ন কমপ্লেক্সের মাধ্যমে কি হচ্ছে, এই যে প্রোটনগুলো হচ্ছে দুইটা মেমব্রেনের মাঝখানে চলে যাচ্ছে। তাহলে এখানে প্রোটনের সংখ্যা অনেক বেড়ে গেল। এটাতে যেটা হয় সেটা হচ্ছে এটিপি সিনথেজ, এ হচ্ছে কি হয়, অ্যাক্টিভেট হয়। এটিপি সিনথেসটা কি হয়, অ্যাক্টিভেট হয়, স্টিমুলেট হয়। সে কি করে, সে প্রোটনটাকে আবার তোমার হচ্ছে ভেতরে নিয়ে আসে। সেই প্রোটনটাকে কোথায় নিয়ে আসবে খেয়াল করো, এই যে এখানে যদি এটিপি সিনথেস থাকে, সেই প্রোটনগুলোকে আবার ম্যাট্রিক্সের ভেতরে নিয়ে আসবে, প্রোটনগুলোকে ম্যাট্রিক্সের ভেতরে নিয়ে আসবে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ভেতরে নিয়ে আসবে। এই যে নিয়ে আসতেছে, এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে কেমি অসমোসিস, কারণ আমার এখানে প্রচুর প্রোটন আছে, সেটা ভেতরে চলে আসতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কেমি অসমোসিস। আচ্ছা, কেমি অসমোসিস, আচ্ছা এটা অক্সিজম কিনা, আচ্ছা শোনো, অক্সিজম আগে বলা হতো, বুঝছো, এখন আর আসলে অক্সিজম শব্দটা আমরা ব্যবহার করি না, কেমন প্রতাপ, এখন তুমি এটিপি সিনথেসই বলবা, কোনো সমস্যা নেই। তাহলে কেমি অসমোসিস বিষয়টা বুঝতে পেরেছো কিনা, এটা আমাকে একটু ইয়েস মতে জানাও, কেমি অসমোসিস, ঠিক আছে।
হ্যাঁ, এতটুকু বুঝতে হবে, তাইলেই হবে। হ্যাঁ, অনেক কমপ্লেক্স বিষয়, মানে আমাদের আসলে যতটুকু জানতে হয় ততটুকু পড়লেই হয়। হ্যাঁ, গবেষণার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, 92% স্টুডেন্ট বলেছে, তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। ওকে, তাহলে খেয়াল করে দেখো যে আমাদের আসলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে, এই যে প্রোটনগুলো হচ্ছে দুই মেমব্রেনের মাঝখানে, যেটা বলা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস, এই ইন্টার মেমব্রেন স্পেসে চলে যাচ্ছে এবং শেষ ধাপে গিয়ে কি হচ্ছে, এটিপি সিনথেস এই প্রোটনগুলোকে আবার ম্যাট্রিক্সের ভেতরে নিয়ে আসতেছে। তো নিয়ে আসার সময় যেটা তৈরি হয় সেটা হচ্ছে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট মিলে এই ধাপে এসে এটিপি তৈরি হয়। এই ধাপে এসেই এটিপি গুলো তৈরি হয়, ঠিক আছে? তাহলে এটিপি সিনথেসে দুইটা কাজ আছে, একটা হচ্ছে এই যে প্রোটনগুলো যে দুই মেমব্রেনের মাঝখানে চলে আসছিল, এটাকে ভেতরে ঢুকানো, এটাকে ভেতরে ঢুকানো, এবং এডিপি পিআই মিলে এটা এটিপি তৈরি করা, ঠিক আছে? তাহলে এর আসলে দুইটা কাজ। আচ্ছা, এখানে দেখো কমপ্লেক্স 4 এ একটা জিনিস হয়, এটা এটা বলেই শেষ। সেটা হচ্ছে এই কমপ্লেক্স 4 এর এখানে দেখো খেয়াল করে, ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন মিলে এখানে যেটা তৈরি হচ্ছে দেখো, এই যে, তাই না? এরা মিলে এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পানি। তাহলে কমপ্লেক্স 4 এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পানি। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পানিও তৈরি হয়, এটা মাথায় রাখতে হবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দেখো পানি তৈরি হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দেখো এটিপি তৈরি হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দেখো এনএডি, এফএডি এগুলো তৈরি হয়, ঠিক আছে? আমরা যা দেখবো সেটাই বলবো, ঠিক আছে? তাহলে মোটামুটি হচ্ছে এই অংশটা আমরা এভাবে একটু মনে রাখবো, তাহলে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে যেভাবেই প্রশ্ন হোক সেটা কিন্তু আমরা অ্যান্সার দিতে পারবো। আচ্ছা, তোমরা টোটাল টোটাল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বেসিক আইডিয়া পেয়েছো কিনা, এটা আমাকে একটু ইয়েস নোতে জানাও, ইয়েস অর নো। তোমরা আবার একটু রিপিট করে পড়বা, আবার নিজে পড়বা, তখন দেখবে যে আরো ভালো বুঝতে পারবা। ভেরি গুড, 92% স্টুডেন্ট বলেছো যে তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। ওকে, আচ্ছা এবার আসো লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে এই যে NADH2 NAD হচ্ছে, আমি এখানে একটু লিখে দিই, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি হচ্ছে আমি সহজভাবে যদি বলি, ETS, এখানে কি হচ্ছে NADH2 এটা তৈরি করতেছে NAD, FADH2, FADH2 এটা তৈরি করতেছে FAD। তাহলে বলতো NADH2 যদি NAD হয়, FADH2 যদি FAD হয়, এই যে খেয়াল করো, NADH2 NAD, FADH2 FAD, তাহলে বলতো এদের কি হয়, অক্সিডেশন না রিডাকশন? এটা একটু কমেন্টে জানাও, তাহলে বুঝবো যে আসলে বুঝছো। আচ্ছা বলো, যদি NADH2 NAD হয়, FADH2 FAD হয়, এখানে এদের কি হচ্ছে, অক্সিডেশন না রিডাকশন? লিখো। হ্যাঁ প্রতাপ, ভেরি গুড প্রতাপ। এই ফাহিম খেয়াল করো, হাইড্রোজেন যদি বের হয়ে যায় এটা কি রিডাকশন বলা যাবে নাকি অক্সিডেশন বলতে হবে? ফাহিম তুমি খেয়াল করো, NADH2 NAD হচ্ছে, ওকে ওকে ঠিক আছে, তাহলে ডেফিনেটলি অক্সিডেশন, ডেফিনেটলি কি বলো, অক্সিডেশন। তাহলে আমি একটু লিখে ফেলি, দিস ইজ নাথিং বাট অক্সিডেশন। এবার আসো, এবার আসো, এডিপি যে ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করতেছে, এটাকে আমরা বলতে পারি ফসফোরাইলেশন। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ফসফোরাইলেশন, তাই না? ফসফেট যুক্ত হচ্ছে, এডিপির সাথে ফসফেট যুক্ত হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ফসফোরাইলেশন। এবার দুইটাকে যোগ লাগাও, অক্সিডেশন প্লাস এই যে এখানে যেটা হচ্ছে ফসফোরাইলেশন প্লাস ফসফোরাইলেশন, বলতো দুইটাকে একসাথে কি বলা যায়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। বোঝা গেছে? এই জন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তোমাদের বইতে যেটা ছিল ফটো ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফটো ফসফোরাইলেশন, ফটো হবে না কারণ এখানে কোনো আলোর বিষয় নেই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে আমি বলতে চাই অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তোমরা এগ্রি করো কিনা? যারা এগ্রি করো তারা ইয়েস বলো, আমি ইয়েস নো বাটনটা করলাম তোমাদের জন্য, ইয়েস নো বলো। তোমরা এগ্রি করো কিনা এটা অক্সিডেশন এবং ফসফোরাইলেশন একই সাথে হচ্ছে রিঅ্যাকশনগুলোর মাধ্যমে, এজন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে আমি বলতে চাই অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তোমরা এগ্রি করো কিনা? ভেরি গুড, ভেরি গুড, আমার 100% স্টুডেন্ট আমার সাথে এগ্রি করছে, ভেরি গুড। ওকে ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়াটা শেষ হয়ে গেল। এভাবেই কিন্তু আমরা মনে রাখবো, কেমন? আচ্ছা একটু মনে হয় একটু সমস্যা হচ্ছে, আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা, আমাদের ডিসপ্লেতে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা খুব অল্প সময়ের মধ্যে আবার জয়েন করবো। হ্যাঁ আচ্ছা, তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাদেরকে একটু ইতে জানাও, কোশ্চেন আকারে জানাও, ঠিক আছে? আমি আমি অ্যান্সার দিচ্ছি, আমি তোমাদের সাথে আছি, কোনো অসুবিধা নাই। কমেন্টে জানাও।
আচ্ছা, তবে কি স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ সঞ্জিত, আমরা নামাজে ব্রেক দেবো, একটু পরেই নামাজে ব্রেকটা দিব, আমরা কন্টেন্টটা শেষ করি। হ্যাঁ, তাহলে সুবিধা হবে, ধারাবাহিকতা না রাখলে তোমরা মিস করে যাবে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিন? ওকে, যদি দেখতে পাও তাহলে দেখো যে এখানে আমরা বলছিলাম, আচ্ছা ও যে প্রশ্নটা এসেছিল তাহলে সেটা হচ্ছে যে দেখো এই যে এই পর্যন্ত এইটুকু হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, দিস ইজ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখন যদি সেটা হয় তাহলে দেখো এটা মিলে গেল, এটা মিলে গেল যে এটিপি অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে এখানে, এটিপি সিনথেস এখানে তৈরি হচ্ছে। এইজন্য বইতে বলছে যে এই অংশটাকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলতেছি, তাহলে এই অংশে কিন্তু এটিপি তৈরি হচ্ছে না, এটিপিটা আসলে পরে গিয়ে তৈরি হচ্ছে, এটাই মিন করছে আর কি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু দেখো এটিপিকে আমরা বলছি অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আলটিমেটলি কিন্তু এটিপি ফরমেশনের বিষয়টা নিয়েই আসছে, কনফিউজিং তাই না? তাহলে দেখো এখানে আমরা এটাকে আমরা বলতে পারি ফসফোরাইলেশন। আর যেটা দেখাচ্ছিলাম যে NADH2 এখান থেকে তৈরি হচ্ছে NAD, FADH2 এখান থেকে তৈরি হচ্ছে FAD, দিস ইজ অ্যাকচুয়ালি অক্সিডেশন, অক্সিডেশন। এজন্য অক্সিডেশন এবং ফসফোরাইলেশন একসাথে আমরা বলতেছি অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে, একসাথে বলতেছি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ওকে, ঠিক আছে, আমরা এখানে দেখেছিলাম। আচ্ছা, অক্সিডেটিভ ফসফোরিলেশন, এটিপি প্রোডাকশন, এই যে এই কথাগুলো তোমরা বলতেছিলা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে নো এটিপি ইজ প্রোডিউসড, তাই না? তাহলে নো এটিপি ইজ প্রোডিউসড ইন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তাই না? আচ্ছা গেল, এবার আসলে হচ্ছে এই কথাগুলোর ভিতরে আমি অলরেডি বলে ফেলছি। এই যে এখানে একটা ফোর্সের কথা বলছে, সেটা হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। আচ্ছা, প্রোটন মোটিভ ফোর্সটা কি? এই যে দেখো খেয়াল করে, এই যে বারবার সব জায়গায় প্রোটন ঢুকতেছে, এখানে প্রোটনের সংখ্যা বেড়ে গেল না? এই যে প্রোটনের সংখ্যা এখানে বেড়ে গেল, এখানে কম, তাহলে কি হবে? একটা ফোর্স ক্রিয়েট হবে, এরা সবসময় কি করবে? একটা বিদ্রোহ করবে যে না আমাদেরকে এখানে যেতে হবে, এখানে আমাদের পরিমাণ কমে গেছে, ঠিক আছে? তাহলে এটাকেই বলা হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। এখানে যেহেতু প্রোটন অনেক বেড়ে গেছে, সুতরাং তারা কি চাইবে? তারা চাইবে ভেতরে ঢোকার জন্য, কারণ ভেতরে তাদের পরিমাণ কমে গেছে। এটাকেই বলা হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। এই প্রোটন মোটিভ ফোর্সের কারণেই কি হয়? এই যে এটিপি সিনথেসের মাধ্যমে প্রোটনটা ভেতরে ঢুকে, যেটাকে আমরা বলতেছি কেমি অসমোসিস, তাই না? তাহলে দেখো দুইটা একই কথা, সেটা হচ্ছে এই যে প্রোটন ঢুকতেছে এটাকে আমরা বলতেছি কেমি অসমোসিস। তাহলে এখানে যে বেশি হয়ে গেল, প্রোটনের পরিমাণটা অনেক বেড়ে গেল, এটাকে বলতেছি আমরা প্রোটন মোটিভ ফোর্স, এটাকে আমরা বলতেছি প্রোটন মোটিভ ফোর্স। ওকে, এই সহজভাবে আমরা মনে রাখবো, তাহলে মনে রাখাটা সহজ। এই কথা তাহলে কি তৈরি হচ্ছে অলরেডি আমি বলে ফেলছি, বলার কিছু নাই। আচ্ছা, এটিপি সিনথেস এটা একটা মলিকুলার মোটর, আসলে একটা প্রোটিন, এটা তিনটা পার্ট আছে, বেস, মিডল পার্ট এবং হচ্ছে হেড পার্ট, এই জাস্ট একটা মুখস্থ কথা। আচ্ছা আচ্ছা, এটার একটা রোটেটিং পার্ট আছে। তো প্রোটিন একটা ছোট জিনিস না, বলা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে এই মোটরটা মানে এটা যে ঘুরতে পারে এটাকে মোটরের মতো চিন্তা করা হয়। তোমরা ফিজিক্সে মোটর পড়ছো, তাহলে বায়োলজিক্যাল সিস্টেমে এটা একটা মোটরের মতো কাজ করে। এজন্য দিস ইজ দ্য স্মলেস্ট মোটর, ঠিক আছে, এটাই বলছে দিস ইজ দ্য স্মলেস্ট রোটেটরি মোটর প্রেজেন্ট ইন নেচার। তাহলে প্রকৃতিতে এর চেয়ে ছোট কোনো রোটেটিং পার্টস নাই, ঠিক আছে, বা কোনো মোটর নাই। মোটরের কাছে ঘুরে, তোমরা জানো মোটর ঘুরে, তাই না? মোটরের কারণে পাখা ঘুরে, সবকিছু ঘুরে। তো এই প্রোটিন তো অনেক ছোট, এর চেয়ে ছোট মোটর আসলে ওয়ার্ল্ডে নাই, এটাই মিন করছে এখানে, ঠিক আছে, গেল। আচ্ছা, রেসপিরেটরি সাবস্ট্রেট কি হতে পারে এটা আমরা বলছি, বলার কিছু নাই। শুধু গ্লুকোজ হবে এটা না, এটা সুক্রোজ হতে পারে, অন্য অন্য কিছু হতে পারে। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো স্টার্চ, গ্লাইকোজেন। তো কথা হচ্ছে যেটাই হোক না কেন, তাদেরকে শুরুতে অবশ্যই অবশ্যই অ্যাসিটাইল কোয়ে ফরমেশন করতে হবে, অ্যাসিটাইল কোয়ে ফরমেশন করতে হবে। অ্যাসিটাইল কোয়ে ফরমেশন করার পরে ওই যে আমরা পরবর্তীতে ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা হতে হবে। তাহলে সবসময় যে গ্লুকোজ থেকে আমরা এনার্জি পাই তা তো না, আমরা প্রোটিন থেকে পাই, আমরা ফ্যাটি অ্যাসিড থেকে পাই, আমরা লিপিড থেকে পাই। তো এরা তো আর গ্লুকোজ না, এরা কি করবে? এরা আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে এরা কি তৈরি করবে? এরা অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। এখন দেখো অ্যাসিটাইল কোয়ের পরের যে ধাপগুলো আছে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো কিন্তু আগের মতোই হবে, ঠিক আছে। এভাবে যে কোনো সাবস্ট্রেট থেকে আমরা কি এনার্জি পেতে পারি, ওই সাবস্ট্রেটগুলোকে আমরা বলতেছি রেসপিরেটরি সাবস্ট্রেট। ওকে, আচ্ছা, ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা বলার কিছু নাই। তোমরা যদি দুইটা আইডিয়া পেয়ে যাও যে কোনটা কোথায় কার পার্ট, কিভাবে এই মেকানিজমটা হয়, তাহলে জাস্ট এটা রিডিং করবা। এটা রিডিং করলেই তোমার মনে থাকবে, এটা রিভিশন দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আসো তোমাদের জন্য একটা কুইজ, কুইক কুইজ, এটা একটু পার্টিসিপেট করো। কুইজ 2, বলো ইতিহাস কোথায় থাকে? দেখছো কত সহজ প্রশ্ন কত কিছু পড়ে ফেললাম, আর দেখো সব প্রশ্নটা কত সহজ। এটা আবার ভুল করতেছে, এটা ভুল করার কোনো আছে, সুযোগ আছে? বলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় থাকে? হ্যাঁ, সবাই একটু পার্টিসিপেট করো। ওকে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, তাহলে এটা উত্তর হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, কিভাবে এনার্জি প্রোডাকশনটা হয়, ঠিক আছে, দেখো খেয়াল করে কোন ধাপে কি তৈরি হয়, এতটুকু জানলে আমাদের হবে। সেটা হচ্ছে দেখো গ্লাইকোলাইসিস, এই চারটা আমাদের জন্য 100%, এটা আমাদের জন্য 100% অলরেডি তোমরা জানো। গ্লাইকোলাইসিসে দুইটা এটিপি তৈরি হয় এবং দুইটা NADH2 তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার দেখো এই দুইটা এটিপি থেকে আমরা ফাইনাল এটিপি পাই দুইটা, আর এই দুইটা NADH2 এটা অ্যাকচুয়ালি কি করে? কনভার্টেড টু FADH2। কখন? যখন এটা এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এন্টার করে, তখন এটা অ্যাকচুয়ালি FADH2 তে কনভার্ট হয়। তো এখন দেখো NADH2 দুইটা থেকে আমাকে এনার্জি পাওয়ার কথা ছিল 6টা। আমরা জানি যে প্রত্যেকটা NADH2 থেকে 3টা এটিপি পাওয়া যায়। কিন্তু বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে, এটা একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, বিষয় যেটা হয় সেটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করো, এই সাইটোপ্লাজমে হচ্ছে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসে তৈরি হচ্ছে দুইটা এটিপি এবং দুইটা NADH2। এই NADH2 এই NADH2 যখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকবে তখন কি হয়? তখন এটাই বলছে যে এ আসলে কনভার্টেড হয়, এটা একটু বুঝে নিতে হবে। এই আসলে NADH2 থাকে না, এই কনভার্টেড হয়ে যায় টু FADH2 তে। এখন কথা হচ্ছে NADH2 যখন ঢুকবে তখন সে FADH2 তে কনভার্টেড হয়ে যায় মাইটোকন্ড্রিয়া ঢোকার সময়। আচ্ছা, এখন দেখো NADH2 থেকে আমার এটিপি পাওয়ার কথা 3টা, 3 এটিপি। কিন্তু অ্যাকচুয়ালি এ যখন মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে, এই ঢুকতে গিয়ে এখানে একটা এটিপি এটা ইউজ হয়ে যায়, 1 এটিপি কি হয়ে যায়? ইউজ হয়ে যায়। তো তখন NADH2 টা আসলে FADH2 হয়, আর আমরা জানি যে কোনো FADH2 থেকে আমরা দুইটা এটিপি পাবো। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আগে বলা হতো 38 এটিপি পাওয়া যায়, যেটা এখন বলা হচ্ছে 36। এই 2 এটিপি কোথায় গেল? 2 এটিপি কেন কমে গেল? ঠিক আছে, এটার ব্যাখ্যা হচ্ছে এটা, যে গ্লাইকোলাইসিসে যে 2 NADH2 তৈরি হয়, তারা যখন মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকবে তখন অ্যাকচুয়ালি একটা এটিপি ইউজ হয়ে যায়। তো তখন NADH2 আসলে FADH2 তে কনভার্টেড হয়ে যায়। আর আমরা জানি FADH2 থেকে অ্যাকচুয়ালি দুইটা করে এটিপি পাওয়া যায়। তাহলে দেখো আমার দুইটা NADH2 থেকে আমার 6টা এটিপি পাওয়ার কথা ছিল, সেটা আমরা পাই না, আমরা পাই হচ্ছে 4 এটিপি। কেন? এই 2 NADH2 যখন মাইটোকন্ড্রিয়ায় ঢুকবে তখন একটা করে এটিপি খরচ হয়ে যাবে। তাহলে ওভারঅল দুইটা NADH2 এর জন্য দুইটা এটিপি খরচ হয়ে যাবে।
আর দুইটা FADH2 থেকে আমরা 2 ATP করে ইনটু 2 মানে 4 ATP পাবো। আর 2 NADH2 তে আমরা 3 ATP ইনটু 2 মানে 6 ATP পাওয়ার কথা ছিল। তাহলে মনে রাখো প্রথমে আমার 6 ATP পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা 2টা ATP নষ্ট করে ফেলছি। আচ্ছা আমরা একটু দেখে নিই কারা ভালো করেছে, পাবলিশ করে দিব। নুসরাত জাহান, রাহিন, এমা, প্রতাপ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু পাবলিশ করে দিলাম। ওকে, আচ্ছা এখন আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা যে গ্লাইকোলাইসিসে 2 ATP এবং 2 NADH2 2 ATP তো হয়ে গেল, 2 NADH2 থেকে আমার 6 অণু ATP পাওয়ার কথা ছিল, সেটা না পেয়ে আমি কেন 4 অণু ATP পাচ্ছি? এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এটা আমাকে ইয়েস নোটে জানাও। এটা আমাকে একটু ইয়েস নোটে জানাও, ইয়েস অর নো। 100% স্ট্রং বলেছে, ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। ঠিক আছে, তাহলে আমার দেখো অনেক সময় প্রশ্ন এভাবে আসতে পারে যে গ্লাইকোলাইসিস প্রসেসে কতগুলো এটিপি তৈরি হয়, তাহলে উত্তর হবে 6 এটিপি। এবার আসো, অ্যাসিটাইল কোয়ে তৈরি, খেয়াল করো, অ্যাসিটাইল কোয়ে এই যেটা পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, এটাই তো আসলে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন, আমাদের 2 নম্বর ধাপ, তাই না? ওকে, এই ধাপে তৈরি হয় 2 অণু NADH2, আর আমরা জানি 2 অণু NADH2 থেকে আমরা এটিপি পাবো 6টা, তাহলে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন এখানে আমরা এটিপি পাচ্ছি 6টা, 6 এটিপি গেল। এবার দেখো 3 নম্বর ধাপের নাম হচ্ছে ক্রেস্ট সাইকেল। ক্রেস্ট সাইকেলে আমরা পাই 6 NADH2, 2 FADH2, 2 ATP, অথবা এটা জিটিপিও আছে অনেক জায়গায়, জিটিপি হিসাবে পাওয়া যায়। তো একটা জিটিপি থেকে একটা এটিপি পাওয়া যায়, কোনো বিষয় না। তাহলে এখন খেয়াল করে দেখো, এটা থেকে সরাসরি 2 এটিপি, 2টা FADH2 থেকে 4 এটিপি, আর 6টা NADH2 থেকে 3টা করে, 3 6 18 এটিপি। তাহলে খেয়াল করো তো, 18 যোগ 4 যোগ 2 টোটাল কত? টোটাল হচ্ছে 24 এটিপি। তাহলে দেখো টোটাল 6 6 12 আর 24, এই হলো আমার 36 এটিপি। তাহলে শোনো, শুধু 36 জানাটা যথেষ্ট না, তোমাকে এটাও জানতে হবে যে গ্লাইকোলাইসিসে কয় অণু এটিপি তৈরি হয়? 6 অণু এটিপি। তোমাকে জানতে হবে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন এই ধাপে কয় অণু এটিপি তৈরি হয়? 6 অণু। তোমাকে জানতে হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে শুধুমাত্র আচ্ছা সরি ক্রেস্ট সাইকেলে কয় অণু এটিপি তৈরি হয়? সেটা হবে 18 4 2 মিলে 24 এটিপি। ক্রেস্ট সাইকেলে কয় অণু এটিপি তৈরি হবে? এটা হচ্ছে 24 এটিপি। আসলে কোনো ধাপেই কোনো এটিপি তৈরি হবে না, এটিপি গুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে তৈরি হবে, তাই না? এটা তোমরা সবাই জানো। শুধুমাত্র এই যে গ্লাইকোলাইসিসের 2 এটিপি এটা সরাসরি তৈরি হয়, এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যেতে হয় না। ঠিক আছে কেমন? আচ্ছা তাহলে তোমরা এটিপির হিসাবটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস নোটে জানাও। এটিপির হিসাব এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এটিপির হিসাব বুঝতে পেরেছো কিনা এটা আমাকে একটু জানাও। ওকে, ভেরি গুড, 100% বলেছো, তোমরা বুঝতে পেরেছো। ওকে, ভেরি গুড। আচ্ছা এখানে দেখো খেয়াল করে, সেটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে এক অণু গ্লুকোজ থেকে আমরা এনার্জি পাচ্ছি, দেখো প্রত্যেকটা থেকে এভারেজ 10 কিলো ক্যালোরি চিন্তা করলে 360 কিলো ক্যালোরি। আবার কিছু বইতে এটা 380 হতে পারে, যদি তুমি 38 অণু চিন্তা করো, তাহলে দেখো আমরা মোটামুটি 360 কিলো ক্যালোরি এনার্জি পাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি একটা গ্লুকোজে এনার্জি থাকে 686 কিলো ক্যালোরি। তাহলে দেখো তুমি এনার্জি পাচ্ছ 360 কিলো ক্যালোরি, কিন্তু তোমার এনার্জি পাওয়ার কথা ছিল 686 কিলো ক্যালোরি। তাহলে তুমি কি করবা? এফিসিয়েন্সি বের করবা। তোমরা যে কোনো সিস্টেমের এফিসিয়েন্সি কিভাবে বের করবা? আমার পাওয়ার কথা ছিল 686, আমি পাচ্ছি 360, অথবা ধরে নিলাম 380, যদি 38 ধরি তাহলেও 380। তো মোটামুটি কি হয়, এটাকে যদি ভাগ করো তাহলে মোটামুটি এটা দাঁড়াবে হচ্ছে 55.4%। এখন বলতো এটা মোটামুটি 55.4% বা অনেক সময় 40%, ইভেন 40%, মানে অনেক কম, তাই না? আচ্ছা এবার খেয়াল করো তো, এই যে এত কম এনার্জি কেন পাই আমরা? গ্লুকোজ থেকে যে পরিমাণ এনার্জি পাওয়ার কথা ছিল, এত কম এনার্জি কেন পাই আমরা? মাত্র 55.4% এনার্জি বা 40% এনার্জি কেন পাই? বাকি এনার্জি কোথায় গেল? এটার উত্তর দাও তো দেখি, এটার উত্তর কমেন্টে দাও। আচ্ছা এটা মোটামুটি আমাদের এখানকার পড়া। হ্যাঁ, বাকি বাকি এনার্জি কোথায় গেল? হ্যাঁ, এটা হিট এনার্জি এবং বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনে যে এনার্জি মানে লাগে সেখানে অপচয় হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন এবং হিট এনার্জি হিসেবে এগুলো লস হয়ে যায়, এজন্য আমরা ফুল এনার্জিটা পাই না। ওকে, ভেরি গুড, তোমাদের কনসেপশন ভালো আছে। আর খুবই সিম্পল জিনিস, আমি খুব অল্প সময় বলবো। অ্যানারোবিক রেসপিরেশন, এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে কি তৈরি হয়। দেখো এখানে তৈরি হয় ইথানল এবং কার্বন ডাই অক্সাইড, দুই অণু মলিকুল, দুই অণু কার্বন ডাই অক্সাইড, এটা তৈরি হয়। এটারও ফার্স্ট গ্লাইকোলাইসিস সেম জিনিস, ওখানে যা তৈরি হবে এখানেও তাই তৈরি হবে। এই আচ্ছা সেকেন্ড স্টেপে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এটা তৈরি করে হচ্ছে দেখো মেইনলি ব্যাকটেরিয়া, ইস্ট, এগুলোতে এটা তৈরি হয়, সেটা হচ্ছে ইথানল। এবং কি তৈরি হয়? এই যে কার্বন ডাই অক্সাইড, ইথানলকে বলি ইথাইল অ্যালকোহল এন্ড কার্বন ডাই অক্সাইড, এটা তৈরি হতে পারে। আচ্ছা 2 নম্বর হচ্ছে এখানে কিছু আপডেটেড ইনফরমেশন আছে যে অ্যাকচুয়ালি NADH2 থেকে আমাদের এটিপি হচ্ছে 1.5 এটিপি গ্লাইকোলাইসিসে। তারপরে হচ্ছে যদি সেটা অন্য স্টেপ হয় তখন পাওয়া যায় 2.5 এটিপি। তারপরে হতে পারে FADH2, এখান থেকে আমরা পাই 1.5 এটিপি। এজন্য নেট এটিপি অ্যাকচুয়ালি 38 বা 36 না, এটা হচ্ছে 30, অনলি 30। বুঝতে পারছো? এটা হচ্ছে রিসেন্ট একটা আপডেটেড ডাটা, যে আমরা যে 2 এটিপি বা 3 এটিপি হিসাব বলি, এটা অ্যাকচুয়ালি নট কারেক্ট। এটিপি আরেকটু কম পাওয়া যায়, বুঝছো? এটা যাই হোক, এটা সায়েন্টিস্টদের একটা ধারণা, এছাড়া কিছু না, এটা একটু জেনে রাখতে পারো। আচ্ছা দেখো তাহলে অ্যানারোবিক প্রসেসে কি হয়, ইথাইল অ্যালকোহল কার্বন ডাই অক্সাইড এরকম ভাবে তৈরি হতে পারে। এটাই দেখছো, এই যে একবার আসছে, এই যে একবার আসছে। আর 2 এটিপি যে তৈরি হচ্ছে সেখান থেকে আমরা মোটামুটি এভারেজ 20 কিলো ক্যালোরি এনার্জি পাই। আচ্ছা এটা গেল। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন মনে রাখবা, ফার্মেন্টেশন হচ্ছে লিখো, এটা খাতায় লিখো, অ্যানারোবিক রেসপিরেশন আউটসাইড সেল অর বডি। বডির বাইরে বা সেলের বাইরে যদি কোনো অ্যানারোবিক রেসপিরেশন হয়, ওটাই হচ্ছে ফার্মেন্টেশন। এটা মাথায় নিয়ে আমরা একটা পার্থক্য আছে যেটা পরীক্ষা আসে, সেটা কিন্তু করতে হয় আমাদের। ঠিক আছে ফাহিম, কিভাবে হয় আসলে? সায়েন্টিস্টরা হচ্ছে কি, সায়েন্টিস্টরা শোনো, একটা তো আসলে ফ্র্যাকশন হতে পারে না। সায়েন্টিস্টরা দেখলো কি, ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো হচ্ছে কিছু এনার্জি তো লস হয়, তাই না? তো ওনারা দেখলো ফর এক্সাম্পল যে ধরো FADH2 এখান থেকে পাওয়ার কথা হচ্ছে 2 এটিপি, তাই না? প্রত্যেকটা থেকে তাহলে আমি যদি 10টা FADH2 তৈরি হয়, 10টা FADH2 তৈরি হয়, তাহলে আমার 20 এটিপি পাওয়ার কথা ছিল। কিন্তু সায়েন্টিস্ট দেখলো যে আসলে 20 এটিপি পাচ্ছি না, আমি 10টা FADH2 তৈরি হচ্ছে, আমি এনার্জিটা পাচ্ছি 15 এটিপি, বা এটিপি তৈরি হচ্ছে 15টা। ফ্র্যাকশনে তো আর এটিপি তৈরি হবে না, তোমাকে টোটাল প্রসেসের অ্যামাউন্ট করে উনি ভাগ ভাগ করে দেখছে যে এটা এভারেজ 1.5 এটিপির মতো হয়। বুঝতে পারছো ফাহিম? তুমি কি এবার বুঝতে পারছো? হ্যাঁ, কতগুলো NAD বা FADH2 তৈরি হলো, সেখান থেকে আসলে আলটিমেটলি কতগুলো এটিপি পাইলাম, তখন ওরা ভাগ করে দেখছে এভারেজ এরকম পাওয়া যায়। বুঝছো বিষয়টা এরকম? ঠিক আছে, ভেরি গুড, ফাইন। আচ্ছা এবার আসো, এই যে ইস্টে হয় অ্যানারোবিক প্রসেস, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু ইস্টে অ্যানারোবিক প্রসেস হয়, এখানে এটিপি তৈরি হয় কম। দেখো অ্যানারোবিক প্রসেসে ইস্টে এটিপি তৈরি হয় মাত্র 2টা, কিন্তু আমাদের অ্যারোবিক প্রসেসে এটিপি তৈরি হয় 36। এজন্য এটা কি করে, অনেক ফাস্টার কাজ করে, গ্লুকোজকে মেটাবলাইজ করে। খেয়াল করে দেখো 18 টাইমস ফাস্টার এই গ্লুকোজকে মেটাবলাইজ করে। তাহলে সুবিধা কি? এই একটা গ্লুকোজ থেকে 2টা এটিপি পায়, এই 18 গুণ দ্রুত কাজ করে। তাহলে 18 গুণ 36 এটিপি, তুমি যে সময়ে অ্যারোবিক রেসপিরেশনে 36 এটিপি পাবা, এই 18 গুণ দ্রুত কাজ করে 2 এটিপি করে পাচ্ছে, কিন্তু 18 গুণ দ্রুত কাজ করে সে কিন্তু মোটামুটি ওই 36 এটিপি পেয়ে যাচ্ছে। বুঝছো? এই হিসাবটা এখানে বলছে। তো এই ধরনের ইফেক্টকে বলা হচ্ছে এই যে পাস্তুর ইফেক্ট।
অ্যানারোবিক প্রসেসে এটা ফাস্টার কাজ করতেছে, কিন্তু যদি অ্যারোবিক প্রসেস হয় তখন কি হয়, তখন এত ফাস্টার কিন্তু কাজ আর হয় না, তখন এই গ্লাইকোলাইসিসটা স্লো হয়ে যায়। তো এই স্লো হয়ে যাওয়ার ইফেক্টটাকেই বলা হচ্ছে পাস্তুল ইফেক্ট। ঠিক আছে? তাহলে যখন অ্যানারোবিক প্রসেস হয় তখন এই অ্যানারোবিক রেসপিরেশনটা অনেক দ্রুত হচ্ছে ইস্টে, কোথায় হচ্ছে বলো ইস্টে, কিন্তু যখন অ্যারোবিক প্রসেস হয় তখন এটা স্লো ডাউন হয়ে যায়। এই ইফেক্টটাকেই বলা হচ্ছে পাস্তুল ইফেক্ট। আচ্ছা, তোমরা পাস্তুল ইফেক্ট বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস নোতে জানাও। অ্যানারোবিক এই প্রসেসটা অনেক স্পিডি হবে আর অ্যারোবিকটা স্পিড কম হবে, কারণ অ্যারোবিক থেকে বেশি এনার্জি পাওয়া যায়। ঠিক আছে? ওকে, 100% বলেছো, বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হতে পারে পাইরুভিক অ্যাসিড থেকে। সেটা কয়টা হবে? একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমাদের গ্লুকোজ থেকে আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে দুইটা, কারণ দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয় আর দুইটা এটিপি। তাহলে 20 কিলো ক্যালোরি এভারেজ আমরা পাবো। এই কথাগুলো এখানে লিখতে গেল। আচ্ছা, ফার্মেন্টেশন কি? অ্যানারোবিক রেসপিরেশন আউটসাইড দ্য বডি, এই কথাটা এখানে লেখা আছে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসছে, এই স্টাডিকে বলে জাইমোলজি। এখান থেকে মেইনলি অ্যালকোহল, ওয়াইন, ব্রেড এগুলো তৈরিতে ব্যবহৃত হয়, ইস্ট ব্যবহৃত হয়। আচ্ছা, সাইট অফ রেসপিরেশন ইন প্রোক্যারিওট ইউক্যারিওট, এটা একটা ইনফরমেশন ইউ হ্যাভ টু মেমোরাইজ, যেমন এটা অবশ্যই পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার বাইরে কি হয়, ম্যাট্রিক্সে কি হয়, ইনার মেমব্রেনে কি হয়, সাইটোপ্লাজমে কি হয়, ইনার সারফেসে কি হয়, এটা একটু মুখস্থ রাখতে হবে তোমাদের, কেমন? আচ্ছা, এবার আসো অ্যানারোবিক রেসপিরেশনের ইম্পর্টেন্স কি, এটাও একটা ইনফো মুখস্থ পড়া। অনলি রেড, শুধু লাল দাগের অংশগুলো আমরা পড়বো, অনলি রেড। এবং আরেকটা জিনিস মনে রাখবা, উইথ সাইন্টিফিক নেম, এটা টোটালি একটা ইনফো, এটা মুখস্থ করা, আলাদা করে কিছু বলার নাই। যে বিভিন্ন ডিগ্রি সেলসিয়াসের বিষয় আছে, তাহলে শুধু রেড অংশটা পড়বো উইথ সাইন্টিফিক নেম। এখানে কিন্তু প্রশ্ন আসে, দেখো যে প্রশ্ন এসেছে। হ্যাঁ, এভাবে আমরা একটু জেনে নিব কার ইম্পর্টেন্স কি। তাহলে অ্যারোবিক অ্যানারোবিক ডিফারেন্স এটা আমি বলবো, এটা তোমরা একটু রিডিং পড়ো, এটা বলা কিছু নাই। তোমরা প্রসেসটা জানলে এটা রিডিং করলে তোমার মনে থাকবে। সরি, অ্যানারোবিক রেসপিরেশন এবং ফার্মেন্টেশনের মধ্যে যে ডিফারেন্স সেটা। আচ্ছা, শুধু মনে রাখবা যেটা হচ্ছে লিভিং সেলে হয় আর এটা হচ্ছে আউটসাইড লিভিং সেলে হয়, এইটা মাথায় রেখে পড়বা, তাহলে পড়াটা ইজি হবে। সব গণনাগুলো ওই ধরনেরই আছে, কেমন? আচ্ছা, আসো আমাদের রেসপিরেশনের লাস্ট পয়েন্ট হচ্ছে রেসপিরেটরি কোয়েশ্চেন্ট। কি ওই যে আমরা গতকাল করেছিলাম ফটোসিনথেটিক কোয়েশ্চেন্ট, তাহলে রেসপিরেটরি কোয়েশ্চেন্ট হচ্ছে এই যে এটা দেখো, কতটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে আর কতটুকু অক্সিজেন ব্যবহৃত হচ্ছে। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে এটা 1, ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে 1.33, শুধু সংখ্যাটা বললেই হবে। অলিক অ্যাসিডের ক্ষেত্রে 0.71। আসো, অ্যানারোবিক এবং অ্যারোবিক রেসপিরেশনের পার্থক্য, এটা মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট রিডিং করবা, কারণ দুইটা প্রসেস তুমি জানো, জাস্ট রিডিং দিলেই হবে, এটা রিভিশনও দেওয়ার দরকার নাই। ঠিক আছে? কিন্তু প্রশ্ন আসতে পারে, কেমন? আচ্ছা, ফটোসিনথেসিস রেসপিরেশনের পার্থক্য, এটাও মুখস্থ করার দরকার নাই, এটাও রিডিং করবা। কেন বলতো? কারণ প্রশ্ন যেভাবেই হোক, তুমি যদি দুইটা প্রসেস জানো তাহলে এটা মুখস্থ করার কোনো দরকার নাই, একবার রিডিং করবা, রিভিশন দেওয়ার দরকার নাই। ঠিক আছে? এই অংশটা তোমাদের জানা আছে, আমরা ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, রেসপিরেশন এবং কম্বাশন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমি বলবো এটা লেস ইম্পর্টেন্ট, এটা একবার রিডিং দিতে পারো, না পড়লেও অসুবিধা নেই, আমি এটা কেটেই দিব, এটা এত ইম্পর্টেন্ট না, এখানে প্রশ্ন আসা। আচ্ছা, এখন শোনো, কম্বাশন কি? কম্বাশন হচ্ছে তুমি যদি কোনো কিছুকে পোড়াও, তুমি কোনো কিছুকে পোড়াও, এটা কম্বাশন। যেমন ধরো আমরা ময়লা আবর্জনা কি করি, আমরা এটা করতাম, সেটা হচ্ছে শুকনা গাছের পাতা দিয়ে একসাথে করে, ওয়েস্ট গুলো একসাথে করে আগুন ধরে দিতাম। তখন কি হতো? শীতের দিনেও দেখবা যে গ্রামে এগুলো বেশ করা হয়, এই যে অনেক ধরনের খড় দিয়ে আগুন ধরে দেওয়া হয়, তখন কি হয়? আগুনটা জ্বলে, এটাই কম্বাশন, শেষ। তাহলে ওভাবে তুমি একটু করতে পারো, আর কিছুই না। আচ্ছা, তোমাদের জন্য একটা কুইজ, এই কুইজটা সবাই একটু পার্টিসিপেট করো। পোল কুইজ তোমাদের জন্য আমরা, হ্যাঁ, এটা একটু পার্টিসিপেট করো, কুইজ 3। গ্লুকোজ কি হয়? অ্যানারোবিক রেসপিরেশন, খুবই সহজ প্রশ্ন। হ্যাঁ, সবাই একটু উত্তর করো। হ্যাঁ, গ্লুকোজের কি হয়? হ্যাঁ, আরো পার্টিসিপেশন চাই আমরা। হ্যাঁ, সবাই পার্টিসিপেট করো, ভুল হোক, অসুবিধা কি? তাহলে গ্লুকোজ অ্যানারোবিক রেসপিরেশনে যেটা হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এন্ড ইথাইল অ্যালকোহল, তাই না? ওকে। আচ্ছা, বলতো এই দুটোর উত্তর কি হবে? সাইট্রিক অ্যাসিড সাইকেল, হ্যাঁ, এখানে কি হয়? এবং হুইচ ওয়ান ইজ ইউজড টু প্রোডিউস ইথানল বাই ফার্মেন্টেশন, এখানে কোনটা ইউজ করা হয়? হ্যাঁ, এটা ট্রিকি প্রশ্ন, সবাই উত্তর করো, কমা দিয়ে উত্তর করবা। এমা, প্রতাপ, রাহিন, মাহি এবং বক্তিয়া, তোমরা ভালো করেছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি একটু পাবলিশ করে দিলাম, তোমাদের পজিশনগুলো সবাই একটু দেখে নাও। এই দুটার উত্তরটা তোমরা একটু টিচার ইনবক্সে জানাও। হ্যাঁ, অগ্নি উত্তর করেছে বিসি, ওকে। সালসাবিলা বলছে ডিবি। অ্যান্সার করো। আরো পার্টিসিপেশন চাই সবার। আচ্ছা, ফাহিম বলছে বিসি, ওকে। মাহি বলছে ডিবি। আচ্ছা, রাহিন রাহিন বলছে ডিসি। আচ্ছা, প্রতাপ বলছে বিবি। তাহলে দেখো তোমার এটা দুইটা কিন্তু কনফিউজিং প্রশ্ন। ঠিক আছে? হ্যাঁ, নুজাইমা ও বলেছে বিসি। ওকে, আচ্ছা শোনো, ঠিক আছে, অনেকের অ্যান্সার আমি নিলাম। আচ্ছা, দুইটাই ট্রিকি প্রশ্ন, যেহেতু ডেন্টালে আসছে, এখন মনে রাখতে হবে প্রশ্নটা আসলে যে বই থেকে এসেছে সেই বই অনুযায়ী অ্যান্সার কি। ঠিক আছে? তোমরা খেয়াল করো, এটা দেখবা আলিম স্যারের বই থেকে এসেছে। ঠিক আছে? সেখানে সেখানে অনুযায়ী উত্তরটা আসলে অ্যাকচুয়ালি বি করা আছে। ঠিক আছে? উত্তরটা করা আছে বি, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং তুমি যদি হাসান স্যারের বই যাও, তাহলে হাসান স্যারের বই অনুযায়ী এটা হবে 4 মলিকিউলস। কারণ আমরা জানি 4 মলিকিউলস কার্বন ডাই অক্সাইড প্রোডিউসড ইন দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেল আর 2 মলিকিউলস কার্বন ডাই অক্সাইড প্রোডিউসড ইন দ্য অ্যাসিটাইল কোয়ে স্টেপ। তো যাই হোক, এখন স্যারের বই অনুযায়ী আসলে এটার উত্তর হবে বি। কোন স্যার? আলিম স্যারের বই অনুযায়ী, ওই বইতে এভাবে দেওয়া আছে, এজন্য এটা হচ্ছে উত্তর। কিন্তু অ্যাকচুয়ালি এখানে যদি আরেকটা উত্তর তুমি দেখো, সেটা হচ্ছে টেক্স প্লেস ইন সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কি এটা হয়? এটা উত্তর হবে না। আচ্ছা, ফার্স্ট স্টেপ সেলুলার রেসপিরেশন, এটাও না, এটা উত্তর হচ্ছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, ওখানে দেখো 2 মলিকিউলস এটিপি আর ইউজড, এটাও কিন্তু একটা উত্তর হয়। ঠিক আছে? এটাও একটা উত্তর হয়। সুতরাং উত্তরটা তুমি যদি বলো, তাহলে সেক্ষেত্রে হাসান স্যারের বই অনুযায়ী আমরা ডি অ্যান্সার দিতে পারি, আর আলিম স্যারের বইতে সরাসরি বি অ্যান্সার করা আছে। এজন্য প্রশ্নটা আসলে আলিম স্যারের বইতে আসার কারণে উত্তরটা দেওয়া আছে বি, কেমন? আচ্ছা, এখানে আসো, এটাও একটা ট্রিকি প্রশ্ন যে ইথানল ফার্মেন্টেশন করা হয়, কোনটা ব্যবহৃত হয়? আচ্ছা, এখানে এনজাইম হিসেবে যদি বলো সেটা একটা উত্তর, আর দুই নম্বর হচ্ছে আসলে এখানে কোনটা ইউজ হয়, এটা সরাসরি বইয়ের লাইন, হাসান স্যারের লাইন, সেটার উত্তর হিসেবে আমরা নিব হচ্ছে মোলাসিস। মোলাসিসটাকে ব্যবহার করে আমরা কিন্তু ইথানল ফার্মেন্টেশনটা করি। ওকে, তাহলে আমাদের উত্তর এভাবে আমরা অ্যান্সার করব। তাহলে আলিম স্যারের বই অনুযায়ী আসার কারণে আমরা এখানে বি অ্যান্সারটা করতে পারি, আর এখানে উত্তরটা হয়ে যাবে সি। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। আচ্ছা, এই দুটোর উত্তর করো দেখি। হ্যাঁ, এই দুটো এখন উত্তর করো। মাহি, তোমার উত্তর ভুল না, হাসান স্যারের বই অনুযায়ী ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে। হ্যাঁ, আসলে প্রশ্নটা কোথা থেকে এসেছে এটা তোমাদের লাক, এটা তো বলার কিছু নাই, কেমন? ঠিক আছে মাহি, তোমার উত্তর ঠিকই আছে, সমস্যা নেই। আচ্ছা, এই দুটো উত্তর করো, হ্যাঁ দ্রুত। হুইচ ওয়ান ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ গ্লাইকোলাইসিস? সহজ সহজ। ওকে, অলরেডি একজন সঠিক উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, কি তৈরি হয়, তাই না? সবাই উত্তর করো। হ্যাঁ, প্রতাপ উত্তর করেছে, ওকে।
মাহি উত্তর করেছে, ঠিক আছে, অনেকগুলো সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে দেখো যে গ্লাইকোলাইসিস হচ্ছে এটা সেলুলার রেসপিরেশনের একটা পার্ট। আচ্ছা, হেক্সোকাইনেজ এটা কিন্তু ইরিভার্সিবল রিঅ্যাকশন বা ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন ইউজ হয়, সানলাইট লাগে না, এটা কখনোই মাইটোকন্ড্রিয়াতে হয় না, তাই না, গ্লাইকোলাইসিস। সুতরাং এই আনসার। আর নিচে যেটা যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এটাতে হচ্ছে প্রোডিউসড হচ্ছে ওখান থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই না। এখানে যে এনজাইমটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এটিপি। তাহলে উত্তর হবে এ এবং এ। ওকে, ঠিক আছে। এবার আসো কি কি রেসপিরেশনের তোমার হচ্ছে বিভিন্ন আছে, ফ্যাক্টর আছে, ফ্যাক্টরগুলো অবশ্যই পড়বা, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে এই টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট। এটা কোন সেলে সবচেয়ে বেশি হয় সেটা ইম্পর্টেন্ট। এইটা খুব সংক্ষেপে আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে তোমরা করতে পারো, কারণ গল্প হিসেবে এটা পড়ে আসলে কোনো লাভ নাই, কেমন। আচ্ছা, ইনভার্সলি প্রপোর্শনাল, কার্বন ডাইঅক্সাইড বাড়লে তোমার হচ্ছে এই রেসপিরেশন কমে যায়, তাই না। কারণ কি, লে শ্যাটেলিয়ারের প্রিন্সিপাল তোমরা জানো যে যদি প্রোডাক্ট বাড়ে তখন কি হয়, রিঅ্যাকশনটা রিভার্স ডিরেকশনে চলে আসে, তাই না, প্রসেসটা কমে যায়। এই জন্য কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রোডাক্ট অফ রেসপিরেশন, এই জন্য কার্বন ডাইঅক্সাইড বাড়লে রেসপিরেশন কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন বলো এটার উত্তর কি হবে। ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন হুইচ স্টেজ অফ রেসপিরেশন অকার্স ইন দ্য সেল, বলো এটার উত্তর কি হবে। এবং হাউ মেনি মলিকুলস এটিপি প্রোডিউসড, ওই যে বললাম না 36 উত্তর না থাকলে তখন কি অ্যান্সার দিতে হবে, বলো এটা দ্রুত অ্যান্সার করে ফেলো, এটা দ্রুত অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, তাহলে অক্সিজেন না থাকলে অবশ্যই গ্লাইকোলাইসিস হবে, এবং 38 এটা উত্তর দিতে হবে যদি 36 অপশনে 36 যদি অপশনে না থাকে, অপশন এ নাই, 36 অপশনে নাই, তখন তোমাকে 38 অ্যান্সার করতে হবে, তাহলে অ্যান্সার হবে এ। আচ্ছা, হুইচ ওয়ান কানেক্টস গ্লাইকোলাইসিস এন্ড ক্রেবস সাইকেল, খুবই সহজ, বলো এটার উত্তর কি। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন। ইন হুইচ সেল অর্গানিক ক্রেবস সাইকেল হয়, এটা একদম সোজা, তাই না। হ্যাঁ, বলো এটার উত্তর কি। ওকে, এটার উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। হাউ মেনি মলিকুলস অফ এটিপি প্রোডিউসড যখন ব্রেকিং ওয়ান মলিকুল অফ গ্লুকোজ ইন অ্যানারোবিক রেসপিরেশন, হ্যাঁ এটা বলো। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে দুইটা, অ্যানারোবিক। হাউ মেনি এটিপি প্রোডিউসড ইন ক্রেবস সাইকেল, বলো এটার উত্তর কি, এটা আমি লিখেছি, বলো এটার উত্তর কি হবে। হ্যাঁ, এটার উত্তর হবে 24। ক্রেবস সাইকেলে কতগুলো হয়, 24, ভেরি গুড। ওকে, আচ্ছা, হোয়াট ইজ প্রোডিউসড বাই ব্রেকিং অফ গ্লুকোজ ইন অ্যানারোবিক রেসপিরেশন, অ্যানারোবিকে কি তৈরি হয়, খুবই সহজ, বলো এটার উত্তর কি হবে। হ্যাঁ, এটার উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড এন্ড ইথাইল অ্যালকোহল, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যাবাউট ফার্মেন্টেশন, এই ফার্মেন্টেশন হচ্ছে আউটসাইড বডিতে হয়, তাই না। তাহলে ইন্টারনাল গ্লুকোজ ইউজড, এটা নট কারেক্ট, ইট ইজ নট ইনসাইড সেল, এটা কিন্তু কারেক্ট, নট ইনসাইড সেল, এটা এটা কারেক্ট। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যানারোবিক রেসপিরেশন, এটাও কারেক্ট। এটা দেখো অনেক আগের প্রশ্ন, ঠিক আছে, 11-12 প্রশ্ন, এই জন্য প্রশ্নে আসলে ডাবল আনসার ছিল। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ এনজাইম প্রোডিউসড ইনসাইড সেল এটা হবে না। তাহলে দেখো এটার উত্তর বি এন্ড সি দুটোই হতে পারে। তাহলে আসলে বর্তমানে প্রশ্ন কিন্তু ডাবল আনসার থাকবে না, কিন্তু ওই সময়ের প্রশ্ন, এটা কিন্তু 12-13 প্রশ্ন, ওটা অনুযায়ী কিন্তু আসলে অ্যাকচুয়ালি দুটাই কারেক্ট আনসার হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট ইন বোথ অ্যারোবিক অ্যানারোবিক রেসপিরেশন, এটা খুবই সহজ, বলো এটার উত্তর কি হবে। এটার উত্তর হবে গ্লাইকোলাইসিস। গেল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি রেসপিরেশন পার্ট। আমরা একটু নামাজের জন্য 8 মিনিটের একটা ব্রেক নিয়ে ফেলি, হ্যাঁ, তারপরে এসে আমরা পরের চ্যাপ্টারটা পড়বো। 8 মিনিট ব্রেক।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্রেকের পর ফিরে আসলাম। তোমাদের যে চ্যাপ্টারটা হয়তো একটু কঠিন মনে হবে, তাই না? খুব ভালো পড়া নাই, সেটা হচ্ছে প্ল্যান্ট রিপ্রোডাকশন। আচ্ছা, অসুবিধা নাই, আসলে ভয় পাওয়ার কিছুই নাই। প্ল্যান্ট রিপ্রোডাকশন থেকে প্রথম কথা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে খুব কম, এক। দুই নম্বর কথা হচ্ছে চ্যাপ্টারটা খুবই ছোট, দুই। তিন নম্বর কথা হচ্ছে এখানে সিলেক্টিভ কিছু জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। তো আলটিমেটলি খুব প্যানিক হওয়ার দরকার নেই, এমনি সহজ চ্যাপ্টার, এখানে ট্রিকি বা মানে খুব কনসেপচুয়াল কোনো বিষয় নাই, কিছু ইনফরমেটিভ বিষয় আছে, সেগুলো একটু জেনে নিতে হবে। তাহলে তোমরা যেটা করবে, আমি বলবো যে এক্সেস সিলেবাস নিয়ে তোমাদের অনেক সময় অনেক বেশি কনফিউশন থাকে এবং তোমরা প্যানিক ভয় পাও। এক্সেস সিলেবাস কি করবা? খুব সহজে প্রিপারেশন নিবা। এক্সেস সিলেবাস যেহেতু আগে থেকে খুব বেশি পড়া নেই, সেটা হচ্ছে লালে দাগানো অংশগুলো প্রথমে পড়ে ফেলবা, সেটা মুখস্থ করে ফেলবা, সেখান থেকে প্রশ্নগুলো দেখে ফেলবা, সেখান থেকে প্র্যাকটিস করে ফেলবা। তাহলে তোমার 80% প্রিপারেশন হয়ে যাবে এবং সেটা যথেষ্ট, সেটা যথেষ্ট। এরপরে যদি সময় থাকে তখন তুমি সবুজ অংশটা দেখো, রিডিং করো, দুই একবার রিভিশন দাও। বুঝতে পারছো? মানে এই চ্যাপ্টারগুলো আরো থরলি পড়তে গেলে তোমার সময় কভার করতে পারবে না, তুমি আরো বেশি কানেক্ট হয়ে যাবে, দরকার নেই। ঠিক আছে? যদি কিছু বুঝতে না পারো ক্লাসে দেখো, তাই না? ক্লাসে তো আমরা যেগুলো কনসেপচুয়াল বিষয় সেগুলো আলোচনা করবই। আচ্ছা, আসো প্ল্যান্ট রিপ্রোডাকশন থেকে দেখো যেটা প্রশ্ন বেশি আসছে, সেটা হচ্ছে বিশেষ করে এই যে ফার্টিলাইজেশন, এই অংশ থেকে বেশি প্রশ্ন আসে। ফার্টিলাইজেশন, তাহলে এটা খুব ভালো করে আমরা পড়বো। এবং ফিমেল গাইটোফাইটের ডেভেলপমেন্ট, এই দুটো আসলে মোটামুটি কাছাকাছি বিষয়, তো এখান থেকে বেশি প্রশ্ন আসে, সেটা আমরা ভালো করে পড়বো। আচ্ছা, তোমাদের জন্য একটু বলে রাখি, সেটা হচ্ছে 9-10 এর বইতেও কিন্তু এই যে রিপ্রোডাকশন নিয়ে কিছু কথা বলা ছিল, সেগুলোই এখানে একটু ডেসক্রিপটিভ বইতে বলা আছে, আলাদা কিছুই না। তোমরা কিছুটা ধারণা তোমাদের আছে, একেবারে আনন্দ না, ঠিক আছে? ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা, শুরুতে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ রিপ্রোডাকশন। এটা কখনোই আসবে না। রিপ্রোডাকশন হচ্ছে যে নতুন প্রোজেনি বা অফস্প্রিং তৈরি করা, এটাকে আমরা রিপ্রোডাকশন বলি। এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, তো প্ল্যান্টের রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করা হয় যে সায়েন্সে, এটাকে আমরা বলতেছি প্ল্যান্ট এমব্রায়োলজি। এটাকে আমরা বলতেছি প্ল্যান্ট এমব্রায়োলজি। যেমন মানুষের ক্ষেত্রে আমরা বলি হিউম্যান এমব্রায়োলজি, ঠিক আছে? এত ইম্পর্টেন্ট। আচ্ছা, মেইনলি দুইটা রিপ্রোডাকশন হয়, একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল। তো এটা কিসের উপর নির্ভর করে? এটা হচ্ছে মেইনলি নির্ভর করে যেটার উপরে, সেটা আমরা একটু লিখে দিই, সেটা হচ্ছে ফরমেশন ফরমেশন অফ গ্যামিট। ফরমেশন অফ গ্যামিট যদি ইয়েস, তখন এটাকে আমরা বলবো সেক্সুয়াল। যদি নো, অ্যান্সার যদি হয় নো, তখন সেটা হয়ে যাবে অ্যাসেক্সুয়াল, তখন এটা হয়ে যাবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, এছাড়া একটা স্পেশাল রিপ্রোডাকশন আছে যেটা আমরা একটু শেষের দিকে জানবো, সেটার নাম হচ্ছে পার্থেনোজেনেসিস। এটা আমরা শিখবো যে কেন পার্থেনোজেনেসিস বাকি, এই নামটা কেন আসলে কি প্রসেসে হয়, আচ্ছা আমরা শিখবো। আচ্ছা, শুরুতে আসো, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ফ্লাওয়ার। আমরা ফুল যে দেখি, এটা আসলে কি? ফুলটা হচ্ছে মডিফাইড শুট, মানে পরিবর্তিত কাণ্ড আমরা বাংলায় যদি বলি, তাহলে এটা হচ্ছে একটা মডিফাইড শুট, শেষ, আর দরকার নেই। আচ্ছা, সেক্সুয়াল প্রোডাকশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে মেইনলি যেটাতে হয় সেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। এটার সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে ওগ্যামাস টাইপ। এটা একটু জানতে হবে। ওগ্যামাস টাইপ কি? ওগ্যামাস টাইপ মানে হচ্ছে যে মেল গ্যামিট আর মোটাইল। এই কথাটা লিখো, খাতায় লিখো, মেল গ্যামিট আর মোটাইল এন্ড ফিমেল গ্যামিট আর ইমমোটাইল। তাহলে শুক্রাণু বা মেল গ্যামিট, স্পার্ম অথবা মেল গ্যামিট যেটা বলো, হ্যাঁ, সেটা হচ্ছে মোটাইল। সে যায়, সে কার কাছে যায়? সে যায় হচ্ছে ফিমেল গ্যামিটের কাছে। ফিমেল গ্যামিট কিন্তু ফ্লাওয়ারে থাকে, সে কিন্তু মোটাইল না, সে একটা ফিক্সড জায়গায় থাকে, তার কাছে যায়, কে যায়? মেল গ্যামিট যায়। তাই এই ধরনের প্রসেসকে আমরা বলি ওগ্যামাস টাইপ, মানে মেল গ্যামিট মোটাইল, ফিমেল গ্যামিট ফিক্সড। দেখো এভাবে মনে রাখা যায় না? দেখো খুব সহজে মনে রাখা যায়, মেল গ্যামিট, দেখো এমতে হচ্ছে মোটাইল। আবার দেখো আমরা যদি লিখি ফিমেল গ্যামিট, ফিমেল গ্যামিট, এখানে এফ মানে হচ্ছে এটা ফিক্সড। দেখো কত সহজে মনে রাখা যায়। তাহলে মেল গ্যামিট মোটাইল এবং ফিমেল গ্যামিট ইমোটাইল বা ফিক্সড, এই ধরনের রিপ্রোডাকশনকে বলে ওগ্যামাস টাইপ। কেমন? আচ্ছা, শুরুতে যেটা আছে যে ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। আচ্ছা, মাইক্রোস্পোরাঞ্জিয়াম বিষয়টা কি আমরা একটু ভিতরে শিখবো, সেটা হচ্ছে ফ্লাওয়ারের যে বিভিন্ন পার্ট থাকে, 3 নম্বর পার্ট এটাকে বলা হচ্ছে অ্যান্ড্রোশিয়াম। ফ্লাওয়ারের যে অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে 3 নম্বর পার্টকে বলছি আমরা অ্যান্ড্রোশিয়াম। অ্যান্ড্রো মানে কি? লিখে রাখো অ্যান্ড্রো, এটা লিখবা অ্যান্ড্রো মানে হচ্ছে মেল। অ্যান্ড্রো মানে হচ্ছে মেল, ঠিক আছে? অ্যান্ড্রো মানে কি? অ্যান্ড্রো মানে হচ্ছে মেল, ঠিক আছে? অ্যান্ড্রো মানে হচ্ছে মেল। তাহলে থার্ড স্ট্যান্ডিয়া মানে হচ্ছে আমরা স্তবক বলি বাংলায়, সেটা হচ্ছে অ্যান্ড্রোশিয়াম। অ্যান্ড্রো মানে মেল, তাহলে বুঝতে পারছো এটা মেল গ্যামিট ফর্মেশন হবে এখানে। আচ্ছা, এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে স্টামেন। এখানে থাকে যেটা, সেটাকে আমরা বলি স্টামেন। আচ্ছা, স্টামেনে কি থাকে? রড লাইক ফিলামেন্ট থাকে। আচ্ছা, আর উপরের দিকে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি অ্যান্থার। তাহলে আমরা একটা ছবি দেখে আসি, নাহলে তো এগুলো বলে লাভ নাই। এই যে দেখো, তাহলে এই যে একটা স্টামেন, এই নিচের দিকে রড লাইক যে অংশটা থাকে এটাকে আমরা বলি ফিলামেন্ট। আমরা ছবি থেকে মনে রাখবো, তাহলে আমাদের মনে রাখাটা সহজ হবে। আর উপরের দিকে যেটা থাকে, এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা বলবো অ্যান্থার। এই অংশটাকে আমরা বলবো অ্যান্থার। তাহলে মনে রাখবা স্টামেনের দুইটা অংশ, ফিলামেন্ট আর অ্যান্থার, ঠিক আছে? ফিলামেন্ট আর অ্যান্থার। নিচের দিকে অংশটাকে আমরা বলি, যে এই অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে ফিলামেন্ট, আর উপরের দিকের এই অংশটাকে আমরা বলি অ্যান্থার, ঠিক আছে? তাহলে অ্যান্থার এবং ফিলামেন্ট এই দুইটা জিনিস ক্লিয়ার হলো কিনা আমাকে একটু ইয়েস নোতে জানাও। ইয়েস অর নো, ঠিক আছে? ইয়েস অর নোতে জানাও। হ্যাঁ, ছোট চ্যাপ্টার, এটা এক্সেস সিলেবাস হলেও এটা সহজ, চ্যাপ্টারটা খুব সহজ, এখানে কোনো নো কমপ্লেক্সিটি, হ্যাঁ, খুবই সহজ, খালি ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। ওকে, ভেরি গুড, 100% স্টুডেন্ট বলেছো, যেটা বুঝতে পেরেছো। আমরা তাহলে আবার ওখানে চলে যাই। তাহলে ওটাই বলছে যে স্টামেনের দুইটা পার্ট, ফিলামেন্ট আর অ্যান্থার। ওকে, আচ্ছা, এই দুইটার মাঝখানে দেখো ইন বিটুইন দ্য অ্যান্থার দেয়ার ইজ আ কানেক্টিভ। কানেক্টিভটা আমরা একটু দেখে আসি। এই যে এখানে যেটাকে আমরা বলতেছি লিঙ্কার, এই যে লিঙ্কারেরই আরেক নাম হচ্ছে কানেক্টিভ। কানেক্টিভ, খেয়াল করে দেখো, এই যে লিঙ্কার বা কানেক্টিভ। এই যে এখানে যদি আমি এটা সেকশন করছি, দেখো এই যে অ্যান্থারের যে পার্টগুলো আছে, এই যে দেখো, এই যে এরকম পার্ট, এই পার্টগুলোর মাঝখানে এই যে এই জায়গাটাকে আমরা বলতেছি লিঙ্কার। এই যে এখানে আমি একটু কালার করে দিই, ডিফারেন্ট কালার যাতে তোমরা বুঝতে পারো। এই যে এই লাল অংশটা হচ্ছে লিঙ্কার, এই যে লাল অংশটা, হ্যাঁ লাল অংশটা, সরি, হ্যাঁ লাল অংশটা হচ্ছে লিঙ্কার। তাহলে দেখো স্টামিনে ফিলামেন্ট থাকবে, অ্যান্থার থাকবে এবং একটা লিঙ্কার অংশ থাকবে। তাহলে এই যে লাল অংশটা হচ্ছে লিঙ্কার, মানে ছবিতে যা দেখবা সেটাই বলবা, তাহলে পড়াটা সহজ হবে। আচ্ছা গেল। আচ্ছা, এই যে ম্যাচিউরড অ্যান্থারটা হচ্ছে অনেকটা কোয়াড্রাঙ্গুলার, মানে চার কোণা। খেয়াল করে দেখো, ম্যাচিউরড অ্যান্থার এটা কেমন? কোয়াড্রাঙ্গুলার, দেখো তাই না? কোয়াড্রাঙ্গুলার। তুমি যদি এখানে দেখো, খেয়াল করে অনেকটা কোয়াড্রাঙ্গুলার, এটাই বলছে। তাহলে ছবি থেকে পড়বা, কোনটাই মুখস্থ করতে হবে না, কেমন? আচ্ছা, আসো, এই কথাগুলো এখানে বলা আছে। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে এই অ্যান্থারের ভেতরে কিছু সেল থাকে, ঠিক আছে? এই সেলগুলা নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল সেল। আর্কিস্পোরিয়াল সেল, আর্কিস্পোরিয়াল সেল, এটা একটু নাম মনে রাখতে হবে যে অ্যান্থারের ভেতরে কিছু সেল থাকে যেটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল সেল। এই আর্কিস্পোরিয়াল সেল কি করে ডিভাইড হয়? ডিভাইড হয়ে পেরিফেরিতে যেটা তৈরি করে সেটাকে আমরা বলি ওয়াল সেল। ওয়াল সেল পেরিফেরিতে তৈরি করে। আর ভেতরের দিকে বা ইন দ্য সেন্টার যেটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল। আমরা ছবিতে গিয়ে দেখি, তাহলে বুঝতে পারবা, খুব সহজ। খেয়াল করে দেখো, এখানে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই যাতে তোমরা বুঝতে পারো। দেখো, এই যে বাইরের দিকে যে অংশটা, এটাই হচ্ছে ওয়াল সেল। এই যে বাইরের দিকে নীল রঙের যে অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি ওয়াল সেল। দেখো এখানে আছে এই যে ওয়াল সেল। আর ভেতরের দিকে যে অংশটা, এটাকে আমরা আলাদা কালার দিয়ে দেখাই,
ভেতরের দিকে যে অংশটা এই জায়গাটাতে থাকবে হচ্ছে, আমি একটা জাস্ট মার্ক করতেছি, এখানেই থাকবে হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল। প্রাইমারি স্পোরোজেনাস সেল, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হলো? একটা একটা অ্যান্থারের বাইরের দিকে থাকবে ওয়াল সেল, আর ভেতরের দিকে থাকবে প্রাইমারি স্পোরোজেনাস সেল। শব্দগুলো একটু মনে রাখতে হবে, তাইলেই হবে। হ্যাঁ, আচ্ছা আসো গেল। আচ্ছা এখন দেখো এই যে ওয়াল সেল, এটা লেয়ার কতগুলো থাকতে পারে? এটা লেয়ার থাকতে পারে 3 থেকে 5টা, 3 to 5। আচ্ছা, এবং এই ওয়ালের মাঝখানে যে অংশটা, এটাকে আমরা বলতেছি পোলেন স্যাক। এটাকে আমরা বলতেছি কি? পোলেন স্যাক। আচ্ছা, ইনারমোস্ট লেয়ার অফ দ্য ওয়াল, এটাকে বলা হচ্ছে ট্যাপেটাম। তাহলে খেয়াল করে দেখো, আমরা একটু ছবিতে যাই। তাহলে এই ছবিটা যদি আমি একটু দেখি, তাহলে আমি একটু এখানে মুছে দিই। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, আমি এখন একটা কালার দিব। এই যে দেখো, এই যে ইনারমোস্ট ওয়ালটাকে আমরা বলতেছি এটাই হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটাম হয়ে গেল। আচ্ছা, এখানে যে ওয়ালটা থাকে এটা হচ্ছে 3 to 5 লেয়ার। এই কথাগুলোই বলতে আর কি। হ্যাঁ দেখো, তাহলে এই যে পোলেন স্যাক। আচ্ছা, আরেকটা হচ্ছে পোলেন স্যাক। পোলেন স্যাক কি? এই যে এখানে লাড্ডুর মতো যে অংশটা আছে, এটাই হচ্ছে পোলেন স্যাক। তাহলে বুঝতে পারছো যে এই অ্যান্থারে 4টা পোলেন স্যাক আছে। থলির মতো যে অংশটা, এটাকেই আমরা বলতেছি পোলেন স্যাক। তাহলে এই যে ট্যাপেটামের ভেতরে যে অংশটা আছে, এটাই পোলেন স্যাক, যেখানে আসলে স্পোরোজেনাস টিস্যুগুলো থাকে। ঠিক আছে, যেখানে কি থাকে? স্পোরোজেনাস টিস্যুগুলো থাকে। তাহলে দেখো, এটা একটা পোলেন স্যাক, এটা একটা পোলেন স্যাক, এটা একটা পোলেন স্যাক, এটা একটা পোলেন স্যাক। ঠিক আছে, তাহলে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু ইয়েস মতে জানাও। মানে আমরা ছবি থেকে মনে রাখবো, তাহলে এগুলো মুখস্থ করতে হবে না, কেমন? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, 100% বলছো, বুঝতে পারছো। দেখছো, সহজ চ্যাপ্টার। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। ওকে, আমরা একটু ক্লোজ করি। আচ্ছা, এবার আসো, আমরা দেখাচ্ছি আমরা এটা করে ফেললাম। ওকে, আচ্ছা এবার দেখো, আর্টিস্পিয়াল কোষ বাইরের দিকে তৈরি করতেছে সেল ওয়াল, আর ভেতরের দিকে তৈরি করতেছে প্রাইমারি স্পোরোজেনাস সেল। আচ্ছা, প্রাইমারি স্পোরোজেনাস সেল থেকে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি পোলেন মাদার সেল। কি বলতেছি? পোলেন মাদার সেল, যেখান থেকে পোলেন তৈরি হবে। ঠিক আছে, এই মনে রাখবা, পোলেন মাদার সেল এখান থেকে তৈরি হয় পোলেন গ্রেইন। এই পোলেন গ্রেইনটা হচ্ছে এন মানে হ্যাপ্লয়েড। কেন? এই যে লেখা আছে, কারণ তারা 4টা। এই মাদারে হয় মায়োসিস। মাদারে মায়োসিস হলে যে 4টা সেল তৈরি করবে, যেটার নাম হচ্ছে পোলেন গ্রেইন, তারা অবশ্যই হ্যাপ্লয়েড হবে। কারণ আমরা জানি যে মায়োসিসে কি হয়, মায়োসিসে 2n n হয়। এই কথাটা খুবই সিম্পল। ঠিক আছে, গেল। এখানে সেই কথাগুলো আবার লিখছে, আবার লিখছে, আমাদের এত দরকার নেই। এবার শোন, পোলেন গ্রেইন কয়টা তৈরি হচ্ছে? 4টা। এজন্য এই পোলেন গ্রেইনকে বলা হচ্ছে পোলেন টেট্রাড। এই 4টা, একটা পোলেন মাদার সেল থেকে, একটা পোলেন মাদার সেল, এখান থেকে 4টা পোলেন তৈরি হচ্ছে। 4টা পোলেন, এই 4টা পোলেনকে একসাথে বলা হচ্ছে পোলেন টেট্রাড। পোলেন টেট্রাড, সিম্পল। আচ্ছা এখন দেখো, কিছু কিছু ফ্যামিলি আছে প্ল্যান্টের, যেখানে পোলেনগুলো সেপারেট হয় না, একসাথে থাকে। যেমন তোমরা রাইবোজোমে পড়ছো না, পলিরাইবোজোম? তাহলে এখানে ওইরকম বিষয়টা। তো এজন্য এটা এই ধরনের একসাথে থাকলে এটাকে বলা হচ্ছে পলিনিয়াম। অনেকগুলো পোলেন যখন একসাথে থাকবে, হ্যাঁ, যে পলিরাইবোজোমের মতো অনেকগুলো যখন একসাথে লাগানো থাকবে, তখন এটাকে আমরা বলতেছি পলিনিয়াম। পলিরাইবোজোম যখন একসাথে অনেকগুলো রাইবোজোম একসাথে থাকবে, তেমনি এটাকে বলা হচ্ছে পলিনিয়াম। ঠিক আছে, এগুলো ইনফরমেশন মনে রাখো, খুবই সিম্পল। আচ্ছা এবার পোলেন গ্রেইনের স্ট্রাকচার। আচ্ছা, পোলেন গ্রেইন দেখো, এই যে এটা হচ্ছে একটা পোলেন গ্রেইন। তাহলে পোলেন গ্রেইন হচ্ছে ওভাল হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, ডায়ামিটার দরকার নাই। আচ্ছা, এটা ইউনিসেলুলার, অবশ্যই একটা সেল, একটা নিউক্লিয়াস এবং হ্যাপ্লয়েড। এই কথাগুলো ইম্পর্টেন্ট। পোলেন গ্রেইন একটা সেল, একটা নিউক্লিয়াস এবং হ্যাপ্লয়েড, কারণ মায়োসিসে তৈরি হয়। আচ্ছা, এরপর যেটা আছে, এদের বাইরের দিকের লেয়ারটা হচ্ছে থিক। এই যে আমি যদি একটু দেখি, পোলেন গ্রেইনের এই দেখো বাইরের দিকের লেয়ারটা হচ্ছে থিক, স্পাইক। স্পাইক আছে তাই না? চুলে আমরা যেরকম অনেক ছেলে স্পাইক করে, তো এটাকে বলা হচ্ছে এক্সাইন। এই যে বাইরের দিকের স্তরটাকে বলা হচ্ছে এক্সাইন। আর ভেতরের দিকে যে স্তরটা থাকবে, এই যে ভেতরের দিকে যে স্তরটা, এই স্তরটাকে বলা হচ্ছে ইনটাইম। এটা স্মুথ। দেখো ছবিতে যা দেখবে তাই। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আসো, এই কথাই বলছে যে দেখো, থিক এন্ড হার্ড এবং কিউটিন। এখানে কিন্তু থাকে কিউটিন, নট কাইটিন। কাইটিন থাকে কিন্তু ছত্রাকে, তাহলে এখানে থাকে হচ্ছে কিউটিন। এটা মনে রাখতে হবে। ঠিক, এটাকে বলে এক্সাইন। আর বাইরের দিকে যেটা থাকে, আচ্ছা, এক্সাইনের মেইন কম্পোনেন্ট, প্রিন্সিপাল কম্পোনেন্ট হচ্ছে স্পোরোপোলেনিন। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, ইনার এপিডার্মিস যেটাকে বলতেছি ইনটাইম, এটা থিন এবং এখানে থাকে সেলুলোজ। তাহলে একটু মনে রাখতে হবে, হ্যাঁ, যে আমাদের বাইরের দিকে থাকে এক্সাইন, এটা হচ্ছে রাফ, থিক, কিউটিন রিচ। কাইটিন না কিন্তু কিউটিন। ঠিক আছে, আর ভেতরের দিকে থাকে সেলুলোজ মেড এবং স্মুথ লেয়ার, যেটাকে আমরা বলতেছি ইনটাইম। এতটুকু ঠিক আছে না? আচ্ছা এবার আসো, ইনটাইম হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা এবার আসো, এখানে একটা পোরের মতো থাকে, দেখো এই জায়গাটা, এখানে একটা পোরের মতো থাকে। এই পোরটাকে বলা হচ্ছে জার্ম পোর। দেখো, এই পোরটাকে বলা হচ্ছে জার্ম পোর। কত পর্যন্ত থাকতে পারে? একটা থাকবে এরকম না, অসংখ্য থাকতে পারে। ঠিক আছে, প্রায় 20 পর্যন্ত থাকতে পারে জার্ম পোর। ঠিক আছে, এই তথ্যগুলো একটু জানতে হবে। আচ্ছা এখন এখানে যেটা আছে, ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট, কি হয়? ওই যে আমাদের পোলেন গ্রেইন, সে কি করে? টিউব নিউক্লিয়াস এবং জেনারেটিভ নিউক্লিয়াস, এরকম দুইটা পার্টে ভাগ হয়। আমরা যদি এখানে একটু দেখে আসি, খেয়াল করে দেখো, এই যে নিউক্লিয়াসটা, এই যে এখানে একটা নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসটা দুইটা পার্টে ভাগ হয়েছে। এই বড়টাকে আমরা বলতেছি টিউব নিউক্লিয়াস। কারণ কি? এই জার্ম পোরের এখানে একটা টিউবের মতো চলে আসে, সাইটোপ্লাজমটা এবং টিউবের মতো চলে আসে। তো টিউবে যে নিউক্লিয়াস প্রথম ঢুকবে, এই যে এইটা, এটাকে বলা হচ্ছে টিউব নিউক্লিয়াস, এই যে এটা। আর পেছনের যেটা, এটাকে বলা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস, এই যে এটা ছোটটা। তাহলে প্রথমে টিউব, এটাকে বলা হয় পোলেন টিউব। ঠিক আছে, টিউবের মতো যে অংশটা, এটাকে বলা হচ্ছে পোলেন টিউব। ওকে, পোলেন টিউবে যে নিউক্লিয়াস আগে ঢুকবে, এটাকে বলা হচ্ছে টিউব নিউক্লিয়াস। যেটা পরে ঢুকবে, এটাকে বলা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। এটা শুধু মনে রাখতে হবে। আচ্ছা এবার দেখো, জেনারেটিভ নিউক্লিয়াস যেটা হয়, সেটা হচ্ছে আবার দুই ভাগে ভাগ হয়, এদেরকে বলা হচ্ছে মেল গ্যামিট বা স্পার্ম। তাহলে জেনারেটিভ নিউক্লিয়াস আবার দুই ভাগে ভাগ হয়, যেটাকে বলা হচ্ছে মেল গ্যামিট। ঠিক আছে, তাহলে দেখো ওইটাই এখানে আছে, জেনারেটিভ নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হয়, মেল গ্যামিট 1, মেল গ্যামিট 2। তাহলে দেখো ছবির কথা এখানে আবার ফ্লো চার্ট আকারে দেওয়া আছে। আচ্ছা, এইটা এখানে বলা আছে যে পোলেন গ্রেইন হচ্ছে ফার্স্ট মেল গ্যামিটোফাইট, এটা হচ্ছে প্রথম মেল গ্যামেটোফাইট। আচ্ছা, লার্জার ওয়ানটা হচ্ছে টিউব নিউক্লিয়াস, স্মলার ওয়ানটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস, যেটা আমরা দেখলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বাই নিউক্লিয়েট স্টেট, এটা বোঝা যাচ্ছে আর কিছু না। আচ্ছা এবার জাম্প দিয়ে এটা ইনটাইনটার ভিতরে বের হয়ে আসবে। আচ্ছা গেল, এটাকে বলা হচ্ছে পোলেন টিউব, অলরেডি যেটা আমরা বলছি। তারপরে কিভাবে ভাগ হয় সেটা এখানে বলা আছে। আচ্ছা গেল, এরপরে জেনারেটিভ নিউক্লিয়াস কি হয়? এই যে এটা মনে রাখবা, এটা মাইটোসিস হয়। মাইটোসিস কেন? কারণ দেখো, পোলেন গ্রেইন হচ্ছে হ্যাপ্লয়েড, টিউব নিউক্লিয়াস এটাও হ্যাপ্লয়েড, জেনারেটিভ নিউক্লিয়াস এটাও হ্যাপ্লয়েড। তাহলে মেল গ্যামিট দেখো, এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে, সুতরাং এটা মাইটোসিস। কারণ মায়োসিসে কি হয়? মায়োসিসে তো অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে এন থেকে এন হচ্ছে, তাহলে এটা মাইটোসিস, এভাবে মনে রাখবো। গেল, তাহলে দুইটা গ্যামিট স্পাম তৈরি হচ্ছে। এই সবগুলোকে একসাথে আমরা বলতেছি গ্যামেটোফাইট, মেল গ্যামেটোফাইট। তাহলে মেল গ্যামেটোফাইটে কি কি পার্ট আছে সেটা এখানে বলা আছে। দেখো, পোলেন গ্রেইন, টিউব নিউক্লিয়াস, জেনারেটিভ নিউক্লিয়াস, পোলেন টিউব, মেল গ্যামেট, এগুলো সবই হচ্ছে মেল গ্যামেটোফাইট এবং এটা ডিপেন্ডেন্ট অন স্পোরোফাইট। এই কথাটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, গেল। এবার তোমাদের জন্য একটা কুইজ, দেখি এটা কেউ অ্যানসার করতে পারো। হ্যাঁ, কুইজ, কুইক কুইজ। আচ্ছা ওকে, এটা আমরা ক্লোজ করি। ঠিক আছে, তোমাদের জন্য আমরা একটা কুইজ দিব এখন। আচ্ছা, এটা হচ্ছে কুইজ 4। হ্যাঁ, আমরা লঞ্চ করে দিলাম কুইজ 4। হ্যাঁ, একটু আগে বলতেছিলাম যে আউটার যে
অংশটা যেটা বলতেছি আমরা এক্সাইন, এক্সাইনে অ্যান্সার কি হবে? কিউটিন নাকি কাইটিন, কোনটা হবে? আচ্ছা হ্যাঁ, একটু আগে বললাম কাইটিন থাকে কোথায়? হ্যাঁ হ্যাঁ, আন্দাজ অ্যান্সার করবে না। ওকে, ও বাহ, তোমরা তো ভালোই করো, ভেরি গুড। এটাতে দেখলাম যে অনেক বেশি সঠিক উত্তর আসছে। আচ্ছা ভেরি গুড, আমরা এটা ক্লোজ করে দিই। তাহলে সঠিক উত্তর হচ্ছে কিউটিন রিচ। ঠিক আছে, কিউটিন রিচ। আচ্ছা তোমাদের জন্য প্রশ্ন বলো, এক্সটার্নাল থিক লেয়ার এটাকে কি বলা হয়? আচ্ছা এটা কাইটিনাস এখানে বলছে, যদিও আসলে আমি এটা একটু কারেক্ট করে দেবো, এটা কাইটিনাস না, এটা বলা উচিত তখন তার বইতে ওভাবে ছিল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কিউটিনাস অথবা কিউটিন রিচ, কিউটিনাস অথবা কিউটিন রিচ, ওকে, নট কাইটিনাস। ওকে, আমরা দেখি ভালো করেছে ঐশী, ফুয়াদ, জান্নাত, রাহিন, অপসরা, তোমরা ভালো করেছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি একটু পাবলিশ করে দিলাম, আমি খুবই খুশি যে তোমরা এটা খুব ভালো অ্যান্সার করতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা তাহলে প্রথমটা উত্তর হবে হচ্ছে, বলো বাইরের দিকে থাকে এক্সাইন, আর ইনটাইন গামস থ্রো কোন পাথওয়ে? জার্ম পোর, একটু আগে দেখলাম তাই না, সহজ ছিল। আচ্ছা এবার ডেভেলপমেন্ট অফ ওভিউল। ওকে, আচ্ছা ডেভেলপমেন্ট অফ ওভিউল এটা আমরা একটু ছবি থেকে পড়বো। সেটা হচ্ছে ওভিউল কোথায় তৈরি হয়? ওভিউল তৈরি হয় যে পার্টে, আমরা একটু ছবি থেকে দেখি। আচ্ছা ঠিক আছে, এখানে এই ছবিটা আমরা পরে আসবো, একটু পরে আসবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে আমি একটু দেখাই। সেটা হচ্ছে প্ল্যান্টের ছবিটা আমরা দেখি তাহলে। এখানে খেয়াল করো, এখানে যে পার্টটা আছে, এই যে এইটা দেখো খেয়াল করে, এই যে এই পার্টটা হচ্ছে এই নিচের দিকে যে পার্টটা, এই যে ফোলা যে পার্টটা, এই যে এই পার্টটাকে আমরা বলতেছি ওভারি। তাহলে ওভিউল তৈরি হবে হচ্ছে প্ল্যান্টের এই ওভারির ভেতরে, এই জায়গাটাতে ওভিউল তৈরি হয়। ঠিক আছে, এটা কি মনে রাখতে হবে? ওভিউল তৈরি হয় ওভারিতে, দেখো মনে রাখা সহজ, ওভিউল তৈরি হয় ওভারিতে। ওকে, আচ্ছা আসো। আচ্ছা ওকে, তাহলে ফিমেল গ্যামেটোফাইট এটা তৈরি হচ্ছে কোথায়? এটা তৈরি হচ্ছে কনভার্টিং টু সেল, আচ্ছা এটা হচ্ছে ওভারিতে হচ্ছে। আচ্ছা এটাই কথা, যে টিস্যু থেকে তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে প্লাসেন্টা। তোমরা জানো আমাদের হিউম্যান বডিতেও কিন্তু প্লাসেন্টা বলে একটা অংশ আছে, যেটা মায়ের শরীরে থাকে না। আচ্ছা গেল। আচ্ছা এখানেও দেখো খেয়াল করে, এটারও দুইটা পার্ট থাকে ওভিউলের, একটা হচ্ছে বাইরের দিকে কভারিং টিস্যু, আর ভেতরের দিকে টিস্যুটার নাম হচ্ছে নিউসেলাস। আমরা একটু ছবি দেখে আসবো, ছবি থেকে পড়বো, তাহলে কিন্তু মুখস্থ করতে হবে না, পুরো চ্যাপ্টার তোমার একদম জলবৎ তরলম, কেমন? তাহলে এখানে খেয়াল করো, এই যে বাইরের দিকে অংশটা, এটা হচ্ছে কভারিং। এই কভারিংটা দেখো, আমরা এটাকে বলি ইনটেগুমেন্ট, ইন্টারনাল যেটা ভেতরেরটা, আর এক্সটার্নাল যেটা বাইরেরটা, তাহলে এটাকে আমরা বলতেছি ইনটেগুমেন্ট। ওকে, আচ্ছা আর ভেতরের দিকে যে অংশটা আছে দেখো, এই যে পুরো জায়গাটা, এই টিস্যু, এই টিস্যুকে বলা হচ্ছে নিউসেলাস টিস্যু। তাহলে বোঝা গেছে যে একটা ওভিউল, একটা ওভিউলের বাইরের দিকে থাকে কাভারিং, যেটাকে বলা হচ্ছে ইনটেগুমেন্ট, আর ভেতরের দিকের টিস্যুটাকে বলা হচ্ছে নিউসেলাস টিস্যু। সিম্পল, ঠিক আছে? তাহলে ছবিটা যা দেখবো তাই। আচ্ছা ওটাই এখানে বলা আছে। আচ্ছা গেল, এখন আসো যেটা, সেটা হচ্ছে ওই ইনার আউটার মেমব্রেন যেটা আছে। আচ্ছা এবার আসো অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ওভিউল, এখানে কি থাকে? নট কভারড বাই ইন্টেগুমেন্ট, এটাকে বলে মাইক্রোপাইল। আমরা একটু দেখে আসি, খেয়াল করে দেখো তো, এই যে এই জায়গায় কোনো ইন্টেগুমেন্ট নাই, এই জায়গায় কি নাই? এই জায়গায় কোনো ইন্টেগুমেন্ট নাই, এজন্য এটাকে বলতেছি মাইক্রোপাইল। এই কথাটাই ওখানে বলছে, তাহলে আমরা মাইক্রোপাইল পড়ে ফেললাম। আচ্ছা এখানেও সেম জিনিস ওখানের মতোই, যে প্রথমে তৈরি হয় আর্কিস্পোরিয়াল সেল, বাইরের দিকে ওয়াল সেল, এবং ভেতরের দিকে প্রাইমারি স্পোরোজেনাস সেল তৈরি করে, এবং এখান থেকে পরবর্তীতে তৈরি হতে পারে মেগাস্পোর মাদার সেল। ঠিক আছে, তাহলে প্রাইমারি স্পোরোজেনাস সেল এটা তৈরি হয় যেখান থেকে মেগাস্পোর মাদার সেল তৈরি হয়, অথবা ডাইরেক্টলি, এই দেখো ক্যান ডাইরেক্টলি ফর্ম মেগাস্পোর মাদার সেল। তাহলে আর্কিস্পোরিয়াল সেল থেকে খেয়াল করবে, এটা একটা ট্রিকি বিষয়। আর্কিস্পোরিয়াল সেল থেকে প্রথমে তৈরি হয় প্রাইমারি স্পোরোজেনাস সেল, যেখান থেকে তৈরি হবে, এখান থেকে তৈরি হবে মেগাস্পোর মাদার সেল, এটাই হওয়ার কথা। কিন্তু অনেক সময় প্রাইমারি স্পোরোজেনাস সেল তৈরি হয় না, কি হয়? আর্কিস্পোরিয়াল সেল সরাসরি, এই যে ডাইরেক্টলি মেগাস্পোর মাদার সেল এটা ফর্মেশন করতে পারে। জাস্ট একটা ইনফরমেশন, এটা মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো মেলের সাথে ফিমেলের কিন্তু ডেভেলপমেন্টে মিল আছে। দেখো তারপরে আর্কিস্পোরিয়াল সেল ওখানেও ছিল, এখানেও আছে। ওখানেও বাইরের দিকে ওয়াল সেল, ভেতরের দিকে স্পোরোজেনাস সেল, এবং পরবর্তীতে ওখানে ছিল মাইক্রোস্পোর মাদার সেল, আর এখানে হচ্ছে মেগাস্পোর মাদার সেল। ঠিক আছে, একই রকম প্রসেস। আসো দেখো আর্কিস্পোরিয়াল কোষ বাইরের দিকে এটা গেল, আর ভেতরের দিকে তৈরি করে হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল, যেখান থেকে মেগাস্পোর মাদার সেল। এই যে দেখো মেগাস্পোর মাদার সেল টুয়াইসেন, এখানে কি হবে? মায়োসিস, মায়োসিস হলে মেগাস্পোর তৈরি করবে কয়টা? চারটা, চারটা মেগাস্পোর তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে একই কথা, চারটা হ্যাপ্লয়েড মেগাস্পোর ওখানে এরকম ছিল, চারটা তৈরি হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা ড্যামেজ হয়ে যায় এবং একটা অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, ওয়ান অ্যাক্টিভ, এটা আমরা ছবিতে দেখবো। আসো একটু দেখে আসি। এই যে দেখো তো খেয়াল করে, মেগাস্পোর মাদার সেল, এখান থেকে সেল তৈরি হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটার মধ্যে দেখো তিনটা নষ্ট হয়ে যাচ্ছে, একটা অ্যাক্টিভ থাকতেছে। এই কথাটাই ওখানে বর্ণনা আকারে বলছে। ছবি থেকে চ্যাপ্টারটা পড়বা, তাহলে চ্যাপ্টার পড়া তোমার জন্য সহজ হবে। ঠিক আছে, আসো এটা হয়ে গেল। এই ছবি দেখো, যে একটা ওভিউলে কি কি পার্ট থাকে। আচ্ছা এটা আমরা দেখবো হচ্ছে এই যে স্ট্রাকচার অফ ওভিউল, এখান থেকে দেখবো। দেখো একদম গোড়ার দিকে থাকে ফানিকুলাস, স্টক লাইক। আমরা একটু দেখি, এই যে দেখো, এই যে স্টক লাইক, এই জায়গাটাকে বলা হচ্ছে ফানিকুলাস। এর উপরের দিকের এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে হাইলাম। এগুলো তো মনে রাখতে হবে পার্টগুলোর নাম। মাইক্রোপাইল আমি দেখছি, এই যে ছিদ্রের এই জায়গাটা, ইন্টিগুমেন্ট আমি দেখছি, বাইরে কাভারিং। আচ্ছা এটা, এগুলো আমি পরে আসতেছি। আচ্ছা দেখো খেয়াল করে, এটা আমি পরে বুঝাই দিব, এই যে এই অংশটা, হ্যাঁ এই অংশটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি তোমাদের। আচ্ছা এই অংশটাকে, এই যে এই পুরোটা মিলে যে অংশটা, সেটার নাম হচ্ছে ইমব্রায়োসাক। তাহলে একটা ইমব্রায়োসাক থাকবে, এটা স্ট্রাকচার আমরা পরে আলোচনা করব, কেমন? আচ্ছা এরপরে নিউক্লিয়াস থাকবে, আর এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলতেছি ক্যালাসা। শেষ, তোমাদের কাজ হচ্ছে এই পার্টগুলোর নাম মনে রাখা, একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য পার্টস অফ ওভিউল, কেমন? ছবি থেকে মনে রাখবা, তাহলে মনে রাখা সহজ হবে। আচ্ছা তাহলে ওগুলো একটু বর্ণনা করে এখানে আছে, বর্ণনা লাগবে না, লিখে রাখবা অনলি নেম, অনলি নেম, নামগুলো একটু মনে রাখলেই হবে, গেল। আচ্ছা এবার আসো, এটা ইম্পর্টেন্ট, ইমব্রায়োসাকের তিনটা পার্ট আছে। ইমব্রায়োসাকের পার্ট হচ্ছে তিনটা, সেক লাইক। আচ্ছা এটা হচ্ছে তিনটা পার্টে ভাগ করা যায়। আচ্ছা একটা হচ্ছে এগ অ্যাপারেটাস, খেয়াল করে দেখো, এই যে এই অংশটাকে আমরা বলতেছি এগ অ্যাপারেটাস, কেমন? আচ্ছা এই অংশটাকে আমরা বলতেছি এগ অ্যাপারেটাস। আচ্ছা এরপর হচ্ছে অ্যান্টিপোডাল সেল, এই যে এই তিনটা সেলকে বলতেছি অ্যান্টিপোডাল সেল। আর এই যে মাঝখানে দুইটা সেল একসাথে মিলিত হয়, হ্যাঁ এই যে এখানে আসলে অ্যাকচুয়ালি দুইটা সেল আছে, এটাকে বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। ঠিক আছে, এই দুইটা সেলকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, কেমন? আচ্ছা তাহলে এখন দেখো এগ অ্যাপারেটাস, এখানে দেখো কি কি আছে, একটা হচ্ছে এক্সেল, আর দুইটা পাশে যে দুইটা সেল থাকে এটাকে বলা হয় সিনার্জিড, অথবা লিখে রাখবা এটাকে বলা হচ্ছে হেল্পিং, হেল্পিং সেল। সিনার্জিড অথবা এটাকে বলা হচ্ছে হেল্পিং সেল। আচ্ছা উল্টা দিকে থাকতেছে হচ্ছে অ্যান্টিপোডাল সেল, কয়টা থাকতেছে? তিনটা, দেখো এই যে 1 2 3। আর সিনার্জিড থাকতেছে দুইটা, এগ থাকতেছে একটা, এগুলো মনে রাখতে হবে, সংখ্যা মনে রাখতে হবে। আচ্ছা সেকেন্ডারি নিউক্লিয়াস দেখো দুইটা মিলে একটা, তাহলে এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি একটা, তাহলে এটাকে আমরা কি লিখবো? সবগুলো সেল হচ্ছে এন, মনে রাখবা। অ্যান্টিপোডাল এটা এন, তারপরে সিনার্জিড এটা এন, এক্সেল এটা এন। এবার খেয়াল করো সেকেন্ডারি নিউক্লিয়াস, অ্যাকচুয়ালি এখানে দুইটা সেল আছে, এজন্য এটাকে আমরা বলবো n + n, অথবা অনেকে বলে টুয়াইস n।
তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস এটা হচ্ছে টুয়াইস এন। দেখো এই কথাটা এই যে তোমাদের বইতে লেখা আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে টুয়াইস এন। আচ্ছা এই পর্যন্ত আমি যা বললাম সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস নোতে জানাও, ইয়েস অর নো, ইয়েস অর নো। সহজ সহজ, অধ্যায় পড়াটা একদমই সহজ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, 100% বলছো যে তোমরা বুঝতে পারছো। দেখো 99 কিন্তু পড়ছিলা, একেবারে নতুন জিনিস না। আচ্ছা এখন তোমাদের জন্য একটা পোল আমরা থ্রো করি, এটা হচ্ছে আমাদের কুইজ 5, ঠিক আছে? কুইকলি তোমরা এটা একটু উত্তরটা বলো। হ্যাঁ কুইজ 5, আউটার কভারিং অফ নিউক্লিয়াস এটা কি বলা হয়? এই সহজ সহজ। একটু আগে আমরা আলোচনা করেছি, ভেরি গুড, সবাই সঠিক উত্তর। এই না দুই একজন ভুল করেছে। হ্যাঁ দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ ওকে, আমরা কুইজটা ইন করে দিলাম। তাহলে কাভারিং যদি বলে, তাহলে কাভারিং এর উত্তর হচ্ছে ইন্টিগুমেন্ট, তাই না? আচ্ছা ডিফারেন্ট টাইপস অফ ওভিউল, আচ্ছা এটা আমরা পড়বো, পড়ার আগে তোমাদের মাগরিবের নামাজের জন্য আমরা একটু 10 মিনিটের একটা ব্রেক নিয়ে ফেলি। হ্যাঁ ব্রেক, নামাজটা পড়ে আসো, ব্রেক 10 মিনিট। ওকে ঠিক আছে, আমি লিডার বোর্ডটা দেখাই তোমাদের। প্রতাপ, অগ্নি, জান্নাত, ঐশীমা, তোমরা ভালো করেছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি পাবলিশ করে দিলাম তোমাদের রেজাল্টটা, তোমরা একটু দেখে ফেলো। হ্যাঁ কি পর্যায়ে আছো নিশ্চয়ই দেখেছো সবাই, আমরা একটা পোস্ট করে দিই। ওকে আমরা নামাজের ব্রেকটার পরে ফিরে এসে বাকি অংশটা করবো। ওকে আর ছোট ছোলা যেটাকে বলা হচ্ছে চিকপি। আচ্ছা এখন আমরা ট্রপাস বা অ্যাট্রোপাস, ঠিক আছে? তাহলে আমরা সব এক্সাম্পল মনে রাখি কিন্তু কখনোই প্রশ্ন আসে না। এটাকে বলে অ্যাম্ফিট্রপাস। আর এটা জানো তো, সি, সি ফর ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা এখান থেকে আসলে কি জানতে হবে, জিনিসটা বুঝলাম নাই তোমাকে, এক্সাম্পল, অল এক্সাম্পল তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? অল এক্সাম্পল এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা চলে আসতে পারে। যেমন দেখো এই যে রিসেন্ট বছরে কিন্তু এই উদাহরণটা এসেছে। আচ্ছা আমরা একটু বলি যে কোনটা কেমন দেখতে, সেটা হচ্ছে যে মাইক্রোপাইল, যে ফাঁকা জায়গাটা থাকে সেটা কোন দিকে, এটার উপর নির্ভর করে 4 রকম আছে। দেখো এরকম, তাহলে মুখটা কোন দিকে, ঠিক আছে? একটা হচ্ছে অর্থোট্রোপাস, অর্থোট্রোপাস মানে হচ্ছে মাইক্রোপাইল বা যে রন্ধ্র, যে মুখটা গহ্বর ফাঁকা জায়গাটা সেটা উপরের দিকে, এটাকে বলা হয় অর্থোট্রোপাস। যদি নিচের দিকে হয় এটা হচ্ছে অ্যানাট্রোপাস। এটা আমি ডাবল স্টার দিয়ে রাখবো কারণ দিস ইজ মোস্ট কমন, ঠিক আছে? অ্যানাট্রোপাস এটাই বেশি কমন, ঠিক আছে? আচ্ছা এরপরে যদি সাইডে থাকে, এই যে মাইক্রোপাইলটা সাইডে থাকে, তাহলে এটাকে বলে অ্যাম্ফিট্রপাস। আর যদি একটু বাঁকানো থাকে, এরকম বাঁকানো থাকে, দেখো একটু বাঁকানো আছে, তাহলে এটাকে বলা হয় ক্যাম্পাইলোট্রপাস। শেষ। আসলে এটা বুঝলাম নাই। কারণ তোমাকে এভাবে প্রশ্ন আসবে না যে হুইচ ওয়ান ইজ সরি মানে ডিফাইন ক্যাম্পাইলোট্রপাস, এভাবে কিন্তু কখনোই প্রশ্ন আসবে না, ঠিক আছে? প্রশ্ন আসবে হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ, ফর এক্সাম্পল অর্থোট্রপাস বা অ্যাট্রোপাস, ঠিক আছে? তাহলে আমরা সব এক্সাম্পল মনে রাখবো, সেটা মনে রাখার বুদ্ধিটা হচ্ছে ম্যাট্রিক্স। আমরা যদি এটা দেখি এরপরে একই রকম ভাবে, হ্যাঁ এখানকার এক্সাম্পলগুলো বর্ণনার দরকার নেই, ঠিক আছে? এখানকার এক্সাম্পলগুলো এবং এখানকার এক্সাম্পলগুলো এগুলো আমাদেরকে একটু পড়তে হবে, সেটা আমরা এই যে এই মেডিট্রিক্সের এই ট্রিক্স গুলো থেকে মনে রাখবো, ঠিক আছে? খেয়াল করো যে অর্থোট্রপাস বা অ্যাট্রোপাস এটা মনে রাখা যাবে এটা ঊর্ধ্বমুখী, তার মানে ঊর্ধ্বে পাগল। দেখো পাতে পানি মরিচ যেটা ওয়াটার পেপার, পাতে পান যেটা বিটেল লিফ, এটাকে আমি স্টার দিব যেহেতু পরীক্ষা আসছে, আর গোলতে গোলমরিচ যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক পেপার, ঠিক আছে? আচ্ছা ক্যাম্পাইলোট্রপাস মানে বক্রমুখী, যে লাস্টে যেটা দেখছিলাম সেটা হচ্ছে সকাল, সকালে কি মনে রাখবো? সাথে সরিষা মাস্টার্ড, আর তাতে হচ্ছে কালকা সন্ধ্যা, হয়ে গেল ক্যাম্পাইলোট্রপাস। আচ্ছা এবার আসো অ্যাম্ফিট্রপাস, অ্যাম্ফিট্রপাস মানে পার্শ্বমুখী, পাশে ছিল, সেটা মনে রাখবো খুদে পপি, ঠিক আছে? খুদেতে খুদিপানা, আর পপিতে পপি বা আফিম, ঠিক আছে? আফিম বা পপি এটা মনে রাখবো। আচ্ছা গেল, এরপর হচ্ছে অ্যানাট্রপাস, অ্যানাট্রপাস হচ্ছে নিম্নমুখী, নিচের দিকে, তাহলে এটা মনে রাখবো নিশিতে ছো, দেখো নিতে নিম্নমুখী অ্যানাট্রপাস। আচ্ছা শীতে হচ্ছে সিম, বিন, রেতে রেড়ি, ক্যাস্টর, আর ছোতে ছোলা যেটাকে বলা হচ্ছে চিকপি। আচ্ছা এখন মনে রাখবা এই উদাহরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে কমন, বিন, ক্যাস্টর এবং চিকপি, এটা হচ্ছে অ্যানাট্রপাস, ঠিক আছে? আচ্ছা এরপর আসো হেমি অ্যাম্ফিট্রপাস। আচ্ছা এটার একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে আফিম এবং পালিক। যাই হোক এটা আমাদের হাসান স্যারের বইতে আছে, এজন্য আমরা একটু মনে রাখবো আপা অর্ধমুখী, ঠিক আছে? এভাবে আমরা একটু মনে রাখবো। আচ্ছা দেখো অ্যানাট্রপাস, আমরা একটু দেখে আসি। এমপি অ্যানা, এই যে বললাম এটা খুব ইম্পর্টেন্ট, দেখো এটা থেকে কুইজ চলে আসছে, ঠিক আছে? যে এটার উদাহরণ কি হবে, হোয়াট ইজ দ্য এক্সাম্পল? ওকে আমরা কুইজটাকে লঞ্চ করে দেবো তোমাদের জন্য। পোলার কুইজ, আচ্ছা এটা হচ্ছে কুইজ নাম্বার 6 তোমাদের জন্য। দেখি এটার উত্তর কি বলতে পারো। হ্যাঁ ওকে, দেখি এটা নিশ্চয়ই ভুল করবে না, একটু আগে পড়ে আসছি। ঠিক আছে তাহলে এটার উত্তর কি হবে? হ্যাঁ সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ ওকে এখন পর্যন্ত সবাই সঠিক উত্তর দিয়েছে, আমি আর 5 সেকেন্ড সময় নিব তোমাদের, 5 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, এই যে ভুল অ্যান্সার দেওয়া শুরু হয়ে গেল। ওকে আমরা ক্লোজ করে দিই কুইজটা। তাহলে দেখো এটার উত্তর হবে চিকপি, একটু আগে দেখলাম। আচ্ছা ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট অলরেডি ডিসকাস করেছি। তো এখানে যে কথাটা আছে সেটা হচ্ছে দেখো খেয়াল করে, এই যে মেগাস্পোর মাদার সেল চারটা সেল তৈরি করে, যেটার মধ্যে 3টা নষ্ট হয়ে যায়, তো এটাকেই বলতেছি আমরা মনোস্পোরিক। এই ধরনের এই ধরনের ডেভেলপমেন্টকে বলা হয় মনোস্পোরিক। আচ্ছা এখন যদি এরকম হয় 4টা নষ্ট না হয়ে 2টা নষ্ট হলো, আর 2টা থেকে 2টা অ্যাক্টিভ থাকলো, 2টা থেকে তোমার এই যে ইমব্রায়ো স্যাক তৈরি হলো, তাহলে এটাকে আমরা বলবো বাইস্পোরিক, বাইস্পোরিক। আচ্ছা আবার এমন হতে পারে যে 4টা সেল কোনোটাই নষ্ট হয়নি, প্রত্যেকটা থেকে এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে, তাহলে তখন এটাকে বলা হবে
সরি তখন এটাকে বলা হবে টেট্রাস্পোরিক। সহজ। একটা সেল থেকে যদি এমব্রায়ো স্যাক তৈরি হয় এটা মনোস্পোরিক, দুইটা থেকে যদি এমব্রায়ো স্যাক তৈরি হয় তখন এটা হবে বাইস্পোরিক, যদি চারটা থেকেই তৈরি হয় কোনটা নষ্ট না হয় এটা হচ্ছে টেট্রাস্পোরিক। তখন আমার সাথে মিল আছে। আচ্ছা গেল। এবার আসো টেট্রাস্পোরিক 7 ধরনের হয়। এর মধ্যে যেটা কমন টাইপ সেটার নাম হচ্ছে পেপেরোমিয়া টাইপ। এগুলো কি ধরনের এত দরকার নাই তোমার জন্য, হ্যাঁ শুধু মনে রাখো এই টাইপের নাম হচ্ছে পেপেরোমিয়া। আমরা তো বোটানিস্ট না, এটা নিয়ে তো আমাদের এত পড়াশোনা নাই, আমি নিজেই জানি না আসলে পেপেরোমিয়া টাইপটা কি রকম, দরকার নাই, আমরা শুধু মনে রাখবো পেপেরোমিয়া টাইপ। আচ্ছা এখানে কি হয়, এখানে হচ্ছে 16টা নিউক্লিয়াস তৈরি হয়, ঠিক আছে এই আর কি। আচ্ছা আরেকটা টাইপ আছে যেটার নাম হচ্ছে ফ্রিটিলিয়ারিয়া, এটাতে 8টা নিউক্লিয়াস তৈরি হয়। এটা মনে রাখতে পারো, না মনে রাখলেও হবে, আমরা মনে রাখবো কমন টাইপ হচ্ছে পেপেরোমিয়া টাইপ, যেখানে হচ্ছে 16টা নিউক্লিয়াস তৈরি হয় এই। আচ্ছা মেজরিটি প্ল্যান্টে এই যে মনোস্পোরিক হয় 75% প্ল্যান্টের ক্ষেত্রে। আচ্ছা গেল। এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ইনোথেরা। ইনোথেরা টাইপে নিউক্লিয়াস তৈরি হয় 4টা, মনে রাখতে পারো। আচ্ছা মনোস্পোরিক প্রসেসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পলিগোনাম। পলিগোনাম টাইপ কেন, কারণ হচ্ছে একটা প্ল্যান্ট আছে যেটার নাম হচ্ছে পলিগোনাম ডাইভার্টিক্যাম, ডাইভার্টিক্যাটাম। এই প্ল্যান্টে প্রথম এই এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্টের প্রসেসটা ডিসকভার্ড হয়, এজন্য এই ধরনটাকে বলা হচ্ছে মনোস্পোরিককে বলা হচ্ছে পলিগোনাম, ঠিক আছে এই এগুলো ইনফো। আচ্ছা আমরা দেখি ভালো করলো লিডার বোর্ডে। আচ্ছা অগ্নিপ্রতাপ, এমা প্রদত্ত, ফাহিম, তোমাদের সবাইকে প্রদীপ, হ্যাঁ প্রদীপ্ত, হ্যাঁ প্রদীপ্ত ফাহিম, ঠিক আছে তোমাদের সবাইকে শুভেচ্ছা, আমি একটু পাবলিশ করে দিচ্ছি। তাহলে মনোস্পোরিক মানে হচ্ছে এই যে এখানে যেটা দেখানো আছে যে 3টা নষ্ট হয় একটা টিকে থাকে, এটাকেই বলা হচ্ছে পলিগোনাম টাইপ, ঠিক আছে এটাকেই বলা হচ্ছে পলিগোনাম টাইপ। সিম্পল। তাহলে এখানে যা লেখা আছে এত মানে ক্লামজি করে লেখা আছে, কিন্তু জিনিসটা কনসেপশন থাকলে তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা এটা অলরেডি ডিসকাসড। এবার দেখো কি হচ্ছে, এই যে একটা থেকে নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হচ্ছে, সেই দুইটা নিউক্লিয়াস 4টা নিউক্লিয়াস হচ্ছে, 4টা নিউক্লিয়াস দেখো 8টা নিউক্লিয়াস হচ্ছে, এই 8টা নিউক্লিয়াস তিনটা যাচ্ছে একদিকে, তিনটা যাচ্ছে একদিকে, মাঝখানে যাচ্ছে দুইটা, এই দুইটাকে একসাথে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা হচ্ছে টুয়াইস এন, কেন n প্লাস n, যেটা আমি দেখালাম। আচ্ছা ওভাম এটা n, সিনার্জিড এটা দুইটা থাকে এটাও n, অ্যান্টিপোডাল সেল এটা n, এটা থাকে তিনটা, এটা থাকে তিনটা 1 2 3, অ্যান্টিপোডাল, অ্যান্টি মানে বিপরীতে থাকে, এজন্য এদেরকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল। ওকে তাহলে এই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট প্রসেস। আচ্ছা এই এই ছবিটা কিন্তু আমাদের সবসময় কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা আসো এখানে এই কথাগুলো এখানে বলা আছে, আলাদা করে কিছুই না। তাহলে আমরা এমব্রায়ো স্যাকের মধ্যে যা যা দেখবো সবই হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, যেটা স্পোরোফাইটের উপরে ডিপেন্ডেন্ট, এই একই কথা এখানে আবার বলা আছে। আচ্ছা গেল। আচ্ছা এবার তোমাদের জন্য কুইজ, ফিমেল গ্যামেটোফাইট। এখানে দেখো এটা এই কুইজটা একটু আমরা লঞ্চ করে দিই। হ্যাঁ বলো তো, হুইচ ইজ নট দ্য কারেক্ট এলিমেন্ট। হ্যাঁ ফিমেল গ্যামেটোফাইটে থাকে না, কোনটা থাকে না বলো, ফিমেল গ্যামেটোফাইটে কোনটা থাকে না, এই কুইজটা সবাই একটু অ্যান্সার করো, একটু ট্রিকি। আচ্ছা এখানে একটু বলে দেবো, অক্সিলারি নিউক্লিয়াসেরই আরেক নাম হচ্ছে হেল্পিং নিউক্লিয়াস, হেল্পিং নিউক্লিয়াস, অথবা যেটাকে বলা হয় সিনার্জিড, সিনার্জিড, ঠিক আছে সিনার্জিড। ওকে এখন কিন্তু সহজ হয়ে গেল। এবার দেখি এবার সবাই পার্টিসিপেট করো যে হুইচ ওয়ান ইজ নট দ্য কম্পোনেন্ট, দেখি এটা কি অ্যান্সার করতে পারে। এই নট দেখো, নট দ্য কম্পোনেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট মানে এমব্রায়ো স্যাকে থাকে না কোনটা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমরা ইন করে দিতে পারি। তাহলে থাকে না হচ্ছে প্রাইমারি নিউক্লিয়াস, দেখো এগ, হেল্পিং নিউক্লিয়াস, সিনার্জিড, অ্যান্টিপোডাল সবই তো থাকে। এই যে এখানে আমরা দেখে আসলাম, দেখো যে অ্যান্টিপোডাল আছে, সিনার্জিড আছে, ওভাম বা এগ, এই ওভাম মানে এগ, ঠিক আছে আমি তাহলে এখানে লিখে দিই এগ বা ওভাম, ঠিক আছে এগ বা ওভাম। বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। আমরা একটু দেখি কারা ভালো করেছে। ঐশী প্রতাপ, অপসরা, রাহুল, সালসাবিলা। ওকে আমি একটু পাবলিশ করে দিলাম, আমরা চলে যাই। আচ্ছা দেখো কি আসছে, অর্থোট্রোপাস ওভিউল, সেটার উদাহরণ কি, অর্থোট্রোপাস বলো, এটার উত্তর কি হবে, এটা কিন্তু আমরা দেখে আসছি। ওকে আনপাবলিশ, এটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে এটা তোমরা একটু কমেন্টে লিখো, একটু কমেন্টে লিখো। নুসরাত ফাহিম, হ্যাঁ আচ্ছা অ্যান্টিপোডাল এর কাজ কি, আসলে এটা তেমন কোনো কাজ নাই, ঠিক আছে এরা অ্যারেঞ্জমেন্ট, সেটা তারা ওইদিকে অ্যারেঞ্জ হয়, ওইটা আসলে তেমন কাজ নাই, ঠিক আছে নো ফাংশন। আচ্ছা তাহলে এর উদাহরণ হচ্ছে বিটেল লিভ, ভেরি গুড। আচ্ছা ফার্টিলাইজেশনটা কি হচ্ছে দেখো খেয়াল করে, ফার্টিলাইজেশনে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমি এটা একটু বলি, সেটা হচ্ছে এই যে ফার্টিলাইজেশনে যেটা হয় সেটা হচ্ছে, আচ্ছা আমি আরেকটু আগের ছবিতে যাই, আরো সুন্দর ছবি আছে সেটাতে যাই। এই যে দেখো ফার্টিলাইজেশনে যেটা হয়, আমাদের মেল গ্যামিট ছিল দুইটা তাই না, তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা একটা মেল গ্যামিট এই এক্স সেল যেটাকে ওভাম বলি এটার সাথে মিলিত হয়। তাহলে আমি এটা কি বলবো এরকম, এগ সেল অথবা যেটাকে আমরা বলতেছি ওভাম, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড, এর সাথে মিলিত হয় মেল গ্যামিট, মেল গ্যামিট আমরা জানি দুইটা মেল গ্যামিট থাকে, মেল গ্যামিট হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে যেটা তৈরি হয় এটাকে আমরা বলতেছি জাইগোট, জাইগোট যেটা হচ্ছে টয়েসেন, এবং এই জাইগোট থেকে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে এমব্রায়ো, এমব্রায়ো যেটা হচ্ছে টয়েসেন। তাহলে এটা হচ্ছে ফার্টিলাইজেশন 1, এটাকে আমরা বলবো ফার্টিলাইজেশন 1। তাহলে একটা মেল গ্যামিট এই এক্স সেলের সাথে যুক্ত হয় n+n, তাহলে এটাকে আমরা বলতেছি ফার্টিলাইজেশন 1, যেখানে যার মাধ্যমে তৈরি হচ্ছে আচ্ছা এমব্রায়ো, ঠিক আছে এমব্রায়ো। আচ্ছা যেটার মাধ্যমে তৈরি হচ্ছে জাইগোট এবং এমব্রায়ো, ঠিক আছে। আচ্ছা এবার আসো আরেকটা মেল গ্যামিট সে কি করে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, তাহলে এখানে হয়ে যাচ্ছে ট্রাইসেন। তাহলে এটাকে আমি যদি লিখি, এটাকে আমি আলাদা কালার দিয়ে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে লিখো ফার্টিলাইজেশন 2। এখানে কি হচ্ছে, এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা হচ্ছে ট্রাইসেন প্লাস একটা মেল গ্যামিট, এটা হচ্ছে মেল গ্যামিট। আমাদের মেল গ্যামিট এখানে দুইটা ছিল তাই না, এটা মিলিত হয়, এর ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম যেটা হচ্ছে থ্রাইসেন। কেন, কারণ সেকেন্ডারি নিউক্লিয়াস ট্রাইসেন এর সাথে এন মিলে হলে জিনিসটা হয়ে যাবে থ্রাইসেন। ওকে এটা হয়ে যাবে থ্রাইসেন। ওকে তাহলে দেখো ফার্টিলাইজেশন দুইটা ধাপে হয়, একটা হচ্ছে এক্স সেলের সাথে হয়, আরেকটা হচ্ছে এই যে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে হয়। তাহলে এটাকে আমরা বলবো ফার্টিলাইজেশন 1, এটা ফার্টিলাইজেশন 2। এই দুইটাকে আমরা একসাথে কি বলতে পারি, এই দুইটাকে একসাথে বলতে পারি ডাবল। দেখো দুইটা ফার্টিলাইজেশন হচ্ছে, এজন্য এটাকে বলে ডাবল ফার্টিলাইজেশন। এই জিনিসটাই হচ্ছে এখানে বোঝার ব্যাপার। তাহলে তোমরা ডাবল ফার্টিলাইজেশন এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, ডাবল ফার্টিলাইজেশন। ওকে ইয়েস অর নো আমাকে একটু জানাও, ইয়েস অর নো, ইয়েস অর নো। সিম্পল সিম্পল সহজভাবে চিন্তা করবো, তাহলে আমাদের জন্য সুবিধা। ওকে 100% স্টুডেন্ট বলেছো, যেটা বলছো তোমরা তো চ্যাপ্টারটা ভালোই জানো দেখতেছি। আচ্ছা আমি তো প্রথমে একটু ভাবছিলাম যে হয়তো তোমার জন্য কঠিন হবে, এখন থেকে তোমরা ভালোই জানো, ভেরি গুড। ওকে এই কথাগুলো এখানে লেখা আছে কেমন। তাহলে ফার্টিলাইজেশন কি হয়, মেল এবং ফিমেল গ্যামিটের মধ্যে এরা ইউনিয়ন হয়। এখানে কিছু ইনফো টাইপ কথা লেখা আছে যে আমাদের মোটামুটি 85% প্ল্যান্টে ফার্টিলাইজেশন ডিপেন্ড করে পলিনেশনের উপরে। তোমরা জানো যে পোলেন গ্রেইন এগুলো কি হয়, এই যে তোমার হচ্ছে বিভিন্ন ইনসেক্ট থাকে, ইনসেক্ট এই তাদের হাতে পায়ে এই পোলেন গ্রেইনগুলো লেগে যায়, এরা যখন আরেকটা ফুলে যায় তখন ওই পোলেন গ্রেইনটা ওই ফুলে গিয়ে ওই ফুলের যে ফিমেল গ্যামিট
সেখানে গিয়ে এটা কি করে মেল গ্যামেটটা ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করে। ঠিক আছে, তাহলে উইথ দ্য হেল্প অফ ইনসেক্ট পোলেন গ্রেইনটা এক প্ল্যান্ট থেকে এক ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারে যায়। এই কথাই বলছে 85% প্ল্যান্টে এরকম হয় পলিনেশন। এই ঘটনাকে বলা হচ্ছে পলিনেশন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পলিনেশন। আচ্ছা, ফার্টিলাইজেশন সবারই হয়, অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্ম সবারই হয়। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে দেখো, এখানে হচ্ছে তোমার জার্মিনেশন হচ্ছে ফার্টিলাইজেশন ক্ষেত্রে, মাইগ্রেশন অফ পোলেন টিউব হয়, তারপরে পোলেন টিউবটা এন্ট্রি করে হচ্ছে এমব্রায়ো স্যাকে, এবং লাস্টে ফিউশন হয়। ঠিক আছে, তাহলে প্রথমে কি হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে পোলেন গ্রেইন, এটা হচ্ছে ওই যে স্টিগমা। আমরা যদি ফুলে যাই, আমরা একটু ফুলে চলে যাই তাহলে আমাদের সুবিধা হবে। ফুল, এই যে দেখো, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে একটা ফ্লাওয়ার, এই যে এটা পোলেন না, এই পোলেনটা এসে 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 এই জায়গায় আসবে, এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 1, এখানে আসবে। এরপর কি হয়, জার্মিনেশন, এই যে এরকম পোলেন টিউব তৈরি হয়, এই যে পোলেন টিউব, এই পোলেন টিউব তৈরি হওয়া, এটা হচ্ছে স্টেপ 2। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি হচ্ছে, তারপরে এই পোলেন টিউবটা আলটিমেটলি এখানে চলে যায়, এটা হচ্ছে স্টেপ 3। আর লাস্টে 4 নম্বর ধাপ হচ্ছে, যে আমরা এখানে দেখলাম 4 নম্বর ধাপ, 4 নম্বর স্টেপ হচ্ছে এই যে এটা, এই যে ফার্টিলাইজেশন যেভাবে হচ্ছে, তাহলে এই 4টা স্টেপে আমাদের ফার্টিলাইজেশন হয়। ঠিক আছে, এই কথা এখানে লিখছে, জাস্ট একটু জানলেই হবে, না হয়তো ডেসক্রিপটিভ কোশ্চেন স্যার করে না, তুমি শুধু জানবে যে 4টা স্টেপে হয়, ফার্টিলাইজেশন 4টা স্টেপে হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, মাইগ্রেশন অফ পোলেন টিউব, এই যে এখানে দেখো, এই ছবিটা এখানেই আছে, সেটা হচ্ছে দেখো, প্রথমে এখানে আসবে, এটা হচ্ছে স্টেপ 1, এরপর এই যে পোলেন টিউবটা মাইগ্রেশন হচ্ছে, এটা হচ্ছে স্টেপ 2। 3 নম্বরে যেটা হচ্ছে পোলেন টিউবটা এই যে এখানে এখানে ঢুকে যাচ্ছে, এই যে, তাহলে এখানে এটার কি বলা যায়, এখানে ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে আমাদের মেল গামিট, এটা স্টেপ 3। আর স্টেপ 4 কি হচ্ছে, এই যে দুইটা ফার্টিলাইজেশন হচ্ছে। তাহলে এই কথাগুলো এখানে বলা আছে, আলাদা কিছু না। আচ্ছা, এখানে যেটা বলা আছে দেখো খেয়াল করে, যে পোলেন টিউব ইন্টার দ্য ওভিউল থ্রো মাইক্রোপাইল, মানে মাইক্রোপাইল দিয়ে যদি পোলেন টিউব ঢুকে, তাহলে এটাকে বলা হয় পোরোগ্যামি। পোর মানে ছিদ্র। ঠিক আছে, তাহলে পোলেন টিউব এদিক দিয়ে ঢুকতে পারে, পোলেন টিউব এদিক দিয়ে না ঢুকে পোলেন টিউব এভাবে ঢুকতে পারে, পোলেন টিউব এদিক দিয়ে ঢুকতে পারে, মানে যে কোনো জায়গায় দিয়ে ঢুকতে পারে। যদি মাইক্রোপাইল দিয়ে ঢুকে, তখন এটাকে বলে পোরোগ্যামি। তাহলে পোরোগ্যামি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু ইয়েস মতে জানাও, ইয়েস অর নো। পোরোগ্যামি, পোলেন টিউবটা মাইক্রোপাইল দিয়ে ঢুকবে, তাহলে এটাকে বলা হচ্ছে পোরোগ্যামি। সহজ, হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু ইয়েস মতে জানাও, ইয়েস অর নো। ওকে, তাহলে আমরা যদি যাই এরপরে, সেটা হচ্ছে পোলেন টিউব, এখানে যে আয়নটা এখানে হেল্প করে সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম আয়ন এই পোলেন টিউবটার মাইগ্রেশনটাকে হেল্প করে, এটা জানতে পারো কিছু না। আচ্ছা, কিছু প্ল্যান্ট আছে যাদের পোলেন টিউব ক্যালাজা দিয়ে ঢুকে, হতে পারে, তাহলে আমরা সেটা একটু মনে রাখবো। দেখো খেয়াল করে, ক্যালাজা দিয়ে যদি ঢুকে, এটাকে বলা হয় ক্যালাজোগ্যামি। তাহলে উদাহরণ হচ্ছে সি দিয়ে, সিতে ক্যালাজা, সিতে হচ্ছে কাসুয়ারিনা, যেটাকে বাংলায় বলে ঝাউ। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে ইনটেগুমেন্ট দিয়ে ঢুকতে পারে, ইনটেগুমেন্ট দিয়ে যেটা ঢুকে তার হচ্ছে গার্ড, পাম্পকিন, এগুলা, এদেরকে বলা হয় মেজোগ্যামি। এই তিনটার উদাহরণ অবশ্যই ইম্পর্টেন্ট, এবং মনে রাখবো সব মোস্ট প্ল্যান্টে হয় পোরোগ্যামি, পোরোগ্যামিটাই বেশি হয়। ঠিক আছে, তাহলে পোরোগ্যামি, ক্যালাজোগ্যামি, মেসোগ্যামি, মানে সহজ কথা হচ্ছে যে এই যে পোলেন টিউবটা কি এদিক দিয়ে ঢুকতেছে, এই দিক দিয়ে ঢুকতেছে নাকি এই দিক দিয়ে ঢুকতেছে, এটার উপর ভিত্তি করে এই নামগুলো হয়। বুঝে কাজ নাই, তোমাকে মনে রাখতে হবে উদাহরণগুলো। ঠিক আছে, গেল। আচ্ছা, এবার আসো, ইউনিয়ন হয়ে গেল, এখানে বলা কিছু নাই, আমি অলরেডি এটা বলে দিয়েছি, হোয়াট ইজ ডাবল ফার্টিলাইজেশন, কেন বলা হচ্ছে। আচ্ছা, এটা প্রথম দেখো, প্রথম ডিসকভার্ড হয় যে প্ল্যান্টে, সেটা নাম হচ্ছে এফেড্রা। এই সাল দরকার নাই, হ্যাঁ, এটা দরকার নেই। যে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে সবচেয়ে শুরুতে যেটা হয় সেটা হচ্ছে যে এফেড্রা, তাই না? আচ্ছা, গেল। এরপর যেটা আছে, এটা অলরেডি বলেছি, এই যে এখানে, এখানে দেখো, এই যে এখানে দেখো, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা যুক্ত হচ্ছে মেল গামিট। তাহলে দুইটা সেল অলরেডি ছিল, আরেকটা সেল যুক্ত হলো, তিনটা সেল একসাথে মিলতে হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে ট্রিপল ফিউশন। দেখো এই কথা এখানে আছে, তাহলে এটাকে বলা হচ্ছে ট্রিপল ফিউশন। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াসে অলরেডি দুইটা সেল থাকে, এর সাথে মেল গামিট যুক্ত হয়, তাহলে তিনটা সেল হয়ে গেল, এজন্য এটাকে বলা হচ্ছে ট্রিপল ফিউশন। এই আর কি, টোটাল 3 নিউক্লিয়াস ফিউজেস, এটা বলা হয়ে গেছে ফার্টিলাইজেশন এবং ডাবল ফার্টিলাইজেশন। আচ্ছা, এটা পার্থক্যটা একটু রিডিং করবা, বলা কিছুই নাই। ডাবল ফার্টিলাইজেশনে কি হয়, এটাতে ওই যে দুইটা হয়, একটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে তোমার ফিউশন হয়, আবার ওভামের সাথে ফিউশন হয়। ফার্টিলাইজেশন তো জাস্ট ওভাম এন্ড মেল গামিটের ফিউশন। ঠিক আছে, ওভাবে পড়বা, মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, এবার ফার্টিলাইজেশনের ফলে কি হয়, খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ফ্রুট, ফ্রুট তৈরি হয় ওভারি থেকে, সিড তৈরি হয় ওভিউল থেকে, নিউ অফস্প্রিং এটা সিড থেকে তৈরি হয়। তাহলে প্রথমে জাইগোট তৈরি হয়, এই জাইগোটের আরেকটা নাম হচ্ছে উওস্পোর। ঠিক আছে, এই জাইগোটের আরেকটা নাম হচ্ছে উওস্পোর। আচ্ছা, জাইগোট, জাইগোট হচ্ছে ফার্স্ট সেল অফ স্পোরোফাইট। এই জিনিসটা কি, জাইগোট ইজ দ্য ফার্স্ট সেল অফ স্পোরোফাইট। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এভাবে মনে রাখবা, যে গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট এটার মানে হচ্ছে হ্যাপ্লয়েড এন, আর স্পোরোফাইট, স্পোরোফাইট এটার মানে হচ্ছে ট্রাইসেন। এবার খেয়াল করে দেখো, যখন মেল গ্যামিট এবং ফিমেল গ্যামিট দুটো ফিউজ হলো, তখন যেটা তৈরি হচ্ছে জাইগোট। জাইগোট হচ্ছে কি, জাইগোট হচ্ছে ট্রাইসেন বা স্পোরোফাইট, এজন্য বলা হচ্ছে জাইগোট ইজ দ্য ফার্স্ট সেল অফ স্পোরোফাইট। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম খুব সহজ, ওই যে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মেল গ্যামিট যেটা মিলতে হলো, ওখান থেকে তৈরি হচ্ছে এন্ডোস্পার্ম। ওকে, আচ্ছা, গেল। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সিড তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, সিড তৈরি ক্ষেত্রে এখানে যেমন রাখবা, যে এমব্রায়োতে এখানে যে পার্টগুলো থাকে, এটা মনে রাখবো। দেখো এমব্রায়োতে এখানে প্ল্যান্ট, তো প্ল্যান্টে থাকে কোটিলিডনস, স্পামিউলস এবং রেডিকলস। তো এটা কিভাবে রাখতে পারি, আমরা একটা প্ল্যান্টে কিন্তু তিনটা পার্ট থাকে। ঠিক আছে, কি থাকে, তোমার যেমন যে রুট থাকে, একটা স্টেম থাকে, আর একটা হচ্ছে লিভস থাকে। তেমনি হবে এই এমব্রায়োতে দেখো ওইরকম তিনটা পার্ট, কোটিলিডনস থাকে, স্পামিউলস থাকে এবং রেডিকলস থাকে। এখান থেকে তৈরি হবে, মানে তোমার হচ্ছে লিভস, স্পামিউল এখান থেকে ট্রাঙ্ক তৈরি হবে, আর রেডিকল পরবর্তীতে এখান থেকে রুট তৈরি হবে। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি তিনটা পার্ট মেইন প্ল্যান্টে যেটা থাকে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এর স্পার্ম নামক একটা কিছু অংশ থাকে। আচ্ছা, এটা জাস্ট জানতে পারার কিছুই না। আচ্ছা, কিছু প্ল্যান্টে এন্ডোস্পার্ম অ্যাবসেন্ট থাকে, তো এন্ডোস্পার্ম অ্যাবসেন্ট থাকলে ওই প্ল্যান্টগুলোকে বলা হচ্ছে, বা ওই সিডগুলো আসলে অ্যাকচুয়ালি এই সিডগুলোকে বলা হচ্ছে নন এন্ডোস্পার্মিক সিড। এই এতটুকু জানতে হবে। আচ্ছা, আর এখানে তেমন কিছু নাই। থার্ড লেয়ার, অনেক সময় থার্ড লেয়ার ফর্মেশন হয়। হ্যাঁ, তো সিডে যখন একটা থার্ড লেয়ার তৈরি হয়, এই থার্ড লেয়ারকে বলা হয় এরিল। এটা খুব ইম্পর্টেন্ট, স্যার খুব পছন্দ করে। এটা থেকে একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে আমরা যে লিচু খাই, এই লিচুর যে অংশটা আমরা খাই, ওইটাই হচ্ছে এরিল। ঠিক আছে, দেখো যে লিচি, এই লিচি, নাটমেগ, উড লিচি, এগুলোতে এই তোমার হচ্ছে এরিলটা পাওয়া যায়। ঠিক আছে, তারপরে এই যে ওয়াটার লিলি সিড, এগুলো পাওয়া যায়। তাহলে এটা সাথে খুবই পছন্দ, লিচু খেতে সবাই পছন্দ করি। হ্যাঁ, স্যার এটা পছন্দ করে। তাহলে এরিল হচ্ছে যে পার্টটা আমরা খাই, এডিবল পার্টটা লেখা আছে। তাহলে এই উদাহরণটা মনে রাখতে হবে, কোথায় কোথায় এরিল পাওয়া যায়। আচ্ছা, আমরা এই পার্থক্যটা করব, এটা 100%, এটা খুব ইম্পর্টেন্ট, 100%। এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, দেখো ডেন্টাল এবং মেডিকেলে কয়েকবার প্রশ্ন এসেছে। সুতরাং এই পুরোটাই কিন্তু তোমাকে করতে হবে, আলাদা করে এখানে কিন্তু দাগাই দেওয়া যাবে না যে এটা করব এটা করব না, এমন না যে জাস্ট কোন পার্ট থেকে কি আসে, এটা একদম ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদের জন্য সম্ভবত এটা আমাদের লাস্ট কুইজ, তাহলে কুইজটা একটু পার্সেন্ট করো, কুইজ। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, এটা করা হয়নি না, ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু তোমরা করো, এটা আনসার দাও দেখি। হোয়াট ইজ দ্য প্রোডিউসড ডিউ টু ফার্টিলাইজেশন? ওকে, হ্যাঁ, এটা তোমরা হচ্ছে কমেন্ট একটু করো। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফানিকুলাস কনভার্টেড ইনটু আফটার ফার্টিলাইজেশন? ফানিকুলাস কি হয়? হ্যাঁ, এটা উত্তর করো। ওকে, হ্যাঁ, সবাই দ্রুত, হ্যাঁ, ওকে, হ্যাঁ, তাহলে কোনটা তৈরি হয় না? হ্যাঁ, জাইগোস তৈরি হয় না, তাই না? আমরা জানি এখানে কোনো জাইগোস তৈরির বিষয় নাই। আর ফানিকুলাস কি হয়? ফানিকুলাস হচ্ছে স্টক অফ সিড, এটা তৈরি করে। আচ্ছা, হ্যাঁ, দেখি, প্রতাপ, ওকে, অগ্নি, তোমার সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, বলো, ওভিউল কিসে কনভার্টেড হয়? এটা খুব সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন কিন্তু মিডল আসে, বলো এটা উত্তর কি হবে? হ্যাঁ, একদম সঠিক উত্তর দিলে আমি এটা ক্লোজ করব। হ্যাঁ, অগ্নি বলেছে ডি। ঠিক আছে, ওভিউলটা হচ্ছে সিড,
ওকে, আচ্ছা এখানে যেটা আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বেনিফিট, আমি বলবো এটা তোমরা একটু রিডিং করবা, এগুলো মুখস্থ করার কিছু দরকার নেই। যে মেইনলি কি হচ্ছে, এমব্রায়ো তৈরি হচ্ছে, সিট এবং আদার্স যে পার্টগুলো পাচ্ছি সেগুলো এখানে আছে, নিউক্লিয়াস তৈরি হচ্ছে। আচ্ছা আমরা চলে আসি এরপর হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা এখানে আসলে তেমন কিছু বোঝা নাই, মনে রাখতে হবে যে এখানে গ্যামেট ফর্মেশন হয় না, তোমাকে মনে রাখতে হবে অল এক্সাম্পল, ঠিক আছে? তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমাকে সব এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, মুখস্থ করার কিছু নাই। আমরা একটু ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। আচ্ছা শুরুতে দেখো, প্রথমে হচ্ছে স্পোরের মাধ্যমে, স্পোরের মাধ্যমে কাদের হয়, এই যে খেয়াল করে দেখো যে ফার্ন কি হয়, যে স্পোরটা অনেক সময় কমজোর হয়ে আসে, হ্যাঁ। আচ্ছা এখানে দেখো খেয়াল করে, আচ্ছা এখানে দেখো এই যে ফাঙ্গাই, অ্যালগি, হ্যাঁ এগুলো স্পোরের মাধ্যমে হতে পারে, যেমন পেনিসিলিয়ামে যেটা মাধ্যমে হয় সেটার নাম হচ্ছে কনিডিয়া, ঠিক আছে? এই স্পোরের নাম হচ্ছে কনিডিয়া স্পোর। নিউক্লিয়াস যেটা থাকে সেটা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর বা গনিডিয়া বলে, এগাইটাসে থাকে ব্যাসিলিওস্পোর। এগুলো না স্যার অনেক সময় প্রশ্ন করে ফেলে যে কোন ধরনের তোমার ফাঙ্গাসে কি ধরনের স্পোর থাকে। আচ্ছা এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্যালামাইডোমাস, সেটা হচ্ছে অ্যালগি, এখানে থাকে জুস্পোর, ঠিক আছে? এগুলো যখন আমরা ফাঙ্গাস এবং অ্যালগি চ্যাপ্টার করব, ওখানে অনেক স্পোরের বর্ণনা আছে, সেগুলো কিছু সেখানে বলা আছে, ঠিক আছে? তারপর যেমন ব্রাইফাইট, টেরিফাইট এখানে থাকতে পারে। আচ্ছা আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে ফার্ন এবং মাইক্রোবিয়াম। এখানে স্পোরগুলো সেম সাইজ, সবগুলো দেখতে একই রকম, মেল ফিমেল সব স্পোরগুলো হচ্ছে একই রকম, তো এক্ষেত্রে এটা বলা হয় হোমোস্পোরাস। কিন্তু সিলা, জিনেলা, তারপর হচ্ছে মার্সেলিয়া, এখানে স্পোরগুলো এগুলো হচ্ছে ডিফারেন্ট শেপে হয়, এজন্য এটা বলা হয় হেটারোস্পোরাস। এই মোটামুটি কিছু তথ্য জানতে আসতে পারে। আচ্ছা আমাদের প্ল্যান্টের পার্ট থেকে যদি রিপ্রোডাকশন হয় এটা বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ঠিক আছে? ভেজিটেটিভ অর্গান। তো তোমাদের এখানেও যেটা করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অল এক্সাম্পল, অল এক্সাম্পল, ঠিক আছে? দেখো এখানে কিন্তু এই যে মেডিকেলের প্রশ্ন এসেছে। আচ্ছা তো আমরা এখান থেকে অবশ্যই এক্সাম্পল করব, এটা বলা কিছুই নাই, এটা আমরা একটু নিয়মিত আকারে মনে রাখতে পারি। আমি একটু দেখাবো, দেখো এই যে এখানে কিন্তু রিসেন্ট বছরে কিন্তু প্রশ্ন এসেছে, ঠিক আছে? সুতরাং সব এক্সাম্পলগুলো তোমাদের করতে হবে। আচ্ছা আর্টিফিশিয়াল কি হয়, অনেক সময় আমরা জানি যে কলম লাগানো, বাংলায় যেটা বলে, তো সেটা আবার কিছু পার্টের মাধ্যমে হয়, যেমন কাটিং প্রক্রিয়া হতে পারে, লেয়ারিং হতে পারে, গ্রাফটিং হতে পারে, হ্যাঁ। তো এগুলোর ডিটেইল বর্ণনা আমাদের লাগবে না, আমরা এখান থেকে মনে রাখবো এটা সিঙ্গেল স্টার, এক্সাম্পলগুলো হচ্ছে সিঙ্গেল স্টার। এখান থেকে আসলে একটু কম প্রশ্ন হয়, কেমন? আচ্ছা এখানে গ্রাফটিং এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে দুটো বিষয় আছে, দেখো একটা হচ্ছে স্টক, খেয়াল করে দেখো এই যে সেপারেট করা যে অংশটা আছে সেটাকে বলা হয় সায়ন। আচ্ছা এবং যে প্ল্যান্টের সায়নটা লাগানো হচ্ছে এটা বলা হচ্ছে স্টক। তাহলে এই দুটো শব্দকে বুঝতে হবে। তাহলে আমরা একটা ধরো কথা একটা বড়ই গাছ, হ্যাঁ বড়ই গাছে আমি আম গাছের একটা অংশ লাগালাম, তাহলে যে অংশটাকে আমরা লাগাচ্ছি এটাকে বলতেছে সায়ন, মানে আম গাছের অংশটা। আর যে গাছে এটা লাগিয়ে দিচ্ছি সেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে স্টক, মানে বড়ই গাছ, ঠিক আছে? সিম্পল জিনিস। আচ্ছা এরপর যেটা আছে সেটা হচ্ছে আলাদা করে কিছু বলা নাই এখানে। এই যে দেখো সায়ন ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে হায়ার ক্লাস অফ প্ল্যান্ট হয়, এটা আর কিছু বলা নেই। আচ্ছা ওকে, এখানে গুটি তোমরা নিশ্চয়ই জানো যে অনেক সময় গুটি করা হয়, এরকম আমরা বলি না যে কিছু গাছের ক্ষেত্রে আমরা গুটি কলম করতে পারি। আচ্ছা এখানে যেগুলো করা হয় ইউজুয়ালি সেটা হচ্ছে লেমন, ম্যাঙ্গো, হ্যাঁ তারপরে রোজ, গার্ডেনিয়া, এই প্ল্যান্টগুলো করা হয়। তো এখানে কিন্তু একইভাবে তোমাকে এক্সাম্পল করতে হবে। আচ্ছা বার্ডিং, আচ্ছা বার্ডিং দেখো তারপরে বার্ডিং এখানে যেটা আছে যে রোজ প্ল্যান্ট, পাম এগুলো করা হয়। আচ্ছা এখানে যে হরমোনটা কাজে লাগে সেটা হচ্ছে অক্সিন, এটা মনে রাখতে পারো, অনেক সময় দিয়ে আসতে পারে। আচ্ছা মাইক্রো প্রোপাগেশন, মাইক্রো প্রোপাগেশন হচ্ছে ল্যাবরেটরিতে আমরা যেভাবে প্ল্যান্ট রিপ্রোডাকশন করি সেটা বলা হয় মাইক্রো প্রোপাগেশন, এখানে আলাদা করে খুব বেশি বলার দরকার নাই। আচ্ছা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের অ্যাডভান্টেজ কি? আচ্ছা এখানে হচ্ছে আমরা অল্প সময় অনেক বেশি প্ল্যান্ট এটা তৈরি করতে পারি। আমি বলবো এটা মুখস্থ করার দরকার নাই, এটা হচ্ছে তোমার জাস্ট এটা একটা রিডিং দিতে পারো, ঠিক আছে? আর আমরা যদি ল্যাবরেটরিতে তৈরি করি সেটা কোনো জার্ম ফ্রি হয় না, ভাইরাস ফ্রি বা কোনো জার্ম ফ্রি হয়, এবং অল্প সময় আমরা কিন্তু অনেক তৈরি করতে পারি, এটাই হচ্ছে এদের অ্যাডভান্টেজ। আচ্ছা আমরা যেটা বলছিলাম যে ডিফারেন্ট ভেজিটেটিভ রিপ্রোডাকশনের এক্সাম্পল তোমাদের করতে হবে, তাই না? সেটা কিভাবে রাখবো, এটা আমরা মেট্রিক্সে রাখবো, তাহলে এটা 100%, এই ট্রিক্সটা তোমরা অবশ্যই মেট্রিক্সে করে নিবা। দেখো এই যে রুট দিয়ে হয়, তাই না? এই শতডালি মিষ্টি পটল কাটি খায়, ঠিক আছে? তারপরে স্টেম দিয়ে হয়, ওগোপি আসো, এখানে আমরা রাখবো, সাকার দিয়ে হয়, সাকিয়া চক দিয়ে বাসা, তাহলে এগুলো তোমরা করো। আচ্ছা তারপরে বুলবুল, বুলবুল দিয়ে বুলবুল চুপ থাক। আচ্ছা তারপরে সাকুলেন্ট, যে নোয়াখালী এলাকায় পরে ফল, হ্যাঁ এভাবে মনে করি। আচ্ছা কাটিং, কাটিং দেখো কমলা, জবা ও গোলাপের পাতা দিয়ে এসেছে, তাহলে আসলে কি সরাসরি মুখস্থ করা যেতে পারে, কারণ তোমাদের সাথে এক্সাম্পল বাংলা বা ইংরেজি কনভার্ট করে সেটা আবার নিউমেরিক্সে মনে রাখতে হবে, এটা আমরা সরাসরি মনে রাখতে পারো। আর যারা পারবে তারা নিউমেরিক্স দিয়ে মনে রাখবে। আচ্ছা পার্থেনোজেনেসিস আমরা আজকে ক্লাসে একেবারে শেষ করতে চলে আসছি। আচ্ছা পার্থেনোজেনেসিসটা কি? পার্থেনোজেনেসিস হচ্ছে আমরা ভিতরে যদি পড়ো তাহলে ওখানে একটা দেবী ছিলেন, যিনি হচ্ছে যুদ্ধের দেবী, তাকে বলা হতো পার্থেন্স। তো পার্থেন্স ছিলেন আসলে জিউসের মেয়ে। তো জিউসের মাথা থেকে তোমরা যে বার্ডিং যে প্রক্রিয়া জানো, বার্ডিং প্রক্রিয়া তৈরি হয়, হ্যাঁ। তো যেহেতু বার্ডিং প্রক্রিয়া এখানে কোনো রিপ্রোডাকশনের মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের বিষয় নেই, তো এই পার্থেন্স দেবী তৈরি প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোজেনেসিস। তাহলে প্রথম কথা হচ্ছে পার্থেনোজেনেসিস থেকে যেটা জানতে হবে যে পার্থেনোজেনেসিস এখানে হচ্ছে এটা হচ্ছে নো সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে কি হবে? নো জাইগোট ফর্মেশন। আর অ্যাকচুয়ালি যেহেতু এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন না, তাহলে এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এই থিমটা নিয়ে আমরা এই পার্থেনোজেনেসিস করব। আচ্ছা এখন মনে রাখবা পার্থেনোজেনেসিসের এখানে সাথে যে শব্দটা আমাদের কনফিউশন হয় সেটা হচ্ছে পার্থেনোকার্পি। মনে রাখবা কার্প লিখো, কার্প মানে হচ্ছে ফ্রুট, ঠিক আছে? কার্প মানে হচ্ছে ফ্রুট। তাহলে যদি পার্থেনোজেনেসিস প্রক্রিয়া এই প্রসেসে আমরা যদি কোনো ফ্রুট তৈরি করি এটা হচ্ছে পার্থেনোকার্পি, এবং ইউজুয়ালি এগুলো কি হয়, এগুলো সিডলেস হয়, তাই না? এগুলো সিডলেস হয়। তাহলে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া যদি আমরা কোনো তোমার হচ্ছে ফ্রুট তৈরি করি তাহলে এটাকে আমরা বলবো পার্থেনোকার্পি। আচ্ছা পার্থেনোজেনেসিস দুই রকম হয়, হ্যাপ্লয়েড তৈরি করলে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড তৈরি করলে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েডের এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে সোলানাম নাইগ্রাম, অর্কিস ম্যাকুলাম এখানে হয়। ডিপ্লয়েড কোথায় হয়? দেখো ডিপ্লয়েড হচ্ছে পার্থেনিয়াম আর্জেন্টাম এবং টেরাজাকাম অ্যালবিডাম। তাহলে এগুলো একটু কঠিন নাম, কিন্তু মনে রাখতে হবে, কারণ স্যার এক্সাম্পল দিয়ে দিতে চাই। আচ্ছা তারপরে দেখো খেয়াল করে এই যে নিকোটিয়ানা বাদাম, যেটা হচ্ছে টবাকো, এখানে আনফার্টিলাইজড স্পার্ম থেকে প্ল্যান্ট তৈরি হয়। তো এজন্য এই প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। খেয়াল করো এই যে অ্যান্ড্রো মানে হচ্ছে মেল গ্যামিট, এই বিষয় থেকে আসছে, এজন্য এটার নাম হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। আচ্ছা এবার আর্টিফিশিয়ালি আমরা করতে পারি সেটা বলার কিছু নাই, এটা এত ইম্পর্টেন্ট না। আচ্ছা আমরা চলে যাবো এরপরের অংশ, ইম্পর্টেন্স কি? আচ্ছা এটা আমরা তোমার রিডিং করবা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এখানে আমরা ডিফারেন্ট ভেরিয়েশন তৈরি করতে পারি, ডিফারেন্ট মিউটেশন তৈরি করতে পারি, হ্যাপ্লয়েড প্ল্যান্টস তৈরি করতে পারি, এটা কিছু বলা আছে, এটা মোটেই ইম্পর্টেন্ট না। আমরা এখানে কিছু প্রসেসে চলে যাবো, ঠিক আছে? শুধু বর্তমানে কিন্তু আসলে ডেফিনিশন আসে না, তোমাদের এক্সাম্পলটা বেশি মনে রাখতে হবে, কেমন? আচ্ছা যেমন অ্যাপোস্পোরি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপোস্পোরির এক্সাম্পল, যেটা হচ্ছে হিরাসিয়াম বা হিরাসিয়াম তুমি যেটা বলো। আচ্ছা অ্যাপোস্পোরিতে কি হচ্ছে খেয়াল করে দেখো, এখানে ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক ফর্মেশন হয়। আচ্ছা এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক তৈরি হয় বডি সেল অফ ওভিউল উইদাউট ফার্টিলাইজেশন। জাস্ট এই দুইটা কি পয়েন্ট মনে রাখতে হবে যে অ্যাপোস্পোরি এই প্রক্রিয়া ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক তৈরি হয়, এবং ডিপ্লয়েড এমব্রায়ো স্যাকটা আসে হচ্ছে বডি সেল অফ ওভিউল থেকে, ঠিক আছে? বডি সেল অফ ওভিউল, ওভিউলে তো অনেক ধরনের সেল থাকে, এর মধ্যে বডি সেল থেকে এটা আসে, এতটুকু জানলেই হবে, টোটাল প্রসেস দরকার নাই। কিন্তু এটা না জানলেও হয়, তোমাকে শুধু এক্সাম্পলটা জানতে হবে যে হিরাসিয়াম। মনে রাখবা অ্যাপোস্পোরিতে যেহেতু ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক তৈরি হয়, তাহলে অ্যাপোস্পোরি এটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এটা ভুলে যাও না, এটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এটা মনে রাখবা। ওকে, তাহলে ডিপ্লয়েড এমব্রায়ো স্যাক ফর্মেশনের মাধ্যমে যে পার্থেনোজেনেসিস হয় এটাকে আমরা বলি অ্যাপোস্পোরি। গেল এবার সব অ্যাডভেন্টিটিভ এমব্রায়ো। আচ্ছা এখানে মনে রাখবা জাস্ট একটা জিনিস যে উইদাউট ফর্মেশন অফ এমব্রায়ো স্যাক, দেখো এই কথা হচ্ছে কি পয়েন্ট, এখানে কোনো এমব্রায়ো স্যাক ফর্মেশন হয় না, এটাকে আমরা বলি অ্যাডভেন্টিটিভ এমব্রায়ো। এবং এটা মনে রাখবা, এটা ব্র্যাকেটে লিখো, এটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ওকে আচ্ছা এবার অ্যাপোগেমি। আচ্ছা অ্যাপোগেমিতে দেখো এখানে হচ্ছে নরমালি ওভাম থেকে এমব্রায়ো স্যাক তৈরি হয়। নরমালি কি হয় বলো? নরমালি ফার্স্ট নেম মনে রাখলে হবে না? আচ্ছা হ্যাঁ এটা মনে রাখতে পারো, কারণ এতটা নির্দয় না যে তোমাকে জেনাস এবং স্পেসিসে নাম চেঞ্জ করে তোমার জন্য অপশন দিবে, হ্যাঁ তুমি শুধু জেনাস মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা এবার খেয়াল করো অ্যাপোগেমিতে কি হয়, অ্যাপোগেমিতে যেটা হয় সেটা হচ্ছে নরমালি ওভাম থেকে এমব্রায়ো স্যাক তৈরি হয়, কিন্তু এখানে যেটা বলছে সেটা হচ্ছে এমব্রায়ো স্যাক ফর্মেশন অফ এনি সেল অফ এমব্রায়ো স্যাক এক্সেপ্ট ওভাম। তার মানে হচ্ছে ওই যে আমরা এমব্রায়ো স্যাক দেখছিলাম, তোমাদের মনে আছে কিনা, এই যে আমরা যদি একটু এমব্রায়ো স্যাক একে ফেলি, এখানে এমব্রায়ো স্যাক তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে অ্যান্টিপোডাল ছিল, এখানে ছিল ওভাম, আর দুইদিকে ছিল সিনার্জিড। তাহলে খেয়াল করো নরমালি ওভাম থেকে কিন্তু প্ল্যান্ট তৈরি হওয়ার কথা, জাইগোট তৈরি হওয়ার কথা, তাই না? তো এখানে যেটা হয় সেটা হচ্ছে এই ওভাম ছাড়া, এই ওভাম ছাড়া অন্য সেল যেগুলো থাকবে, সিনার্জিড বলো, এই যে এখানে যেটা থাকে হেল্পিং বা সিনার্জিড, তারপর হচ্ছে অ্যান্টিপোডাল, সেকেন্ডারি নিউক্লিয়াস, এগুলো থেকে যদি কোনো অর্গানিজম বা প্ল্যান্ট তৈরি হয় এই প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যাপোগেমি। তাহলে এটা কি হচ্ছে দেখো ফর্মেশন অফ এমব্রায়ো ফর্মেশন, কথা বলছে এমব্রায়ো ফর্মেশন ফ্রম এনি সেল আদার দ্যান ওভাম, মানে ওভাম ছাড়া এটা থেকে এমব্রায়ো হতে পারে, এটা থেকে হতে পারে, এটা থেকে হতে পারে। তাহলে অ্যাপোগেমি এটাতে কিন্তু ওভাম ছাড়া অন্য যে কোনো সেল থেকে কি হয় এমব্রায়ো তৈরি হয়, এই এতটুকু মনে রাখতে হবে। কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল, সেটা হচ্ছে অলিয়াম। আর এখানে খেয়াল করে দেখো সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস বা এখানে যে শব্দগুলো আমরা পড়লাম অ্যাপোস্পোরি, এই যে অ্যাডভেন্টিভ এমব্রায়ো, অ্যাপোগেমি, এগুলো সবগুলোতেই এমব্রায়ো ফর্মেশন হচ্ছে উইদাউট ফার্টিলাইজেশন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, তাই না? পুরো শব্দটা কিন্তু তাই হচ্ছে। তো এজন্য এদের সবাইকে একসাথে আমরা বলি এই শব্দটা বলা হয়, সেটা হচ্ছে অ্যাগামোস্পার্মি।
অ্যাগামোস পানি, দেখো নামটা বড়, এটার মানে হচ্ছে এগুলো প্রত্যেকটা একসাথে আমরা বলতেছি অ্যাগামোস পানি। পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরিয়া, অ্যাপোগামি, অ্যাডেনিন, এগুলো সম্মিলিতভাবে সুপারসেট, হ্যাঁ, এদের সুপারসেটকে আমরা বলতেছি অ্যাগামোস পানি। আচ্ছা, এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যদি পলিনেশন দরকার হয়, হ্যাঁ, পলিনেশনের স্টিমুলেশন দরকার হয় এই প্রসেসে, তখন এটাকে বলা হয় সুডোগ্যামি। পলিনেশন লাগবে কিন্তু এটা ফার্টিলাইজেশন হবে না, তো পলিনেশনের একটা ইনফ্লুয়েন্স লাগবে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে সুডোগ্যামি। ওকে, গেল। আচ্ছা, ডিফারেন্স বিটুইন পার্টনারশিপ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এই কথা প্রসেসটা জানলে তুমি এটা রিডিং করবা, তাহলে এই তোমাদের জন্য যথেষ্ট হবে। আচ্ছা, আমরা চলে যাই সেক্সুয়াল সেক্সুয়াল পার্থক্য, আবার কি কথা এটা মুখস্থ করার দরকার নাই, এটা রিডিং করবা, কারণ তুমি প্রসেস জানলে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ারের নাম কি, অনেক সময় চলে আসতে পারে। আচ্ছা, জ্যাকফ্রুট, এটা সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে হয়। আচ্ছা, ন্যাশনাল ট্রি হচ্ছে ম্যাঙ্গো, তাহলে এগুলো সবাই জানো, আমরা এখানে মাইক্রোসিস্টেম চলে আসতে পারে সময়। আচ্ছা, তোমাদের জন্য কিছু প্রশ্ন। আচ্ছা, তোমরা এখানে একটু আমাকে পার্টিসিপেট করো, আমাদের কমেন্টে একটু জানাও, সেটা হচ্ছে প্রথমটা উত্তর কি হবে? বাডিং। হ্যাঁ, এটা উত্তর কি হবে বলতো? আচ্ছা, হুইচ প্রসেস ডাজ চন্দ্রমল্লিকা ইউজ ফর রিপ্রোডাকশন? হ্যাঁ, বলো, এটা উত্তর কি হবে? হ্যাঁ, ঠিক আছে, অগ্নি উত্তর করেছে। ওকে, বাকি বাকি একটু উত্তর করো। একজন এক একটা উত্তর করতেছো। ওকে, আচ্ছা, এগুলো আসলে আগের প্রশ্ন, তো প্রথমটা যদি বলি তাহলে প্রথমটার উত্তর হবে হ্যাঁ, আরেকজন, হ্যাঁ, দুজন অ্যানসার করো। ওকে, আজ বলেছেন। ওকে, ঠিক আছে, তাহলে প্রথমটার উত্তর হবে হচ্ছে রোজ। ঠিক আছে, এর উত্তর হবে হচ্ছে রোজ। আচ্ছা, নিচেরটা যেটা, এটা হচ্ছে আমাদের রিসেন্ট বই অনুযায়ী আসলে এটা কোনো সঠিক উত্তর নাই। ঠিক আছে, চন্দ্রমল্লিকা এটা হচ্ছে সাকার, সাকারের মাধ্যমে আমি একটু যদি দেখে আসি। আচ্ছা, এই যে দেখো 22 সাকার, এই সাকারের উদাহরণে বলা আছে এই যে আমাদের ক্রিসান্থেমাম বা চন্দ্রমল্লিকা। তাহলে তোমাদের এখানে যে প্রশ্নটা এসেছে এটা আসলে 15-16 ওই সময় বই অনুযায়ী প্রশ্নটা এসেছে। তাহলে রিসেন্ট আপডেট বই অনুসারে এটার উত্তর আসলে নাই, এটার উত্তর হবে হচ্ছে সাকার। ওকে, আচ্ছা, বলো এটার উত্তর কি হবে? হুইচ প্ল্যান্ট ইজ রিপ্রোডিউসড ফ্রম বাল্বস, বাল্বস থেকে কোনটা আসে? আর ইন হুইচ মেথড এমব্রায়ো ইজ ফর্মড উইদাউট ফার্টিলাইজেশন, বলো এটার নাম কি? হ্যাঁ, ফার্টিলাইজেশন ছাড়া, হ্যাঁ, কমা দিয়ে লিখবা, দুটো উত্তর একসাথে লিখবা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সাবাইক ক্যান্সার করছে, কোনটা আমি বুঝছি না প্রথমটা। হ্যাঁ, ওমি ক্যান্সার করছে। ওকে, ভেরি গুড। তাহলে এটার উত্তর হবে হচ্ছে, এটার উত্তর হবে অনিয়ন, আর এটার উত্তর হবে হচ্ছে অ্যাপোগ্যামি, তাই না? এটা আমরা জানি। আচ্ছা, আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন এটা আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। আর্টিফিশিয়াল রিপ্রোডাকশনের যে প্রসেস, এই প্রসেসকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল, এই প্রসেসকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। ওকে, আচ্ছা, এটা কি মেকানিজম, এটা একদমই দরকার নেই, শুধু এই যে এখানে এই হেডিংটা মনে রাখবা, ইমাসকুলেশন, ব্যাগিং, ক্রসিং, লেভেলিং, শেষ। তাহলে 3 থেকে 6 নম্বর স্টেপের নামগুলো একটু জানতে হবে। আচ্ছা, এখন স্টামেনকে তোমার টিল রিমুভ করার জন্য যে পদ্ধতি, সেটার নাম হচ্ছে ইমাসকুলেশন। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে সেলফ পলিনেশন হয় না। তার মানে একই প্ল্যান্টে যদি মেল এবং ফিমেল তোমার পার্ট থাকে, তাই না? তাহলে যখন আমরা ইমাসকুলেশন করে দেব, তাহলে ওই তোমার হচ্ছে অ্যান্থারটা, পোলেনটা ওই সেম প্ল্যান্ট মানে তোমার ফ্লাওয়ারের ফিমেল গ্যামেটকে করতে পারবে না, ওইটা ফার্টিলাইজেশন করতে পারবে না। ওকে, এটাই হচ্ছে সেলফ পলিনেশনকে প্রিভেন্ট করবে। গেল। একদমই দরকার নাই এই ছবি, এমনি দেখানোর জন্য কিভাবে করা হয়। আচ্ছা, রোল অফ আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন এত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বিড়ির যে বিভিন্ন ভ্যারাইটি আছে, কোন ভ্যারাইটি কি নাম, এটা মনে রাখতে হবে ইনফো। আচ্ছা, হাই ইয়েল্ডিং রাইস কিভাবে তৈরি করা যায়, দেখো ই ফুল ফর্ম এটা জানতে হবে। এরপর হচ্ছে বিড়ি ফুল ফর্ম জানতে হবে, এটা কি কি তোমার হাই ইয়েল্ডিং প্ল্যান্ট তৈরি করছে, এগুলোর নাম জানতে হবে। ঠিক আছে, এগুলো অংশ চলে আসে। আচ্ছা, এরপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এখানে কিছু হাইব্রিডাইজেশন করা হয়েছে, দেখো পেটা রাইস অফ ইন্দোনেশিয়া এবং উজেন অফ তাইওয়ান, এরা মিলে যে রাইসটা তৈরি করেছে সেটার নাম হচ্ছে ইরি8, এটা অনেক সময় সার্ভে চলে আসে। আচ্ছা, এরপর যেটা আছে বিড়ি শাড়ি হাইব্রিডাইজেশন, এটা কোন ফর্মটা আছে এটা জানতে হবে। আচ্ছা, তোমাদের জন্য এখন একটা প্রশ্ন, এটা উত্তরটা একটু করে দাও, কমন আমাকে লিখে দাও। সেটা হচ্ছে হুইচ মেথড হাই ইয়েল্ডিং বি10 প্রোডিউসড, এটা কি হবে? আর হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেথড অফ কমার্শিয়াল প্ল্যান্ট রিপ্রোডাকশন, বলো। হ্যাঁ, কমন লিখবা দ্রুত, আমাদের সময় হচ্ছে 10 সেকেন্ড। হ্যাঁ, 10 সেকেন্ড। হ্যাঁ, একজন সঠিক উত্তর দিলেই আমি কিন্তু মুভ করবো। ওকে, হ্যাঁ, অগ্নি উত্তর করেছে। ঠিক আছে, এটা বেস্ট অ্যান্সার, আসলে দুটো অ্যান্সার হয়, আর্টিফিশিয়াল ক্রসিং এর মাধ্যমে যেটা করা হয় সেটাই আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। তাহলে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন হবে মানে বেস্ট অ্যান্সার, রাহিম প্রকাশ অ্যান্সার করেছে, ভেরি গুড। আচ্ছা, এখানে হচ্ছে কমার্শিয়াল প্ল্যান্ট তৈরি করা হয় যে মেথডের নাম আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন, তাই না? ওকে, আচ্ছা, এই তো আমাদের পড়া, ঠিক আছে না? তাহলে আমরা শেষ করলাম। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে দীর্ঘ সময় বিশেষ করে এক্সেল সিলেবাসের পড়াগুলো তোমাদের জন্য অনেক কঠিন হয়, তাই না? তো আমার কাছে তোমাদের রেসপন্স শুনে মনে হলো যে মোটামুটি একটা ওরিয়েন্টেশন আছে, তোমাদের একেবারে খারাপ না। এক্সেল সিলেবাসের অংশটা আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে লাল অংশগুলো ভালো করবো, সেটা পড়া হয়ে গেলে যদি সময় থাকে তখন সবুজ অংশটা করতে পারো, আর ভালোভাবে পড়তে পারো, তোমাদের জন্য মোটেই উচিত হবে না। তো আমরা খুব গুরুত্বপূর্ণ বায়োসেমিক লেকচার এর মাধ্যমে শেষ করলাম। তো তোমাদের জন্য অ্যাডভাইস হবে যে যে প্রথম অংশটা আমরা করেছিলাম নন চ্যাপ্টার 9, এই চ্যাপ্টার 9 এর কনসেপশনগুলো তোমরা যেটা নোট করেছো অথবা তোমাদের হাতে লিখে রেখেছো সেটা দেখে নিয়ে তোমরা পড়বা, তাহলে তোমাদের পড়া সহজ হবে। তো তোমরা সবাই ভালো করো এবং পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো। অফলাইনে এখন বাইরের পরিবেশের একটু অসুবিধা আছে, তো অসুবিধা নেই, তোমরা যদি অফলাইনে ব্রাঞ্চে কোনো অসুবিধা হয়, তোমরা অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ করো, তো অবশ্যই সবসময় চেষ্টা করো অফলাইন পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করে। আর একেবারে সম্ভব না হলে অনলাইন পরীক্ষাগুলো কখনোই মিস করো না। তো সবাই ভালো করো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।